Am I audible? শোনা যাচ্ছে আমাকে ভালোভাবে? Yes, sir, you are audible. Yes, sir. Okay, thank you very much. And welcome to CSCA, as Atia said, batch number 2 in 2023. So, how many class you have attended so far? একটা করেছেন নাকি? Yes, bhai, only one class. Only one class. So, let me share my screen. Is it visible? Okay, দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? Yes, sir. Okay, thank you. সো প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নেই। আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ সাজিদুল করিম চৌধুরী। আমি কারেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটিতে কর্মরত আছি অ্যাজ এ ডিরেক্টর অপারেশন হিসেবে। ঠিক আছে, আর আই হ্যাভ 22 ইয়ার্স অফ লং ক্যারিয়ার। এগুলো যেখানে যেখানে রিলিভেন্ট ডিসকাশনের সময় আই ক্যান পুট সাম প্র্যাকটিক্যাল এক্সাম্পল, রাইট? দিস ইজ অল অ্যাবাউট মি ইন এ নাটশেল। আর আপনারা যেহেতু সংখ্যায় অনেক, নর্মালি এত বড় ব্যাচ হলে 1-to-1 আমরা ইন্ট্রোডাকশন নিতে পারি না, বিকজ ইট উইল টেক মোর দেন হাফ এন আওয়ার। সো এনিওয়ে, যখন কারো কোনো কোশ্চেন থাকবে, সো আই উড হামলি রিকোয়েস্ট অল অফ ইউ টু রেজ ইউর ভয়েস, রেজ ইউর হ্যান্ড। যেখানে বুঝতে পারবেন না, ক্লারিটি লাগবে, ফিল ফ্রি। ওকে, নো প্রবলেম। আপনারা এখানে শিখতে এসেছেন। সো আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে এগুলোকে ডিসকাশন করে যতটুকু সম্ভব আপনাদের বোঝার মতন করে উপযোগী করে তোলা। ঠিক আছে? অলরাইট। সো আজকে আমরা ডিসকাশন করব স্ট্র্যাটেজি। হ্যাঁ, সবাই আমরা জানি স্ট্র্যাটেজি। কেউ একটু বলেন তো খুব সিম্পল ভাবে, একদম সিম্পল ভাবে, হোয়াট ইজ স্ট্র্যাটেজি? বাংলায় আমরা কৌশল বলি, তাই না? স্ট্র্যাটেজি কি? ফিল ফ্রি, ভেরি সিম্পল ভাবে বলেন স্ট্র্যাটেজি কি। বলেন না স্ট্র্যাটেজি, খুব ভালো স্ট্র্যাটেজি নিছে। স্যার, আমার যদি কোনো একটা এইমে পৌঁছানোর আহ, মানে আমি যে ফুল প্ল্যানটা করে থাকি, সেটাই হচ্ছে আমার স্ট্র্যাটেজি টু রিচ এ সার্টেন গোল। ওকে, গুড। এনিবডি এলস? পদক্ষেপ বা করণীয়। আবু দারবা ভাই, একটু জোরে বলবেন, আমি ভালো বুঝতে পারিনি আপনার কথা। দাদা, বলছিলাম যে স্ট্র্যাটেজি মানে পদক্ষেপ, করণীয়, কৌশল। জি জি, টু অ্যাচিভ সামথিং। সেটা শর্ট টার্ম হতে পারে, মিড টার্ম হতে Yes. পারে, লং টার্ম হতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। স্ট্র্যাটেজি কিন্তু শর্ট টার্ম স্ট্র্যাটেজি হয়, মিড টার্ম হয় এবং লং টার্ম হয়। আজকে বাংলাদেশ যখন ভিশন 2040 বলে, তখন এটা লং টার্ম ভিশন। ঠিক আছে, আবার 25 সালের ভিতরে যখন কিছু বলে সেটা আবার শর্ট টার্ম। আবার 30 সালের ভিতরে যখন বলে তখন সেটা হচ্ছে আবার মিড টার্ম, এই ধরনের। তো লেটস সি ডেফিনেশন কি বলেছে। স্ট্র্যাটেজি বলেছে দ্য আর্ট অফ এমপ্লয়িং অর ডিভাইসিং প্ল্যানস। আপনারা যেটা বলছিলেন, হ্যাঁ, টুয়ার্ডস আ গোল, অ্যাচিভিং এ কমন গোল। আপনার একটা জীবনে গোল থাকতে হবে। সেই গোলটা অ্যাচিভ করার জন্য আপনি যে যে অ্যাকশন প্ল্যান গুলি নেন, ডিভাইস যেগুলো করেন, ডিভাইস করেন, প্ল্যানকে ডিভাইস করতে হয়, এমপ্লয় করতে হয়, এটা কি আমরা স্ট্র্যাটেজি বলি। ঠিক আছে, যেমন আপনারা আজকে যারা ইউনিভার্সিটির শেষের দিকের ছাত্র, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সো ইউ হ্যাভ এ স্ট্র্যাটেজিক একটা অংশ হিসেবেই কিন্তু আপনারা সিএসসিএ তে এসছেন। কি কারণে? আপনারা হয়তো চিন্তা করছেন সাপ্লাই চেইন যেহেতু একটা এক্সাইটিং ফিল্ড, সেই ধরনের একটা ফিল্ডে যদি আপনারা ইফ ইউ স্টার্ট ইউর ক্যারিয়ার, সো ইউ নিড সাম প্রফেশনাল কোয়ালিফিকেশন, সার্টিফিকেশন, হুইচ ইন দি ফর্ম অফ সিএসসি, যেটাতে আপনারা পার্টিসিপেট করলে এবং একটা সার্টিফিকেশন নিলে আপনাদের এন্ট্রি লেভেলে জবে একটু হেল্পফুল হবে। দ্যাটস অলসো পার্ট অফ ইউর স্ট্র্যাটেজি। ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু আপনারা প্ল্যান করেছেন। প্ল্যান করে আপনারা পিটার টেক যে প্রাইস কম্পিটিশন হয় সেটাতে আপনারা ইউ পার্টিসিপেটেড অল। ঠিক আছে, কেস স্টাডি করেছেন, কেস কম্পিটিশন করেছেন, এন্ড 3টা ব্যাচে আপনারা কেম আউট করেছেন। কেউ 100% স্কলারশিপ পেয়েছেন, কেউ 70, কেউ 80, কেউ 50, 60, হোয়াটএভার। সো সেটার অংশ হিসাবে আপনারা এখানে এসছেন জাস্ট টু কি, টু অ্যাচিভ সাম নলেজ ইন টার্মস অফ সাপ্লাই চেনের কম্পিটেন্সি এবং নলেজটাকে বাড়ানোর জন্য, সো দ্যাট এন্ট্রি লেভেলে যেন আপনাদেরকে সহায়তা করে। দ্যাটস অলসো পার্ট অফ ইউর স্ট্র্যাটেজি। সো হোয়াট ইজ কম্পিটিটিভ স্ট্র্যাটেজি? সিমিলার ভাবে একটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি হচ্ছে শর্ট টার্ম হতে পারে, মিড টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে। এনি কোম্পানি, কোন একটা কোম্পানি যখন একটা প্রোডাক্ট মার্কেটে নামায়, সেটার পিছনেও তার একটা স্ট্র্যাটেজি থাকে। ঠিক আছে, এই এই প্রোডাক্টে নামিয়ে সে কি করবে? নতুন কনজিউমারকে সে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে, অথবা
তার কারেন্ট যে কনজিউমার আছে তাদেরকে আরো বেশি এক্সাইটেড করবে। দিস আর অল পার্ট অফ দেয়ার স্ট্র্যাটেজি, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, তাই না? আজকে যে বাংলাদেশকে এত প্রেশার দেওয়া হচ্ছে চায়না কন্টেনমেন্টের জন্য, এই অঞ্চলে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছে, যেখানে চায়নার কে কন্টেন করা হচ্ছে ইউএস এর একটা স্ট্র্যাটেজি। ঠিক আছে, দিস আর অল পার্ট অফ স্ট্র্যাটেজি, সবই কিন্তু স্ট্র্যাটেজির অংশ। তারপরে বেল্ট রোড স্ট্র্যাটেজি চীনের, হ্যাঁ, তারপরে মিডল ইস্টে এক ধরনের স্ট্র্যাটেজি, সবই কিন্তু কৌশল প্ল্যানের অংশ। আমরা স্ট্র্যাটেজি করতে গেলে উই ডিভাইস সাম সেট অফ অ্যাক্টিভিটিস প্ল্যান, যেটা আমরা করি টুয়ার্ডস অ্যাচিভিং এ শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম আমাদের যে গোল আছে, ভিশন আছে, সেগুলোকে অ্যাচিভ করার জন্য। নাও কাম টু হোয়াট ইজ কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। হ্যাঁ, কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, দ্য প্ল্যান টু ইউটিলাইজ, কি বলেছে দেখেন, খুব সিম্পল ভাবে বলেছে, the products or services of an organization to satisfy the demands or needs of customer or customer segment. কম্পিটিটিভ স্ট্র্যাটেজি হচ্ছে সেই স্ট্র্যাটেজি যেটা আমরা করি প্রোডাক্ট এবং সার্ভিসকে এমন ভাবে প্ল্যান করি, ইউটিলাইজ করি, যাতে আমরা অর্গানাইজেশনটা আমাদের টার্গেটের যে কাস্টমার আছে তার ডিমান্ডটাকে আমরা ফুলফিল করতে পারি। ঠিক আছে, সেই কাস্টমারের নিডটাকে আমরা ফুলফিল করতে পারি এবং আমরা মার্কেটে কম্পিটিটিভ এজ ওভার নিতে পারি। ইয়েস অর নো? কম্পিটিশন স্ট্র্যাটেজি তো নেই টু বিট দ্য কম্পিটিশন, রাইট? তাই তো। আজকে বিফোর জয়নিং ব্র্যাক ইউনিভার্সিটি, I worked 20 years in British American tobacco in different roles and capacity of supply chain. So BAT কার সাথে কম্পিট করে? They are the market leader in cigarette in Bangladesh, right? তাদের থেকে miles away হচ্ছে JTI and Abul Khair, because their market share is much higher, 70 plus, 75. But whereas rest of the players are কারো 10, কারো 15 এরকম মার্কেট শেয়ার। So competition strategy is also very important. So JTI এর কাছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইজ এ ভেরি বিগ কম্পিটিটর। তো তারা যখন কোন স্ট্র্যাটেজি ডিফাইন করে, উদ্দেশ্য হলো কিভাবে বিএটি কে তারা বিট করতে পারে, এন্ড সেম এন্ড ভাইস ভার্সা। গ্লোবাল প্ল্যাটফর্মে বিএটির প্রতিদ্বন্দ্বী হচ্ছে ফিলিপ মরিস, ঠিক আছে, এন্ড জেটিআই। সো গ্লোবাল লেভেলেও যখন তারা কোনো স্ট্র্যাটেজি নেয়, কম্পিটিটিভ স্ট্র্যাটেজির উদ্দেশ্যই হলো তার নিজস্ব কনজিউমার সেগমেন্টকে স্যাটিসফাই করা, ইয়া, উইথ দেয়ার প্রোডাক্ট এন্ড সার্ভিসেস। বাট হোয়াট ইজ দ্য underlying objective to take the competitive advantage, তাই তো? আজকে ধরেন আকিজ টোবাকো, আকিজের কথা বাদ দিলাম, আমি যদি অন্য একটা প্রোডাক্টে আসি, স্কয়ার ফুড এন্ড বেভারেজ, ঠিক আছে, তারা রাঁধুনি গুঁড়া মশলা বাজারে ছেড়েছে। আকিজ ভেঞ্চারও কিন্তু, তাদেরও কিন্তু এরকম গুঁড়া মশলা আছে, রাইট? কেন তারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে একে অপরের সাথে ফাইট করছে? টু এস্টাবলিশ দেয়ার কম্পিটিটিভ এজ ওভার ইনটু দ্য মার্কেট, এটি হচ্ছে উদ্দেশ্য। Strategy is continuous. Competitive strategies are also intended to gain competitive advantage. Already I have said in the previous slide. আগের স্লাইডে আমি বলেছি, এই জন্য এটা কিন্তু দেখেন একটু ব্লু কালার আন্ডারলাইন করা আছে। কম্পিটিটিভ স্ট্র্যাটেজি নেয়াই হয় হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, ওভার ইউর কি কম্পিটিশন। সো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, দ্য অ্যাডভান্টেজ অফ এ কোম্পানি হ্যাজ in attracting new customers and defending against the loss of current customer to competitors. কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনি কেন নিবেন? নতুন কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য, because you create excitement by introducing new product or services into the marketplaces. You bring lot of value, new value, injecting new value in your product, তাই তো? আজকে আইফোন কত আসছে? 15 না? Yes, ma'am. ইয়া। সো কেন 14, 13 তো খারাপ ছিল না, আবার 15 কেন? 15 কি 14 থেকে কি বিশাল পার্থক্য? বিশাল পার্থক্য না, তারা সব স্পেশাল কিছু অ্যাড আপ হয়, ওইটাই কিন্তু এক্সাইট করে কনজিউমারকে, ওইটাই কিন্তু তাদেরকে ভ্যালু এডিশন দেখায়। এমন না যে 14 সাথে 15 গালফোর ডিফারেন্স না, কিন্তু দেয়ার আর সাম স্পেশাল ফিচার এখানে অ্যাড করা কি টু এক্সাইট ইউর কনজিউমার। এতে নতুন কাস্টমারও যেরকম এক্সাইটেড হয়, পুরনো যারা আছে তারাও কিন্তু খুশি থাকে, আরে আমি আইফোনের ভক্ত, আইফোনের ব্র্যান্ড ইকুইটি ইজ ভেরি হাই, আই এম ফন্ড অফ আইফোন, সো আমার প্রোডাক্ট নতুন নতুন জিনিস নিয়ে আসতেছে। এবং এট দ্য সেম টাইম দে আর টেকিং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নোকিয়া, XYZ, আরো যারা মার্কেটে আছে। স্যামসাং, দে আর আসলে মেইন কম্পিটিটর হচ্ছে স্যামসাং। দেয়ার আর আদার প্লেয়ার্স অলসো, অপ্পো, বহু অর্গানাইজেশন কম্পিটিটর দাঁড়িয়ে গেছে। তো ডিজাইন ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোডাক্ট or services which satisfy customer needs
বেটার দেন দি কম্পিটিশন আর প্রাইমারি। তাহলে দেখেন কি কি স্ট্র্যাটেজি যে আমরা নির্ধারণ করি। কস্ট একটা প্যারামিটার, ইজন্ট ইট? আপনি যদি হায়ার কস্টে অপারেট করেন, সিমিলার কাইন্ড অফ প্রোডাক্ট যদি আপনার কম্পিটিশন 10% কমে অফার করে একই ধরনের কোয়ালিটি, তাহলে কিন্তু যে 10% কমে অফার করছে সে কিন্তু অ্যাডভান্টেজ পাবে। আর যদি এমন হয় আপনার প্রোডাক্ট ইজ মাচ সুপিরিয়ার, আপনি 15 টাকা 10 টাকা বেশি নিচ্ছেন আপনার কম্পিটিশনের তুলনায়, তাহলে কিন্তু সেটা আবার ঠিক আছে, কারণ আপনার প্রোডাক্ট ইজ মাচ সুপিরিয়ার। বাট সিমিলার কাইন্ড অফ প্রোডাক্টে যদি আপনি আননেসেসারি প্রাইসিং বেশি করেন, কস্ট যদি বেশি হয়, আপনার কস্ট বেশি হলে অবভিয়াসলি আপনাকে প্রাইস বেশি আপনাকে অফার করতে হবে কনজিউমারকে। আপনি তো লসে নিশ্চয়ই বিক্রি করবেন না আপনার প্রোডাক্ট, তাই না? সো অ্যান্ড ডিফারেন্ট বেটার অন সাম ডাইমেনশন দ্য কাস্টমার ভ্যালুস। কি কারণে আপনার প্রোডাক্ট ডিফারেন্ট? আজকে আমরা যখন ব্র্যাক ইউনিভার্সিটি যদি বলি যে উই আর বেটার দেন এনএসইউ, বলতে তো হবে এই কারণে বেটার। অথবা নর্থ সাউথ যদি দাবি করে উই আর বেটার দেন ব্র্যাক ইউনিভার্সিটি, তাকে তো বলতে হবে দিস ডাইমেনশনে উই আর বেটার। অফকোর্স দেয়ার আর সাম ডাইমেনশন। আমি ওই তর্ক বিতর্কিতে যাচ্ছি না, বাট এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? আজকে ধরেন ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে যদি আপনি বেক্সিমকো ভার্সেস স্কোয়ার দেখেন, যার যার প্রোডাক্ট, তারা তো বলতে হবে এই কারণে আই এম বেটার। বেটার তো বলা লাগবে, ঠিক আছে? সো রেসপন্স টাইম কি? লিড টাইম বলে। যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করা থেকে ডেলিভারি করা পর্যন্ত এই যে মধ্যবর্তী সময়টাকে রেসপন্স টাইম বা লিড টাইম বলে। ক্লিয়ার হয়েছে? ধরুন আপনি একটা অনলাইনে আপনি যখন অর্ডার করেন বাসায় বসে দারাজে, ঠিক আছে, অথবা ফুডপান্ডা অথবা চালডা, ঠিক আছে, আপনি অর্ডার করলেন 11টার সময়, আপনি অর্ডার পিক করলো আপনার সিস্টেমে, তারপরে আপনি ওই জিনিসটা পেলেন হলো দুপুর 3টায়, 12, 1, 2, 3, 4 ঘন্টা। দিস ইজ ইউর লিড টাইম অর রেসপন্স টাইম অফ দারাজ, রাইট? আপনি যখন অর্ডার করছেন, অর্ডার করার পরে ডেলিভার হওয়া পর্যন্ত এই যে মধ্যবর্তী টাইমটা, দ্যাট ইজ কল ইউর রেসপন্স টাইম। যে কোনো অর্গানাইজেশন একটা রেসপন্স টাইম আছে, লিড টাইম আছে। সে তার প্রোডাক্ট বা সার্ভিস কত সময়ের ভিতরে তার কাঙ্ক্ষিত কাস্টমার বা কনজিউমার কাছে পৌঁছে দিতে পারবে, দ্যাটস দেয়ার লিড টাইম, দ্যাটস দেয়ার রেসপন্স টাইম, রাইট? এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে কিন্তু স্ট্র্যাটেজি অনেক আপ ডাউন হবে, এবং স্ট্র্যাটেজিক ইম্প্যাক্ট কিন্তু এই তিনটা জিনিসের উপর অনেক বেশি। আপনি কস্টের উপরে খুব ভালো করলেন, রেসপন্স টাইম ইজ অলসো ওকে, বাট ইউ আর নট ডিফারেন্ট। ডু ইউ থিঙ্ক আপনার এই স্ট্র্যাটেজি লং টার্ম অনেক দীর্ঘ সময় কাজ করবে? ইউর প্রোডাক্ট ইজ নট ব্রিঙ্গিং এনিথিং নিউ, it is very mundane, monotonous, but rest of the two front you are very good, cost as well as response time বা lead time, but you are not different. আপনারা যখন প্রফেশনাল লাইফে এম্বার্ক আপন করবেন, পড়াশোনা শেষ করে, সবাই তো আপনারা, ঠিক আছে, ইন্টারভিউতে যাবেন তো, তাই না? কোনো কোনো অর্গানাইজেশনে লিখিত ইন্টারভিউ হবে, কোথাও লিখিত হবে, তারপরে 2-3টা ইন্টারভিউ হবে, আবার ভাইবা হবে, বা কোথাও হয়তো ডিরেক্ট আপনার ইন্টারভিউ হবে 1টা বা 2টা। তো সেখানেও তো আপনাকে স্ট্যান্ড আউট করে বুঝাইতে হবে আই এম বেটার দেন সামবডি এলস। আপনারা 10 জন ইন্টারভিউ ফেস করছেন, সেই 10 জনের ভিতরে আই এম বেটার দেন রেস্ট অফ দ্য 9, আই হ্যাভ টু স্ট্যান্ড আউট। তো ওই যে বেটার ডাইমেনশন দেখাইতে হবে, বেটার ভ্যালু এডিশন বুঝাইতে হবে কনজিউমারের কাছে, অনলি দেন আপনার স্ট্র্যাটেজি ওয়ার্ক করবে। নাও স্ট্র্যাটেজিতে আমরা দেখি কনসিস্টেন্সি অ্যান্ড সাপোর্ট বিটুইন কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি অ্যান্ড আদার ফাংশনাল স্ট্র্যাটেজি। সরি, এটা আবার চলে গেছিল। এখন একটু দেখেন কি বলছে। স্ট্র্যাটেজি কনসিস্টেন্ট হইতে হবে, খুবই ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সি কি শুধু জীবনে স্ট্র্যাটেজির ক্ষেত্রে দরকার, না লাইফের সমস্ত জায়গায় দরকার? ধারাবাহিকতা। লাইফের সমস্ত জায়গায় দরকার। হ্যাঁ, আমাদের ক্রিকেট টিমের কোনো কনসিস্টেন্সি নাই, তাই তো? একদিন ভালো খেলে 4 দিন নাই, there is no consistency. So consistency is very very important, whether it is you are taking strategy, draw a strategy, whether you are behavior, লিডারশিপের স্ট্র্যাটেজি, লিডারশিপের ভিতরেও কিন্তু আপনাকে খুবই কনসিস্টেন্ট হতে হবে। আপনি একটা ইন্টারভিউর ভিতরে 10 মিনিটে কিন্তু আপনাকে জাজ করে ফেলবেন। আপনার প্রথম কোশ্চেন আর মাঝখানে কোশ্চেনে কিন্তু তারা যদি ডিসকানেক্ট খুঁজে পায়, ইনকনসিস্টেন্সি খুঁজে পায়, ইউর অ্যান্সারিং ইজ নট কনসিস্টেন্ট, তাহলে কিন্তু আপনার সম্পর্কে ধারণাটা খুব ভালো হবে না। সো কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজি, আজকে এরে পাঠিয়ে দিলাম ওপেনিং এ, কালকে এরে নামায় দিলাম, দেয়ার ইজ নো কনসিস্টেন্সি, ঠিক আছে? সো কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড সাপোর্ট বিটুইন কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। কম্পিটিটিভ স্ট্র্যাটেজিকে সাপোর্ট কিভাবে করবেন? যখন আপনার ডিফারেন্ট
ফাংশনগুলি একে অপরের সাথে সাপোর্ট করবে, তখনই আপনি কম্পিটিটিভ স্ট্র্যাটেজিকে সাপোর্ট করবেন। একটা অর্গানাইজেশনের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি এন্ড বিজনেস স্ট্র্যাটেজি ওইটা কি আগে ডিফাইন করা হয় নাকি সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি আগে ডিফাইন করা হয়? কোনটা? Which one Business comes strategy. first? Business or Strategy. competitive strategy comes first? Supply chain strategy or HR strategy or marketing strategy or finance strategy or IT strategy, whatever comes later on. আগে যে কোনো একটা অর্গানাইজেশনের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি or business strategy has to be defined first. After then thereafter the rest of the functional strategy comes, এবং ওগুলিকে তখন অ্যালাইন্ড হইতে হয়। এই যে দেখেন ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ইনফরমেশন টেকনোলজি, হিউম্যান রিসোর্স, অনেকগুলি ফাংশনের কথা কিনে বলেছে, ঠিক আছে। আর দেখেন নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট কি কি অ্যাক্টিভিটিস হয়? মার্কেটিং এন্ড সেলস হয়, অপারেশন হয়, ডিস্ট্রিবিউশন হয়, সার্ভিস হয়। একটা অর্গানাইজেশনকে যদি আমরা এইভাবে দেখি, কি কি কাজ হয়? নিউ প্রোডাক্টকে ডেভেলপ করা হয়, মার্কেটিং করতে হয়, সেলস করতে হয়, অপারেশন লাগে, অপারেশন ছাড়া ইউ ক্যানট প্রডিউস ইউর প্রোডাক্ট, রাইট? অপারেশনের কাজই হলো আপনার ম্যানুফ্যাকচারিং করা, ডিস্ট্রিবিউশন করা, তাই তো, লজিস্টিক সাপোর্ট দেওয়া, এন্ড ফাইনালি সার্ভিসেস। এই সবগুলি সমন্বয় করেই কিন্তু একটা অর্গানাইজেশনের কি হয়, অ্যাক্টিভিটিস ধাবিত হয়। এবং এগুলি করতে গেলে এই ফাংশনগুলি লাগে, ফাইন্যান্স লাগে, অ্যাকাউন্টিং লাগে, ইনফরমেশন লাগে, টেকনোলজি লাগে, হিউম্যান রিসোর্স লাগে, মার্কেটিং লাগে, এই অর্গানাইজেশনগুলি লাগে, ঠিক আছে। সো নাও টিপিক্যাল ফাংশনাল স্ট্র্যাটেজি আমরা এখন একটু দেখব। টিপিক্যাল ফাংশনাল স্ট্র্যাটেজির ভিতরে কি পড়ে? প্রোডাক্ট এন্ড সার্ভিস ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি ইজ এ এক্সাম্পল অফ টিপিক্যাল ফাংশনাল স্ট্র্যাটেজি। এটা কিন্তু কম্পিটিটিভ স্ট্র্যাটেজি না, এটা টিপিক্যাল ফাংশনাল স্ট্র্যাটেজি। সো অনেক সময় পরীক্ষা যদি সিম্পল ভাবে আসে, ডোন্ট কনফিউজ, দিস ইজ এ ফাংশনাল স্ট্র্যাটেজি। প্রোডাক্ট এন্ড সার্ভিস ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি স্পেসিফাইজ দ্য নিউ প্রোডাক্ট এন্ড অর সার্ভিসেস, ঠিক আছে। কি করে? সার্ভিসেস that the company will attempt to develop. প্রোডাক্ট এন্ড সার্ভিস ডেভেলপমেন্ট করা হয় কেন? কারণ একই রকমের প্রোডাক্ট চলতে চলতে ইউর কনজিউমার্স আর ফিলিং মনোটোনাস, তারা মানডেইন হয়ে যায়। As they are feeling mundane, monotonous, so you need to bring some new product into your portfolio. মার্কেট প্লেসে আপনাকে নতুন প্রোডাক্ট নিয়ে আসতে হবে, তাই তো? না হলে আপনি কনজিউমারকে দীর্ঘমেয়াদী এক্সাইটমেন্টে রাখতে পারবেন না। As I gave the example of the iPhone, মডেল কেন চেঞ্জ হয়? As I said, খুব কি ব্যাপক চেঞ্জ, ইটস এ গালফ অফ ডিফারেন্স কিন্তু না। ওই যে কিছু ফিচার এনে কি করে, নতুন ভাবে এক্সাইটমেন্ট ক্রিয়েট করা হয়। মার্কেটিং এন্ড সেলস স্ট্র্যাটেজি দিয়ে কি করা হয়? স্পেসিফাই হাউ দ্য মার্কেট উইল বি ডিভাইডেড এন্ড প্রোডাক্ট পজিশন, প্রাইস এন্ড প্রমোশন। আপনারা 4P 5P মার্কেটিং এ পড়েছেন কেউ? ইয়া ফিলিপ কটলারের বইতে আছে কিন্তু, প্রাইস, পজিশন, প্রমোশন, প্রোডাক্ট, এই যে 4P, কেউ 5Pও বলে। সো কোথায় আপনি আপনার মার্কেটটাকে, বাংলাদেশ যদি একটা মার্কেট সাইজ হয়, কয়টা ভাগে ভাগ করবেন? এটা কি 7টা ডিভিশনাল টাউন আছে দিকে ডিভিশন 7টা বানায় ফেলবেন, নাকি আপনি আপনার মতন 5টা রিজন বানাবেন? দ্যাটস ইউর কল। ইউ ডোন্ট নিড টু ফলো দি গভর্নমেন্ট কনস্টিটিউশন অনুযায়ী যেভাবে ভাগ করা হয়েছে, ইউ ডোন্ট নিড টু ফলো। ইউ ফলো ইউর মার্কেটিং, আপনার ক্লাস্টার কোথায়, কোন জায়গায় ইম্পর্টেন্স আছে, সেই অনুযায়ী আপনি কিন্তু আপনার মার্কেটটাকে ডিভাইড করবেন। ডিভাইড করে আপনি 4টা রিজিয়নও বানাইতে পারেন, 5টাও করতে পারেন, 7টাও করতে পারেন। দ্যাটস আপ টু ইউ, ইউর অ্যানালাইসিস, ইউর কল। তারপরে আসবে আপনার প্রোডাক্ট পজিশন, কোথায় কি প্রোডাক্টকে আপনি পজিশন করবেন। ওকে, কেউ কেউ দেখেন রাজশাহী রিজিয়ন বলে, কেউ আবার বগুড়া বলে, কেউ আবার রংপুর বলে, কেউ ময়মনসিংহকে আলাদা বলে, কেউ ঢাকার সাথে আবার ময়মনসিংহকে রাখে। আমি মার্কেটিং অ্যাসপেক্টে বলতেছি, ইফ ইউ কনসিডার উইথ দি এফএমসিজি বিজনেস, মাল্টিন্যাশনাল কোম্পানি বলেন আর লোকাল এফএমসিজি বিজনেস যারা করে তাদের কথাই বলে, ঠিক আছে। বাট চিটাগাংকে সবাই আলাদাভাবে ট্রিট করে, সিলেটকেও কেউ আলাদাভাবে ট্রিট করে, বাট ময়মনসিংহকে সবাই আলাদাভাবে ট্রিট করে না, অনেকে ময়মনসিংহকে ঢাকার পার্ট মনে করে। দিস ইজ ইউর কল। খুলনা দিয়ে অনেকে, খুলনা ওদিক দিয়ে যশোর থেকে শুরু করে সব কুষ্টিয়া সবাই একত্রে ট্রিট করে। সো ইট ইজ ইউর কল হাউ ইউ ডিভাইডেড ইউর মার্কেট, রাইট, এন্ড হাউ ইউ পজিশন ইউর প্রোডাক্ট। প্রাইসিংটা কেমন হবে, প্রমোশনাল অ্যাক্টিভিটিস কিরকম হবে। আপনার সমস্ত মার্কেটে এক ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিস নাও লাগতে পারে, এক জায়গায় একটু বেশি লাগতে পারে, এক জায়গায় কম লাগতে পারে। সো অল উইল বি দ্য পার্ট অফ মার্কেটিং এন্ড সেলস স্ট্র্যাটেজি। থার্ড হচ্ছে সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি, রাইট, দ্য ডিটারমাইন দ্য নেচার অফ ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট। সাপ্লাই চেইন কি করে? সাপ্লাই চেইনের ভিতরে আমরা সোর্স করি, তাই না? প্রথমে প্ল্যান করি, প্ল্যানের পরে আমরা সোর্স করি, তাই তো। আমরা র মেটেরিয়াল, কম্পোনেন্ট, আমরা বিভিন্ন ধরনের
মেশিনারি পার্টস এগুলি আমরা সোর্সিং করি। সোর্সিং করার পরে আমরা সেটাকে ম্যানুফ্যাকচারিং করি। আমরা সেই র মেটেরিয়ালকে কনভার্ট করে আমরা ফ্যাক্টরিতে আমার ফিনিশ গুড বানাই। তারপরে আমাকে এটা ডিস্ট্রিবিউশন করতে হয়, মানে আমাকে মার্কেটে নিয়ে যেতে হয়। এই ডিস্ট্রিবিউটরের মাধ্যমে সেটা আবার রিটেলারের কাছে যায়, রিটেলার পরে ফাইনালি কনজিউমার কিনে। এই হচ্ছে কিন্তু সাপ্লাই চেনের কাজ, যেটাকে আমরা বলি প্ল্যান, সোর্স, মেক, মুভ অ্যান্ড ডেলিভার। ঠিক আছে, অ্যান্ড রিটার্ন। মুভ অর ডেলিভার একই কথা। অ্যান্ড রিটার্ন, রিটার্ন হচ্ছে অনেক সময় আপনার প্রোডাক্ট যদি ফল্টি হয়, কোয়ালিটি ডিফেক্ট থাকে, সেটাকে আবার ফিরিয়ে আনতে হয়, রাইট, যেটাকে রিভার্সাল লজিস্টিক বলে। সো what processes each stage will perform? Strategic supply chain decision. Supply chain এর এই জিনিসগুলি ইম্পর্টেন্ট। কি কি দেখেন? লোকেশনস ইম্পর্টেন্ট স্লাইড কিন্তু, হ্যাঁ, লোকেশনস এন্ড ক্যাপাসিটিস অফ ফ্যাসিলিটি। সাপ্লাই চেইন স্ট্র্যাটেজির অংশ কি? এই পয়েন্টগুলি মনে রাখলে ইউ উইল বি এবল টু আনসার ইউর কোশ্চেন। কারণ যদি বলি যে প্রোডাক্ট পজিশনিং, ইজ ইট সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি অর প্রোডাক্ট স্ট্র্যাটেজি অর মার্কেটিং এন্ড সেলস স্ট্র্যাটেজি? সিম্পল কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করছি। হুইচ ওয়ান? স্যার, প্রোডাক্ট এন্ড সার্ভিস ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। না, প্রোডাক্ট পজিশনিং বলেছি কিন্তু আমি। দ্যাট ইজ সেলস এন্ড মার্কেটিং জি স্ট্র্যাটেজি। স্যার, সেলস প্রোডাক্টটাকে ডেভেলপ করা হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিসের কাজ। আপনি ডেভেলপ করে ছেড়ে দিলেন মার্কেটিং টিমের কাছে, তারপরে তারা এটা পজিশন করবে। এটা কি রাজশাহী মার্কেটে আগে দিবে, চিটাগং এ আগে দিবে, নাকি বগুড়া উত্তরবঙ্গে আগে দিবে? দ্যাটস কল পজিশনিং। ওইটাকে বলে মার্কেটিং এর ভাষায় 4P অর 5P। পজিশন করা, প্রোডাক্ট আপনি বানাইলেন, তারপরে পজিশন, প্রাইসিং, প্রমোশন, এগুলো আসবে। ঠিক আছে? সো প্রোডাক্টস টু বি মেড অর স্টোরড এট ভেরিয়াস লোকেশন। প্রোডাক্ট কোথায় মেড করবেন, কোথায় স্টোর করবেন? ভেরিয়াস লোকেশনে করবেন নাকি একটা লোকেশনে করবেন? দিস আর অল সাপ্লাই চেইন স্ট্র্যাটেজির অংশ। কল মোডস অফ ট্রান্সপোর্টেশন, এই যে আপনি পণ্য হয়ে যাওয়ার পর তাকে আবার পরিবহন করে নিয়ে যাবেন, ইউনিট ট্রান্সপোর্টেশন, ওয়েদার ইট ইজ এ ট্রাক, লরি, কাভার ভ্যান, কন্টেইনার, বার্জ, বোট, এরোপ্লেন, কার্গো প্লেন, হোয়াট এভার, ট্রেনের বগিতেও কিন্তু আপনি প্রোডাক্ট পৌঁছে দিতে পারেন। So that's called mode of transportation. কি মোড আপনি সিলেকশন করবেন, that's also part of your supply chain strategy. ইনফরমেশন সিস্টেম, আপনি কি মামদাদার আমলের সেই পুরনো আমলের ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজ করবেন, নাকি অ্যাডভান্স টেকনোলজি ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজ করবেন? That's also part of supply chain strategy. লং টার্ম অ্যান্ড এক্সপেন্সিভ টু রিভার্স, আপনি কি লং টার্ম করবেন নাকি এক্সপেন্সিভ টু রিভার্স? কি জন্য এই কথাটা বলেছে? যে কোনো সাপ্লাই চেনের কোনো এস্টাবলিশমেন্ট করা হচ্ছে লং টার্ম কল। আপনি ফ্যাক্টরি বানাইলেন, একটা ফ্যাক্টরি এস্টাবলিশ করার পরে 2-3 বছর পরে বলবেন না পছন্দ হয় না ভাই, ফ্যাক্টরি সরাও, নারায়ণগঞ্জ থেকে এটা আবার আশুলিয়া নিয়ে যায়। যদি তাই করতে হয় তাহলে এটা করতে গেলে অনেক এক্সপেন্সিভ হবে না? সো দেন ইট উইল প্রুভেন অ্যাজ এ ভেরি রং সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি। কোথায় ফ্যাক্টরি করবেন, দ্যাট ইজ এ ভেরি স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, স্ট্র্যাটেজিক ডিসিশন, লং টার্ম ডিসিশন। আজকে ফ্যাক্টরি কি ইপিজেড এরিয়াতে করবেন নাকি নর্মাল জায়গায় করবেন, দ্যাটস এ লং টার্ম ডিসিশন। আপনাকে ভেবে চিন্তে এটা করতে হবে। কোথায় করবেন? চট্টগ্রামে করবেন, সিলেটে করবেন, নারায়ণগঞ্জে করবেন, মাওনা ভালুকা রোডে করবেন, নাকি আশুলিয়া করবেন? কোথায় করবেন? দ্যাটস আ লং টার্ম ডিসিশন। কোথায় আপনি ওয়্যারহাউস বানাবেন, যেখান থেকে আপনার কনজিউমারের বেসটা কাছে হবে, সেখানেই তো আপনি ওয়্যারহাউস বানাবেন। আপনি এত দূরে একটা ওয়্যারহাউস বানাইলেন, সস্তায় পাইলেন দেখে, কিন্তু এটা ট্রাভেল করে যেতে যেতে সারাদিন লেগে যায়, দেন ইটস নট এ লং টার্ম এন্ড স্ট্র্যাটেজিক ডিসিশন। আপনাকে ওয়্যারহাউসটা ফিনিশ গুড রাখার জন্য ওয়্যারহাউসটা সেই জায়গায় করতে হবে, সো দ্যাট শর্টার লিড টাইম, ওই যে বলেছিলাম রেসপন্স টাইম ইম্পর্টেন্ট, মাথায় নিয়ে নিস টার্মটা, লিড টাইম অর রেসপন্স টাইম, যাতে শর্টার লিড টাইমের ভিতরে আপনি আপনার প্রোডাক্ট কে আপনার কাস্টমারের কাছে বা কনজিউমারের কাছে পৌঁছে দিতে পারেন। দ্যাটস ইউর অবজেক্টিভ। আজকে ওয়্যারহাউস এত দূরে করলেন, সস্তায় পাইছেন দিকে জমি, কিন্তু সেখান থেকে ট্রাভেল করে যেতে অনেক সময় লাগে। ইন দ্য প্রসেস আপনার কনজিউমাররা মার্কেটে বসে আছে, তারা প্রোডাক্ট পাচ্ছে না টাইম মতো। সো ইউর কম্পিটিশন উইল টেক অ্যাডভান্টেজ। তারা তখন কি করবে? তারা ক্লোজ প্রক্সিমিটিতে যে ওয়্যারহাউস বানাবে, আপনার যাইতে লাগে 5 ঘন্টা, সে তখন 1.5 ঘন্টায় আপনার প্রোডাক্ট সাপ্লাই দিয়ে দিবে মার্কেট। So through the process that your competition will establish a very strong footage into the marketplace in terms of taking competitive advantage. Okay, clear whatever we have discussed? Yes, Okay. sir. Okay, thank you. Now the relationship between competitive strategy and supply chain strategy. যে কোনো অর্গানাইজেশনের প্রথমে বিজনেস স্ট্র্যাটেজি হয় বা সাপ্লাই চেন কম্পিটিটিভ স্ট্র্যাটেজি হয়, যেটা একটু আগে আমরা আলাপ করেছি, দ্যাট কামস ফার্স্ট। তারপরে আপনার ইন্ডিভিজুয়াল ফাংশনগুলি যার যার স্ট্র্যাটেজি নির্ধারণ করবে। মার্কেটিং ডিরেক্টর তার স্ট্র্যাটেজি করবে, সাপ্লাই চেন ডিরেক্টর তার স্ট্র্যাটেজি বানাবে, ফাইন্যান্স ডিরেক্টর তার স্ট্র্যাটেজি বানাবে,
HR ডিরেক্টর তার স্ট্র্যাটেজি বানাবে, IT ডিরেক্টর তার স্ট্র্যাটেজি বানাবে, সবকিছু মিলাই এই সমস্ত স্ট্র্যাটেজিগুলি, ফাংশনাল স্ট্র্যাটেজিগুলি বটম লাইন অবজেক্টিভ হলো টু সাপোর্ট দি কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। এখন আমরা দেখি রিলেশনশিপটা কি কম্পিটিটিভ স্ট্র্যাটেজির সাথে সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি। ভ্যালু চেইন begins with the new product development which creates a specification to the product. সাপ্লাই চেইন ইজ এ ভ্যালু চেইন, তাই তো? আমরা যখন বাজার থেকে বলছি না, আমি সাপ্লায়ারের কাছ থেকে যখন আমি র মেটেরিয়াল কিনি, টেকিং দ্য এক্সাম্পল অফ সিগারেটের মেইন র মেটেরিয়াল হচ্ছে টোবাকো লিফ, তামাক পাতা, রাইট? ফার্মারের কাছ থেকে এটা প্রকিউর করতে হয়। উইদাউট দিস ইউ ক্যানট মেক ইউর সিগারেট। এটা হচ্ছে নাম্বার ওয়ান ইনগ্রেডিয়েন্ট। এটার সাথে আরো অনেক জিনিস থাকে, ফিল্টার থাকে, সিগারেটের পেপার থাকে, প্যাকেট থাকে, এক্স ওয়াই বহু জিনিস, ওটাতে আমি ডিটেলে না গেলাম। আর অন্যতম প্রধান উপাদান হচ্ছে আপনার কি? তামাক পাতা, টোবাকো লিফ। আপনি ম্যাঙ্গো জুস বানাচ্ছেন, আমের ম্যাঙ্গো পাল্প ছাড়া কি ম্যাঙ্গো জুস বানাইতে পারবেন? তাহলে ওইটা মেইন ইনগ্রেডিয়েন্ট না? তো আরো উদাহরণ আছে, ওখানে সুগার থাকতে পারে, গ্লিসারিন থাকতে পারে, স্যাকারিন থাকতে পারে, ওয়াটার থাকতে পারে, ডাই থাকতে পারে, একটু কালার আনার জন্য অনেক কিছু থাকতে পারে। বাট মেইন ইনগ্রেডিয়েন্ট হলো আম, নাহলে আমের জুস আপনি বলবেন কিভাবে? ওরকম ভাবে সিগারেট তৈরি হয় হচ্ছে তামাক পাতা থেকে। সো টোবাকো লিফ ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট। সো আপনার ভ্যালু চেইনে আপনি তামাক পাতা যখন বা টোবাকো লিফ যখন আপনি প্রকিউর করেন ফার্মারের কাছ থেকে, ওইটা দিয়ে তো সিগারেট হয় না, ওইটা গ্রেডিং করতে হয়, একটা ভ্যালু এডিশন করলে তামাক পাতা বেছে বেছে গ্রেড আপ বাই করতে হয়, তার একটা ভ্যালু এডিশন করলে, তারপরে আবার এটাকে জিএলটি তে প্রসেস করলেন, গ্রিন লিফ থ্রেশিং প্ল্যান্টে আপনি প্রসেস টোবাকো বানাইলেন। সেই প্রসেস টোবাকো আবার গেল হলো ঢাকাতে পিএমডি, প্রাইমারি ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট। প্রাইমারি ম্যানুফ্যাকচারিং এর পরে সেকেন্ডারি ম্যানুফ্যাকচারিং এ যাবে, যে সিগারেট তৈরি হবে। দেখেন প্রত্যেকটা স্টেজে কিন্তু ভ্যালু অ্যাড হচ্ছে। তো সাপ্লাই চেইন ইজ অল অ্যাবাউট অ্যাডিং ভ্যালু ইন ডিফারেন্ট স্টেজেস। আপনি যখন র মেটেরিয়াল নিয়ে আসেন, র মেটেরিয়াল হিসাবে তো বাজারে বিক্রি হয় না, তাই তো? আপনি যখন আচার বানাবেন, আমের আচারই ধরেন, পিকলস বানাবেন, তো আম তো লাগবে, কাঁচা আম দিয়ে বাজারে বিক্রি করলে তার আচার হবে না। সো এভরি স্টেজেস আপনাকে ভ্যালু অ্যাড করতে হয়, কথাটাই বলা হয়েছে। হ্যাঁ, মার্কেটিং এন্ড সেলস জেনারেটস ডিমান্ড বাই পাবলিসাইজিং দি কাস্টমার প্রায়োরিটিস এন্ড দ্য প্রোডাক্টস এন্ড সার্ভিসেস উইল স্যাটিসফাই। বিজনেসে দুইটা জিনিস আছে, হু ক্যান টেল? তোমার ধারণা আছে? একটা বিজনেসে দুইটা জিনিস, টু ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ এনি বিজনেস। ফার্স্ট ইজ দ্য ডিমান্ড। ডিমান্ড না থাকলে আপনি প্রোডাকশন করতে পারবেন না। ডিমান্ড আছে দেখি সাপ্লাই চেনের লোকজন সেটাকে সাপ্লাই করার চেষ্টা, ডিমান্ড এন্ড সাপ্লাই। ফার্স্ট অফ অল ইন বিজনেস দ্য ডিমান্ড হ্যাজ টু বি ক্রিয়েটেড। ডিমান্ড না থাকলে আপনি কিভাবে আপনার প্রোডাক্ট বানাবেন? বাজারে ডিমান্ডই নাই, হোয়াই শুড ইউ গো ফর? আপনি র মেটেরিয়ালই বা কেন কিনবেন? ওই র মেটেরিয়াল কনভার্ট করে কেনই বা আপনি আপনার ফিনিশ প্রোডাক্ট বানাবেন? আপনার বাজারে তো চাহিদাই নাই, ডিমান্ডই নাই, হোয়াই? সেই ডিমান্ডটা কারা ক্রিয়েট করে? হু? একটা অর্গানাইজেশনের কোন ডিপার্টমেন্টের লোকজন এই ডিমান্ডটা ক্রিয়েট করে? Sales and marketing department. সেলস এন্ড মার্কেটিং। এই ডিমান্ডটা কাদের কাছ থেকে আসে? সেলস এন্ড মার্কেটিং ক্রিয়েট করে, বাট আসে কিন্তু কনজিউমারের কাছ থেকে। মার্কেটে তারা কিভাবে ডিমান্ড ক্রিয়েট করে? প্রচারণা, প্রোডাক্ট নিয়ে তারা বিভিন্ন কথাবার্তা বলে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালায়, পাবলিসাইজ করে, প্রমোশনাল অ্যাক্টিভিটিস দেয়, হইচই ফালায় দেয়, একটা পুরা আসিতেছে নতুন প্রোডাক্ট, এটা বলে টলে একটা সেন্সেশন ক্রিয়েট করে। দ্যাটস দ্য পার্ট অফ দেয়ার গেম। এইভাবে তারা কি করে? এক্সাইটমেন্ট ক্রিয়েট করে, ডিমান্ড জেনারেট করে। মার্কেটিং অলসো ব্রিংস কাস্টমার ইনটু ইনপুট ব্যাক টু দ্য নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। মার্কেটিং আবার কি করে? কনজিউমারের যে ফিডব্যাক, একটা নতুন প্রোডাক্ট বানানোর পরে কিন্তু কনজিউমাররা অনেক ফিডব্যাক দেয়, যেটা মার্কেটিং রিসার্চ এবং ফিডব্যাক সেশনের মাধ্যমে ক্যাপচার করার চেষ্টা করে। সেই ফিডব্যাকটাকে তারা আবার ফিরিয়ে দেয় যে আমার কনজিউমার নতুন প্রোডাক্টের ক্ষেত্রে এই জিনিস তারা অবজারভেশনে দিয়েছে, সো উই নিড টু ইমপ্রুভ। ওই কথাটাই বলা হয়েছে। ইউজিং নিউ প্রোডাক্ট স্পেসিফিকেশন, অপারেশন, ট্রান্সপোর্ট, ইনপুট টু আউটপুট টু ক্রিয়েট আ প্রোডাক্ট বেসড অন দ্যাট ইনপুট। তখন অপারেশনের পিপল, সাপ্লাই চেনের পিপলরা কি করে? সেই স্পেসিফিকেশনটাকে ট্রান্সলেট করে আউটপুট তৈরি করে তারা প্রোডাক্টটাকে এমন ভাবে ক্রিয়েট করে সো দ্যাট কনজিউমারের সেই ইগুলি যেন হয়ে যায়। কি হয়? কনজিউমারের সেই চাহিদাগুলি যেন পূরণ হয়। ডিস্ট্রিবিউশন আইদার টেকস দ্য প্রোডাক্ট টু দি কাস্টমার অর ব্রিং দ্য কাস্টমার টু দ্য প্রোডাক্ট। ডিস্ট্রিবিউশনের কাজই হলো প্রোডাক্টটাকে কাস্টমারের কাছে নিয়ে যাওয়া। সার্ভিস রেসপন্ড কি বলেছে দেখেন, সার্ভিস রেসপন্ড where is that? হ্যাঁ, সার্ভিস রেসপন্ড টু কাস্টমার রিকোয়েস্ট ডিউরিং অর আফটার সেলস। সেলসের সময় আপনার সার্ভিস লাগতে পারে, আফটার সেলস এর পরও সার্ভিস লাগতে পারে। তো দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট। ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ইনফরমেশন এগুলো সব ফ্যাসিলিটেট করে অল দ্য ফাংশন অফ দি ভ্যালু চেইন। এই ভ্যালু চেইন যে হয় সাপ্লাই চেনের, এই যে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ইনফরমেশন, টেকনোলজি, হিউম্যান রিসোর্স, এই যে সাপোর্ট ফাংশন গুলি
এই ভ্যালু এডিশনের সমস্ত প্রক্রিয়াকে সাপোর্ট করে। কিভাবে? এখন আপনি প্রশ্ন করতে পারেন হিউম্যান রিসোর্স কিভাবে সাপোর্ট করে ভ্যালু চেইনকে। আপনার ফ্যাক্টরিতে লোকবল কে রিক্রুট করে দেয়? কারা করে? হিউম্যান রিসোর্স করে। দক্ষ জনবল ছাড়া কি ফ্যাক্টরি ভালোভাবে চালাতে পারবেন? আজকে আপনার ফ্যাক্টরিতে যদি সমস্ত রাবিশ লোকজনে ভরে যায়, তাহলে আপনার ফ্যাক্টরি ভালোভাবে রান করবে? আপনার এইচআর যদি অল ম্যানেজারকে রাবিশ ম্যানেজার, অল অখাদ্য গার্বেজ রিক্রুট করে, তাহলে আপনার বিজনেস অর্গানাইজেশন কি ভালো কাজ করবে? না স্যার। কাজ করবে না। সো তাদের কাজ হইলো সাপোর্ট দেওয়া। ফাইন্যান্সের কাজ কি? ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেওয়া। ফাইন্যান্সিয়াল সাপোর্ট যদি আপনি রাইট টাইমে না পান, আপনি কি র মেটেরিয়াল কিনতে পারবেন? প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট কি পারবে? ক্যাশ ফ্লোতে যদি ক্রাইসিস থাকে, পারবে না। মেশিন যখন কেনার কথা, সেটা কি পারবে? আপনি যদি এমপ্লয়ির বেতন টাইম মতো না দিতে পারেন, সেই ফান্ড যদি জেনারেট না হয়, ফাইন্যান্স যদি সঠিকভাবে ফান্ডটাকে ভালোভাবে ম্যানেজ না করে, ফাইন্যান্স ডিরেক্টর এবং তার টিম, তাহলে তো তারা সাপোর্ট ফাংশন হিসেবে ফ্যাসিলিটেট করলো না। আপনার ভ্যালু এডিশন আপনি কিভাবে করবেন? দিনের পর দিন যদি আপনার এমপ্লয়ি ওটি না পায়, ওভার টাইম, বেতন যদি টাইম মতো না পায়, দে উইল ফ্রাস্ট্রেটেড, দে উইল বিকাম ফ্রাস্ট্রেটেড, দে ফিল, কি বলবো, দে উইল বি ডিজেক্টেড, they will not feel any excitement, their energy level will be low, their moral will be low. So to execute a company's competitive strategy, all these functions play an important role. Each must develop its own strategy. এই কথাটাই বলা হয়েছে। আজকে যখন আপনার কম্পিটিটিভ স্ট্র্যাটেজি ডিফাইন হচ্ছে, তখন প্রত্যেকটা ফাংশনের ডিরেক্টর বা হেডরা তার স্ট্র্যাটেজি ডিফাইন করবে, কথাটাই বলা হয়েছে, এবং ওইটার সাথে আপনি অ্যালাইন করবেন। অ্যাচিভিং স্ট্র্যাটেজিক ফিট। এখন আসেন, অ্যাচিভিং স্ট্র্যাটেজিক ফিট, হোয়াট ডাজ ইট মিন বাই অ্যাচিভিং স্ট্র্যাটেজিক ফিট? প্রথমে আমরা আলাপ করলাম স্ট্র্যাটেজি, তারপরে আমরা আলাপ করলাম কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, তারপরে কম্পিটিটিভ স্ট্র্যাটেজির সাথে বিভিন্ন ফাংশনাল স্ট্র্যাটেজিগুলি কিভাবে অ্যালাইন হয়, তারপরে সাপ্লাই চেইন স্ট্র্যাটেজির রিলেশনশিপটা আমরা আলাপ করলাম। এখন আসলে স্ট্র্যাটেজিক ফিট। ফিট হইতে হবে তো। স্ট্র্যাটেজিক ফিট কি? কনসিস্টেন্সি বিটুইন কাস্টমার প্রায়োরিটিজ অফ competitive strategy and supply chain capabilities specified by the supply chain strategy. Competitive and supply chain strategies have the same goal. Strategic fit মানে হচ্ছে কম্পিটিটিভ স্ট্র্যাটেজির সাথে যখন বিভিন্ন ফাংশনের স্ট্র্যাটেজি যখন কনসিস্টেন্ট হয়, একত্রে মিলেমিশে যখন কাজ করে, টু অ্যাচিভ এ সেম গোল, কমন গোল, তখনই এটাকে স্ট্র্যাটেজিক ফিট বলে। আজকে যদি ইউনিলিভারের ম্যানেজিং ডিরেক্টর একটা কম্পিটিটিভ স্ট্র্যাটেজি ডিফাইন করলো, সেখানে যদি তার অপারেশন ডিরেক্টর, ফাইন্যান্স ডিরেক্টর যদি এইটার সাথে অ্যালাইন না হয়, তারা যদি তাদের স্ট্র্যাটেজি একটু ভিন্ন পথে পরিচালনা করার চেষ্টা করে, তাইলে কি আমরা বলবো যে ওই অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিক ফিট ঠিক মতন হয়েছে? না স্যার। ডেফিনেটলি আমরা বলবো না। আজকে যদি বিএটির স্ট্র্যাটেজি হয় রেসপন্সিভনেস, শর্টার লিড টাইম, এবং মার্কেট শেয়ার প্রতি বছর বাড়াও, এন্ড কিল জেটিআই ফ্রম দ্য মার্কেট, এবং সেইটার সাথে যদি, সেই স্ট্র্যাটেজির সাথে যদি সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি না মেলে, হ্যাঁ, ফাইন্যান্স স্ট্র্যাটেজি যদি না মেলে, তাহলে আমরা বলতে পারবো না যে স্ট্র্যাটেজিক ফিট ওখানে অ্যাচিভ হয়েছে বা এস্টাবলিশ হয়েছে। তো স্ট্র্যাটেজিক ফিট তখনই আমরা বলবো যখন আমরা কম্পিটিটিভ স্ট্র্যাটেজির সাথে সমস্ত ফাংশনাল স্ট্র্যাটেজিগুলি যখন মিলে যাবে। হ্যাঁ, মিলে যাওয়ার উদ্দেশ্য হলো একটাই, টু এস্টাবলিশ দ্য কমন গোল, হ্যাভ দ্য কমন গোল, সেম গোল হইতে হবে, কনসিস্টেন্ট হইতে হবে, সেম গোল হইতে হবে, সবাইকে একটা অ্যালাইনমেন্টে কাজ করতে হবে। অনলি দেন উই ক্যান সে স্ট্র্যাটেজিক ফিট ইজ অ্যাচিভ। আমি সিম্পল ভাবে বলার চেষ্টা করলাম। আর কোম্পানি মে ফেল, দেখেন নিচের লাইনটা কি বলছে, একটা কোম্পানি ফেল করতে পারে বিকজ অফ ল্যাক অফ স্ট্র্যাটেজিক ফিট। যত যাই বলেন, আপনার স্ট্র্যাটেজিক ফিট যদি অ্যালাইন না থাকে, ল্যাক অফ স্ট্র্যাটেজিক ফিট যদি থাকে, বিকজ ইটস প্রসেসেস এন্ড রিসোর্সেস ডু নট প্রোভাইড দ্য ক্যাপাবিলিটিস টু এক্সিকিউট দ্য ডিজায়ার স্ট্র্যাটেজি। আপনি ডিজায়ার্ড স্ট্র্যাটেজি করলেন, কিন্তু আপনার প্রসেস এন্ড রিসোর্সেস সেটাকে, সেই ক্যাপাবিলিটিসকে সাপোর্ট করেন। এক্সাম্পল হিসেবে দিই, আপনি রেসপন্সিভ স্ট্র্যাটেজি নিয়েছেন মার্কেটে, কিন্তু আপনার ফ্যাক্টরির প্রসেস এত স্লো যে আপনি শর্টার লিড টাইম কিভাবে অ্যাচিভ করবেন? আপনার সারাদিনে যে পরিমাণ প্রোডাকশন হওয়ার কথা, আপনি সেই পরিমাণ প্রোডাকশন করতে পারছেন না, বিকজ আপনার প্রসেস ইজ ভেরি স্লো। অর আপনার অথর্ব সব লোকজন, যাদেরকে দিয়ে ক্রু হিসাবে আমরা মেশিন চালাচ্ছি, দ্যাটস ওয়াই দ্য প্রসেস বিকামিং ভেরি স্লো। তার মানে দে আর অলসো এ রিসোর্স, হিউম্যান রিসোর্স। সব অথর্ব লোকজন এইচআর রিক্রুট করছে, কথার কথা বলছি, ফর এন এক্সাম্পল। রিসোর্স আপনার ঠিকভাবে নাই। তাইলে আপনি কিভাবে ক্যাপাবিলিটিস ইমপ্রুভ করবেন? আর ক্যাপাবিলিটিস ইমপ্রুভ না করলে আপনি এক্সিকিউট করবেন কেন আপনার স্ট্র্যাটেজি? আপনার স্ট্র্যাটেজির একটা অন্যতম হচ্ছে আমাদেরকে দ্রুত প্রোডাকশন করতে হবে, কারণ মার্কেটে প্রচুর ডিমান্ড। দ্য মার্কেট ইজ হাংরি টু গেট আওয়ার প্রোডাক্ট, সো ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু প্রোভাইড দ্যাট প্রোডাক্ট ইনটু আওয়ার মার্কেট প্লেসেস উইদিন এ শর্টার লিড টাইম। অল্প সময়ে আমাদেরকে পৌঁছে দিতে হবে। কিভাবে আমি পৌঁছাবো? আমার অল লেবার গ্যাং যারা কাজ করতেছে ফ্যাক্টরিতে, অথবা ক্রু মেম্বার যারা আছে, দে আর অল
ওয়ার্থলেস পিপল, আমার এফিসিয়েন্সি নাই ফ্যাক্টরি প্রসেসিং লাইনে, এবং অন টপ অফ যারা কাজ করতেছে দে আর অলসো ইনএফিসিয়েন্ট। সো তাইলে আমার ক্যাপাবিলিটিস কিভাবে বিল্ড হবে? বিল্ড হবে না, এই কথাটাই এখানে বলছে। হাউ ইজ অ্যাচিভিং স্ট্র্যাটেজিক ফিট অ্যাচিভড? এতক্ষণ আমরা স্ট্র্যাটেজিক ফিট কি সেটা আলাপ করলাম, এখন আমরা কিভাবে অ্যাচিভ করাবো, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে এই 3টা পয়েন্ট, এগুলি থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, তারপরে এগুলির উপর ডিটেইল স্লাইড আছে। স্টেপ নাম্বার 1, প্রথমে আমাদের কি করতে হবে? আন্ডারস্ট্যান্ডিং দি কাস্টমার এন্ড সাপ্লাই চেইন আনসার্টেনিটি। প্রথমেই আমাদেরকে কাস্টমার কি চায়, কি বুঝে, তাদের চাহিদা কি, তাদের কোথায় আকর্ষণ, কোথায় তাদের ইন্টারেস্ট, সেগুলি আমাদেরকে বুঝতে হবে। ইয়েস অর নো? এই Yes, sir. স্টেটমেন্টের সাথে কোনো ডিবেট আছে? No, sir. আজকে আইফোন 15 তারপরে যে 16 আবার নিয়ে আসবে, তো ডোন্ট ইউ থিঙ্ক তাদের একটা রিসার্চ টিম আছে টু আন্ডারস্ট্যান্ড দি এক্সাইটমেন্ট অফ দি কাস্টমার, তারা কি চায় এই ধরনের স্মার্টফোনে? নিশ্চয়ই তাদের কাছে ইনসাইট আছে টু আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার। ঠিক আছে, এভরি কাস্টমারের আন্ডারস্ট্যান্ডিং বুঝতে হবে, ক্লাস্টার হিসাবে বুঝতে পারেন, 1-to-1 বুঝতে পারেন, একটা গ্রুপ স্টাডির মাধ্যমে বুঝতে পারেন, সার্ভে করে বুঝতে পারেন, কোশ্চেন অ্যান্সার করে বুঝতে, দেয়ার আর ভেরিয়াস ওয়েজ আপনি কাস্টমারের পালসটা বুঝতে হবে আপনাকে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ইকুয়ালি ইট ইজ ইম্পর্টেন্ট সাপ্লাই চেইন আনসার্টেনিটি। যে কোনো সাপ্লাই চেইনের প্রচুর আনসার্টেনিটির জায়গা আছে, সাপ্লাই সাইডে আনসার্টেনিটি থাকতে পারে, আপনার সাপ্লায়ার যে আপনাকে র মেটেরিয়াল সাপ্লাই করবে তার আনসার্টেনিটি থাকতে পারে, আপনার ফ্যাক্টরিতে আনসার্টেনিটি থাকতে পারে, আপনার সাপ্লায়ার র মেটেরিয়াল না দিলে আপনি প্রোডাকশন করতে পারবেন না, আপনি সাপ্লায়ার ঠিক মতো দিল, আপনার ফ্যাক্টরি ঠিকভাবে, ফ্যাক্টরি ক্যাপাসিটি আনসার্টেনিটি আছে, তাইলেও আপনি যেই পরিমাণ যেই গতিতে আপনার প্রোডাকশন হওয়ার কথা সেই গতিতে আপনি করতে পারবেন না, দ্যাটস অলসো অ্যান আনসার্টেনিটি। আপনি দুইটাই ঠিকভাবে করতে বলেন, আপনার প্রোডাক্ট ইজ রেডি ইন ইউর ফ্যাক্টরি, এখন আপনি মার্কেটে পাঠাবেন, আপনার 3PL ভেন্ডর যারা, থার্ড পার্টি লজিস্টিক ভেন্ডর যারা, তার ট্রাকের ক্রাইসিস আছে, সে ট্রাক ঠিক মতন দিতে পারে না, দিলেও সময় মতন দিতে পারে না, এই না পারার ফলে আপনার প্রোডাক্ট পৌঁছতে দেরি হয় মার্কেটে, দ্যাটস অলসো কল সাপ্লাই চেইন আনসার্টেনিটি। আমি কয়েকটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে। আবার আপনার 3PL ভেন্ডর ঠিকই আপনাকে ট্রাক দিচ্ছে, আপনার ওয়্যারহাউস নাই, ওয়্যারহাউসের ঘাটতি আছে, এমন ভাবে আপনি আপনার প্রোডাকশন ফ্লোরে ফিনিশ গুড ফালায় রাখছেন যে আপনার প্রোডাক্ট, আপনার কোয়ালিটি হ্যাম্পার হচ্ছে, কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে, রাইট? সো আন্ডারস্ট্যান্ডিং দি সাপ্লাই চেইনকে বুঝতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, অ্যাচিভিং স্ট্র্যাটেজিক ফিট। এন্ড স্টেপ 3 যে আপনি অ্যাচিভ করেন, প্রথম 2টা স্টেপ যদি আপনি ইগনোর করেন, ইউ ক্যানট অ্যাচিভ স্ট্র্যাটেজিক ফিট। প্রথম 2টা স্টেপ যদি আপনি ইগনোর করেন বা ওভারপাস করে চলে যাওয়ার চেষ্টা করেন, ইউ ক্যানট অ্যাচিভ। 5 তলায় যেমন লাফ দিয়ে উঠা যায় না, 1 তলা 2 তলা সিঁড়ি বেয়ে উঠতে হয়, অথবা লিফটে আপনাকে উঠতে হয়, যেভাবেই হন ডাইরেক্ট আপনি 5 তলায় যাইতে পারবেন, এগুলো তো টাচ করে তো যাইতে হয়, সেম থিং, 2টা স্টেপকে আপনি বাইপাস করে যেতে পারবেন না। লেটস সি ওয়ান বাই ওয়ান। এখন আমরা একটু দেখি কি বলছে। ফার্স্ট স্টেপ 1, আন্ডারস্ট্যান্ডিং দি কাস্টমার এন্ড সাপ্লাই চেইন আনসার্টেনিটি। এগুলো একটু ডিটেইল স্লাইড, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এগুলো থেকে পরীক্ষা আসবে। আইডেন্টিফাই দ্য নিডস অফ কাস্টমার সেগমেন্ট। কি বলেছে? কাস্টমারের নিড বুঝতে হবে সেগমেন্ট অনুযায়ী। সিগারেটের ক্ষেত্রে সেগমেন্ট কি? প্রিমিয়াম সেগমেন্ট বাংলাদেশে, যেখানে বিএনএইচ বিক্রি হয়, অ্যাসপিরেশনাল প্রিমিয়াম যেটা বিএটি বলে, যেখানে জেপিজিএল গোল্ড বিক্রি হয়, তারপরে মিড এন্ড লোয়ার সেগমেন্ট, লো সেগমেন্টে হলিউড, পাইলট, ডার্বি এগুলো বিক্রি হয়, রাইট? আপনি জুতার মার্কেটে আসেন, আপনার প্রিমিয়াম সেগমেন্ট কি? হাস পাপিস, 10,000 এর নিচে হাস পাপিসের জুতা হয় না, প্রিমিয়াম সেগমেন্ট। আর বাটার নর্মাল গুলি যদি আমি ধরি 3,000 থেকে 4-5, এটাকে কি আমি প্রিমিয়াম সেগমেন্ট বলতে পারবো জুতার মার্কেটের কনটেক্সটে? কারণ আমাদের বাংলাদেশে 2,000, 3,000, 4,000 এটা একটা সেগমেন্ট, 7, 8, 9, 10 এরকম একটা সেগমেন্ট আছে। আবার 10,000 প্লাস 14, 15, 16 এক্সট্রিমলি এক্সক্লুসিভ, ওইটা এক্সাম্পল আমরা না নিই। কেউ বিদেশ থেকে 50,000 টাকা দিয়ে জুতা কিনে আনছে, দ্যাটস এন এক্সেপশন, ওগুলো কথা না বলি, আমরা জেনারেল ফর্মে যদি চিন্তা করি, তাহলে আপনাকে কাস্টমার সেগমেন্ট আইডেন্টিফাই করতে হবে, কোন সেগমেন্টে আপনার চাহিদা কিরকম, হোয়াট এভার ইউর প্রোডাক্ট, রাইট? সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোয়ান্টিটি অফ প্রোডাক্ট নিডেড ইন ইচ লট, এক একটা লট অফ অর্ডার অথবা লট, যে লটে আপনি প্রোডাকশন করবেন সেটার কোয়ান্টিটি আপনার বুঝতে হবে, তাই তো?
রেসপন্স টাইম কাস্টমার উইল টলারেট। প্রত্যেকটা কাস্টমারের রেসপন্স টাইম টলারেশন একরকম না, ইট ভ্যারিজ ফ্রম কাস্টমার টু কাস্টমার। কিছু কিছু কাস্টমার আছে খুব অধৈর্য হয়ে যায়, কেন এখনো আসেনি, দোকানে 2 বার গেছে, ভাই সকালে এসে বলে গেলাম, তারপর ওই জিনিস নাই, আপনার কি করতেছেন ভাই, মানে অধৈর্য হয়ে যাচ্ছে। সো দ্যাট মিনস ওই এলাকার কাস্টমাররা কিন্তু দেন এন্ড দেন চায়। সো কাস্টমারের রেসপন্স টাইমটা টলারেট করার অবস্থাটা কিরকম, কম বেশি না একেবারেই নাই, সেটাও বুঝতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। যদি দেখেন যে আপনার কাস্টমার ডেলিটা ডেলি চায়, তাহলে অবশ্যই আপনার সাপ্লাই চেইনকে ক্যাপেবল হইতে হবে আপনার প্রোডাক্টকে পৌঁছে দিতে মার্কেটে, সো দ্যাট আপনার কাস্টমার যেন অধৈর্য না হয়। আজকে যদি ফাস্ট মুভিং কনজিউমার গুডস হয়, ইসেনশিয়াল কমোডিটি আইটেম হয়, তাহলে কি কনজিউমার বসে থাকবে? আপনার বাসায় মেহমান আসবে আজকে, আপনি হঠাৎ দেখলেন বাসায় আপনার পোলার চাল নাই, আপনি পাড়ায় হেঁটে যে দোকানে যে কোনো দোকানই পাইতেছেন না, আপনি কি বসে থাকবেন 2 দিন পরে? আচ্ছা ঠিক আছে, পোলার চাল নিয়ে আসুক, তারপরে আমি নিয়ে আসি। আপনি দরকার একটা রিক্সা নিয়ে টান দিয়া স্বপ্নতে চলে যাবেন, হয়তো 10 মিনিট 15 মিনিটের ডিস্টেন্সে, বিকজ ওই পার্টিকুলার প্রোডাক্টের ক্ষেত্রে আপনার টলারেন্স লেভেল ইজ ভেরি লো। আপনার এটা এখনই চাই। যদি ইসেনশিয়াল ড্রাগ আইটেম হয়, আপনার বাসায় আপনার বাবা মা বয়স্ক অথবা দাদা দাদি আছে, অথবা বড় চাচা আছে, পাশের ফ্ল্যাটই থাকে, তার অ্যাজমা প্রবলেম আছে, ইনহেলার লাগবে এখন, ইমার্জেন্সি ড্রাগ সেভিংস আইটেম, আপনি কি টলারেট করতে পারছেন? ঠিক আছে, আজকে পাইলাম না, কালকে এনে দিব না। সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টলারেন্স লেভেল হোয়াট আই এম টকিং অ্যাবাউট? Yes, sir. আজকে Yes, ধরেন sir. আমি একটা পারফিউম চাই, আই ক্যান টলারেট, ওকে পারফিউমটা আজকে পাইলাম না, কালকে হইলো অসুবিধা, 2 দিন পরে হইলো অসুবিধা। ঠিক আছে, ইটস অলরাইট, বিকজ ইটস ফ্যান্সি আইটেম, ওটা না হইলে আমি মারা যাবো একদিন পরে যদি পারফিউমটা কিনি, রাইট? সো টলারেন্স লেভেলটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ভ্যারাইটি অফ প্রোডাক্টস নিডেড, আপনার ওই জায়গার কনজিউমাররা ভ্যারাইটি অফ প্রোডাক্ট চায় কি চায় না। কিছু আছে মনোটোনাস, ঠিক আছে, ওকে ফাইন, পারফেক্টলি ওকে। এবং এইটা ডিটারমাইন করবে হলো ওই এলাকার মানুষের পারচেজিং পাওয়ার কে। পয়সাওয়ালা লোকজনের ভ্যারাইটি অফ প্রোডাক্ট ডিমান্ড উইল বি মাচ হায়ার দেন এ লো ইনকাম এরিয়া, ইয়েস অর নো? অবভিয়াসলি, যেখানে বেসিক জিনিসই টানাটানি, সে কি ফ্যান্সি আইটিং এর ইয়েতে যাবে। প্রাইস অফ দ্য প্রোডাক্ট ভেরি ইম্পর্টেন্ট। ডিজায়ার রেট অফ ইনোভেশন ইন দ্য প্রোডাক্ট, কি ধরনের ইনোভেশন চায় আপনার কনজিউমাররা আপনার প্রোডাক্টে, সেটা রেট কি, আস্তে আস্তে চায়, নাকি তারা মনে করে প্রতি বছরই একটা ইনোভেটিভ কিছু একটা আনতে হবে। ওভারঅল অ্যাট্রিবিউটস অফ কাস্টমার ডিমান্ড, কাস্টমার ডিমান্ডের ওভারঅল অ্যাট্রিবিউটসটা কেমন, ওভারঅল কাস্টমার যে ডিমান্ড প্যাটার্নটা কেমন, ইজ ইট স্লো মুভিং ডিমান্ড, ফাস্ট মুভিং ডিমান্ড অর ফ্লাকচুয়েস? ডিমান্ডের এই প্যাটার্নটা বুঝতে হবে, প্যাটার্নটা কেমন। লেটস মুভ অন। দেন একই জিনিস স্টেপ 1 এর আরো কিছু পয়েন্ট, ডিমান্ড আনসার্টেনিটি, আন্ডারস্ট্যান্ডিং অফ কাস্টমার ডিমান্ড ফর এ প্রোডাক্ট। স্যার আমার ডিমান্ড একটা ইজ, কোশ্চেন ছিল অফ কোর্স ফিল ফ্রি টু স্যার। আস্ক। এই পয়েন্টটা সার্ভিস লেভেল রিকোয়ার্ড, স্যার এটা যদি আরেকবার একটু ক্লিয়ার করতেন। কোনটা বলেন ভাইয়া? স্যার সার্ভিস, সার্ভিস ও সরি, সার্ভিস লেভেল রিকোয়ার্ড, রাইট। সরি বোধ আমি একটু স্কিপ করে গেছি বোধ হয়। সার্ভিস লেভেল রিকোয়ার্ড মানে হচ্ছে কেনার সময় আপনি কি ধরনের সার্ভিস পছন্দ করেন। ধরেন আপনি ধরেন ইয়েলোর প্যান্ট শার্ট পছন্দ করেন, অথবা আপনি জেন্টাল পার্কে যান, অথবা আর্টিজেনে যান। দ্য মোমেন্ট ইউ এন্টারিং টু দ্য শপ, তাদের রিটেল শপে গেলেন, যাওয়ার সাথে সাথে হাউ দে ওয়েলকাম ইউ, তারপর আপনি বললেন, আপনি দেখতেছেন ঘুরে ঘুরে দেখতেছেন, তখন নিশ্চয়ই ইউ এক্সপেক্ট যে একটা দুইটা সেলস বয় ও গার্ল আপনার সাথে সাথে থেকে একটু বোঝার চেষ্টা করবে, স্যার কি লাগবে আপনার, স্যার এই প্রোডাক্টটা নতুন এসছে স্যার, এই শর্টসটা দেখেন, এই শার্টটা দেখেন, এই ব্লেজারটা দেখেন, ইজন্ট ইট? নাকি আপনি ঘুরবেন 15 মিনিট ধরে, কেউ আপনার দিকে তাকায়ও না, কথাও বলেন না? কোনটা এক্সপেক্ট করেন আপনি, প্রথমটা না দ্বিতীয়টা? অফকোর্স প্রথমটা। দিস ইজ অলসো পার্ট অফ ইউর সার্ভিস লেভেল, বিক্রির সময়ের সার্ভিস লেভেল। তারপরে আপনি পিক করলেন একটা জামা, একটা শার্ট, পিক করার পর আপনি বললেন, না আমি তো 15.5 পরি কলার, অথবা আমি 16 পরি, আমার কালার টেক্সচার সবই পছন্দ হয়েছে, ক্যান ইউ গিভ মি? তখন ও বলতেছে, স্যার দেখি একটু 16 আছে কিনা বলে এই যে গেছে 20 মিনিট আর খবর নাই, ডিসঅ্যাপিয়ার। তা আপনি কি সেটা আশা করেন, নাকি আপনি একটা কমপ্লিট অ্যান্সার আশা করেন যে ওখানে কি এটা আছে কি নাই? তাই তো, এই যে যা বলতেছি, দিস আর অল পার্ট অফ সার্ভিস লেভেল। তারপরে কত দ্রুত আপনি কি ট্রায়াল করতে পারেন, নাকি এত লম্বা কিউ, একটা বিশৃঙ্খল অবস্থা।
এভরিথিং ইজ ফাইন। আপনি যখন পেমেন্টে যাবেন দেখবেন যে স্লো, ঠিক নাই, মেশিন গন্ডগোল, এই পজ মেশিন, এই নাই সেই নাই, এগুলো যা আলাপ করছি দিজ আর অল সার্ভিস লেভেলের অংশ। তারপর আফটার সেল সার্ভিস অলসো ইম্পর্টেন্ট। আপনি বাসায় আনার পরও আপনি ভাউচার নিয়ে ফেরত দিতে পারেন আপনার প্রোডাক্ট, তখনও হাউ দে আর রিয়েক্টিং উইথ ইউ, প্রফিশিয়েন্টলি, এফিশিয়েন্টলি অর ক্যালাসলি। ইলেকট্রনিক আইটেমস, বড় আইটেম, ধরেন আপনি হিটাচি ফ্রিজ কিনছেন 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে, বলে দিছে আফটার সেল সার্ভিস আমরা 1 মাস এটা দেখবো। আপনি গাড়ি কিনেছেন একটা এসইউভি জিপ 40 লক্ষ টাকা দিয়ে মিৎসুবিশি থেকে, এক্সাম্পল দিচ্ছেন, ওরা বলেছে যে 6 মাস আমাদের সার্ভিসিং ফ্রি, বলছে ঠিকই, লিখে দিছে, পরে আপনি যে দেখেন যে আপনার সার্ভিস দিচ্ছে না। সো আমি প্রথমে যেগুলি আলাপ করেছি ডিউরিং সেল সার্ভিস, আর এখন যেটা বলছি আফটার সেল সার্ভিস, অল আর ইম্পর্টেন্ট সার্ভিস লেভেল রিকোয়ার্ড। ওকে, আপনার প্রোডাক্টটা ফুরিয়ে গেছে, তাড়াতাড়ি রেপ্লিনিশ করছেন কিনা, দ্যাটস অলসো ইম্পর্টেন্ট সার্ভিস লেভেলের অংশ। আপনি আগোরা বা স্বপ্নতে যেয়ে কুকারিজ আইটেম কিনছেন, ধরেন ওরিও বিস্কিট কিনছেন, আপনার পিছনে আমি দাঁড়ায় আছি, আপনি আপনার ফ্যামিলির জন্য 3 প্যাকেট নিয়েছেন, নেওয়ার পরে ওই শেলফটা খালি, আই এম এক্সপেক্টিং যে সাথে সাথে সেলস গেলে এসে ওইটাকে রেপ্লিনিশ করে দেবে, ভরে দিবে, রিফিল করবে, দ্যাটস অলসো সার্ভিস লেভেল। তার মানে কত কুইকলি আপনি রেপ্লিনিশ করতেছেন। এই উদাহরণের শেষ নাই, আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম, রাইট? থ্যাংক ইউ স্যার। হাসপাতালে যখন যান, ইমার্জেন্সিতে যায় এরে খুঁজেন তারে খুঁজেন, তার মানে পুর সার্ভিস লেভেল। আরে রোগী মরে যাচ্ছে, এদের কোনো খবর নেই, অ্যাবসলিউটলি পুর সার্ভিস লেভেল। আজকে এডুকেশন ইন্ডাস্ট্রি, সার্ভিস ইন্ডাস্ট্রি, হাসপাতাল, সার্ভিস ইন্ডাস্ট্রি, আজকে আমাদের ইউনিভার্সিটিতে আইসা যদি কোনো একটা নতুন অ্যাসপায়ারিং মানে স্টুডেন্ট অফ ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের আগে আসছে খোঁজ নেওয়ার জন্য, ইনফরমেশন সেন্টারে কিচ্ছু বলতে পারে না, কথার কথা বলতেছে, হাউ হি অর শি উইল ফিল, আরে এটা কি ধরনের ইউনিভার্সিটি, কিচ্ছু জানে না, কোনো অ্যান্সার ঠিক মতো দিতে পারছে না, ফার্মেসির ভর্তিতে কি লাগে বলতে পারে না, সিএসসি তে কি লাগে বলতে পারে না, কবে অ্যাডমিশন টেস্ট হবে বলতে পারে না। তো হোয়াই দিস ওয়ার্থলেস পিপল আর সিটিং হিয়ার? কি ইমপ্রেশন হবে আপনার? এক্স্যাক্টলি, ইটস এ ভেরি বিগ টার্ম, রাইট? ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে হাউ ইউ আর ডিলিং উইথ ইউর বায়ার, দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট সার্ভিস লেভেল। আপনি বায়ারকে কিভাবে ডিল করতেছেন, বায়ার ইজ এ কিং। ওকে, রাইট। ডিমান্ড কি সার্টেন নন সার্টেন, বলেন, ইয়েস আর নো বলেন, এক বাক্যে অ্যান্সার দেন। ডিমান্ড কি সার্টেন নন সার্টেন? Uncertain. আনসার্টেন। Most of the time it is uncertain. Most of the time it is uncertain. Right? So demand এর আনসার্টেনিটিটা বুঝতে হবে। ডিমান্ড আনসার্টেনিটিটা কোথায়, কোন মার্কেটে, কোন সেগমেন্টে? রাঁধুনি গুঁড়া মশলা যে স্কয়ার ফুড এন্ড বেভারেজ বের করে, সেটার ভিতরে জিরা আছে, হলুদ আছে, চিলিজ আছে, কোনটাতে আনসার্টেনিটি? নিড টু ফাইন্ড আউট। বিএটির প্রোডাক্টে কোথায়, বিএনএচে আনসার্টেনিটি না জেপিজিএল এ, না কোথায়? ইউনিলিভারের প্রোডাক্ট, টেক এন এক্সাম্পল, ওইটা কি লাইফবয় সাবানে আনসার্টেনিটি, না সোপ যেটা লিকুইড ফর্মে বিক্রি হয় সেটাতে আনসার্টেনিটি? ইউ নিড টু ফাইন্ড আউট দ্য আনসার্টেনিটি। নাকি লাইফবয় ইজ ওকে, লাইফ ইয়েতে সরি যে লাক্স সাবানে আনসার্টেনিটি, ওইটা ডিমান্ড বোঝা যায় এক এক সময় এক এক রকম। সো ইমপ্লাই ডিমান্ড আনসার্টেনিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এই ডেফিনেশনটা। ইমপ্লাই ডিমান্ড, ইমপ্লাই বলে না, ইমপ্লাই করছেন, এটা মানে কি? রেজাল্টিং আনসার্টেনিটি, একটা অনিশ্চয়তা তৈরি করে ফর দ্য সাপ্লাই চেইন, গিভেন দ্য পোর্শন অফ ডিমান্ড দ্য সাপ্লাই চেইন মাস্ট হ্যান্ডেল এন্ড অ্যাট্রিবিউট দ্য কাস্টমার ডিজায়ার। এটা তো হলো থিওরিটিক্যাল সংজ্ঞা, ডেফিনেশন। এখন আমি একটু সিম্পল ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ওইভাবে মনে রাখবেন, তাইলে এটা মাথায় থাকবে। ইমপ্লাই ডিমান্ড আনসার্টেনিটি হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টের টোটাল ডিমান্ডের ভিতরে কোনো একটা পোর্শনে যে আনসার্টেনিটিটা তৈরি হয়, সেটি হচ্ছে ইমপ্লাইড ডিমান্ড আনসার্টেনিটি। বিভিন্ন কারণে এই পোর্শনের উপর, একটা পোর্শনের উপর ডিমান্ড আনসার্টেনিটি ক্রিয়েট হইতে পারে। ইমার্জেন্সি রিকোয়ারমেন্ট আসছে, আপনার একটা প্রতিদিন আপনি মার্কেটে সাপ্লাই দেন, মনে করেন হচ্ছে আপনি মামের বোতল সাপ্লাই দেন আপনি, হ্যাঁ, আপনি মনে করেন একটা নির্দিষ্ট মার্কেটে আপনি 1 লিটারের বোতল সাপ্লাই দেন হলো 2000 পিস, জাম্বো সাইজ যেটা 5 লিটার জাম্বো সাইজ, সেটা আপনি দেন হলো 100 পিস, আর হাফ লিটার যেটা 500 ml সেটা দেন মনে করেন 2000 পিস। একটা মার্কেট, হোয়াট এভার দ্য মার্কেট, মার্কেট সাইজটা যত ডিটেলে গেলাম না, বাট হঠাৎ করে দেখা গেল ওই যে হাফ আ লিটার যেটা আপনি দেন 2000 পিস, ফট করে ওই পোর্শনের, ওই এসকিউ, ওই পোর্শনটার ডিমান্ড বেড়ে গেছে 4000। কেন? কারণ ওখানে বোধহয় একটা কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে বা কোনো একটা কমিউনিটি সেন্টার আছে, তাদের হঠাৎ এটা
ডিমান্ড ক্রিয়েট হচ্ছে ওই পার্টিকুলার পোর্শনের জন্য, দ্যাট ক্রিয়েটস ইমপ্লাইড ডিমান্ড আনসার্টেনিটি। ওই পোর্শনের কারণে, ইমার্জেন্সি রিকোয়ারমেন্টের কারণে হঠাৎ করে একটা ইমার্জেন্সি রিকোয়ারমেন্ট আসছে মার্কেটে, যেটা নর্মাল ডিমান্ডের সাথে মেলে না, দ্যাট ক্রিয়েটস আ ডিমান্ড আনসার্টেনিটি। ওইটা কি বলে? ইমপ্লাইড। বুঝতে পেরেছেন? ইমপ্লাইড কোন একটা নির্দিষ্ট কারণে আপনার ওই পার্টিকুলার পোর্শন, এন্টায়ার ডিমান্ডে কিন্তু আপনার আনসার্টেনিটি ক্রিয়েট হয় না, একটা পোর্শনে হচ্ছে। এই জন্যই দেখেন, গিভেন দ্য পোর্শন অফ ডিমান্ড দ্য সাপ্লাই চেইন মাস্ট হ্যান্ডেল এন্ড অ্যাট্রিবিউট দ্য কাস্টমার ডিজায়ার। এবং আপনার সাপ্লাই চেইনে সেই ক্যাপাবিলিটিস থাকতে হবে ওই ইমার্জেন্সি পোর্শনটাকে হ্যান্ডেল করা। যদি না থাকে তাহলে বলবো আপনার সাপ্লাই চেইনের আনসার্টেনিটি আপনি হ্যান্ডেল করতে পারেন না। প্রথমে বলছি ডিমান্ড আনসার, নর্মাল ডিমান্ড আনসার্টেনিটি, নর্মাল। হিয়ার উই আর টকিং অ্যাবাউট আ স্পেসিফিক রিজনের কারণে একটা পোর্শনে ডিমান্ড আনসার্টেনিটি ক্রিয়েট হয়েছে, বিকজ অফ দি ইমার্জেন্সি ডিমান্ড, বিকজ অফ দি ইমার্জেন্সি আইটেম, বিকজ অফ দি ইমার্জেন্সি রিকোয়ারমেন্ট। হঠাৎ করে, হঠাৎ হইতেই পারে, রাইট? স্যার ব্যাপারটা কি তাহলে এরকম যে যদি হচ্ছে একটা লং টার্ম ডিমান্ড থাকে সেটা ডিমান্ড আনসার্টেনটি, আর ওইটা যদি শর্ট টার্ম হয় একটা পোর্শন আনসার্টেন থাকে আর ওটা শর্ট টার্ম হয় তাহলে সেটা ইমপ্লাইড ডিমান্ড হ্যাঁ, এই আনসার্টেন। ইমপ্লয়েড ডিমান্ড অনেকটা শর্ট টার্মই হয়, হঠাৎ করে না। হঠাৎ আজকে ধরেন বাংলাদেশ যদি হঠাৎ করে দেখা যায় যে আগামী 3টা ম্যাচ জিতে গেছে, হঠাৎ করে, কথার কথা, তখন কিন্তু ইন্ডিয়াতে ভিসার একটা ইমপ্লয়েড ডিমান্ড আসবে কিন্তু, ইয়েস অর নো? হঠাৎ করে। এখন কিন্তু এই যে কলকাতায় খেলা হবে কালকে, অনেকেই কিন্তু গেছে, আমার 2 কাজিনও গেছে, ঠিক আছে, খেলা দেখতে গেছে। এটা কিন্তু প্রি ডিফাইন্ড, আগে থেকে টিকিট কাটা, ওরা আগে থেকে কেটে রাখছিল। এমন না যে বাংলাদেশ সবগুলি হারার, এরা আগে থেকে টিকিট করে রাখছে। বাট অনেকে যাদের ইচ্ছা ছিল, কেউ এখন আর, অনেকে ঠিক আছে আর না যায় লাভ কি? এখন ধরেন ইডেনের 2টা ম্যাচে যদি বাংলাদেশ পরপর জিতে যায়, নেদারল্যান্ডস এন্ড পাকিস্তান, হঠাৎ করে কিন্তু আবার একটু ভিসার ডিমান্ড ক্রিয়েট দিতে পারে, ইয়েস অর নো? অথবা বাংলাদেশের জার্সি হঠাৎ বিক্রি Right. বেড়ে যেতে পারে, আগেও বিক্রি হচ্ছিল। বাট এই পার্টিকুলার কারণে কিন্তু, জয়ের কারণে কিন্তু, আমরা তো একটু হোমজিক্যাল জাতি, আমরা যেহেতু আবেগী জাতি, হঠাৎ করে দেখবেন আবার জার্সি কেনা বাইরে গেছে, অথবা ইন্ডিয়ান এম্বাসিতে একটু ভিড় বেড়ে গেছে, রাইট? সো আমি বোঝানোর জন্য উদাহরণগুলি দিই। রাইট স্যার। কোনো একটা সার্কামস্টেন্সের কারণে কোনো একটা পোর্শন, তার মানে কি আগে বাংলাদেশের জার্সি ডিমান্ড ছিল না? ছিল, সেটা একটা নর্মাল জিগ জ্যাগ, একটু বেশি কম বেশি কম এরকম একটা প্যাটার্নে ছিল। বাট হঠাৎ করে এই 2টা জয় যদি চলে আসে, তখন অনেকেই স্বপ্ন দেখা শুরু করবে, তাহলে পরের 2টাও যদি জিতে যায়, দেখি না কি হয়, দেখি একটু ভিসা লাগাই নেই, শেষের দিকে যে যদি কিছু হয়ে যায়, বা মানে অনেক কিছু হইতে পারে। বা এই যে আনসার্টেন একটা করিডোর, বিকজ অফ ইমার্জেন্সি একটা সিচুয়েশনের কারণে, বা একটা ফ্লুকের কারণে, বা একটা হঠাৎ টার্ন অ্যারাউন্ডের কারণে, যেভাবেই আমি বুঝাই কথাটা, সেটার কারণে যে ডিমান্ডটা তৈরি হয় সেটি হচ্ছে ইমপ্লয় ডিমান্ড আনসার্টেনিটি। নাও আন্ডারস্ট্যান্ডিং, একই জিনিস, আন্ডারস্ট্যান্ডিং দি কাস্টমার এন্ড সাপ্লাই চেইন আনসার্টেনিটি কন্টিনিউস। এটার ভিতরে অনেক পয়েন্ট আছে, তো এখনো দেখেন স্টেপ 1 চলতেছে। ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনিটি অলসো রিলেটেড টু কাস্টমার নিডস এন্ড প্রোডাক্ট অ্যাট্রিবিউটস। কাস্টমারের নিড এবং প্রোডাক্ট অ্যাট্রিবিউটস এর সাথেও এটার একটা কি আছে, রিলেটেড আছে। কোন প্রোডাক্ট, কোন কাস্টমার, কোন জায়গার কাস্টমারের হঠাৎ ইমার্জেন্সি আইটেম আসছে, কোন প্রোডাক্ট অ্যাট্রিবিউটস আসছে। বাংলাদেশ জিতার কারণে কি হচ্ছে, 2টা জিনিস লাভ করছে। একটা হলো ভিসার জন্য লোক দাঁড়ানো বেড়ে যেতে পারে, জার্সি বিক্রি, আরো হয়তো আদার এলিমেন্ট থাকতে পারে, ক্যাপ হইতে পারে, এক্স ওয়াই জেড হইতে পারে। হঠাৎ ক্রিকেট খেলা বেড়ে যেতে পারে, আবার পাড়া মহল্লায় ক্রিকেট খেলা বেড়ে গেছে। বাট মেইনলি ইম্প্যাক্টেড হবে কিন্তু এই 2টা জায়গায়, দৃশ্যমান যেটা হবে জার্সি, হঠাৎ জার্সি কেনা বেড়ে যাবে। তো টেবিল আছে কিছু, ওই টেবিলে আমরা দেখবো। লেটস গো টু দ্য টেবিল। দেখেন এই টেবিলটা, এইটাতে কি বলছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার, একই জিনিস, আন্ডারস্ট্যান্ডিং দি কাস্টমার। তা কাস্টমারকে বুঝতে হলে এই জিনিসগুলি বুঝতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো পরীক্ষা আসতে পারে এবং মনে রাখেন। একটা কাস্টমারকে আইডেন্টিফাই করতে হলে, আন্ডারস্ট্যান্ড করতে গেলে লট সাইজ বুঝতে হবে। কাস্টমার কি লট সাইজে তার অর্ডারটা প্লেস করে, ছোট অর্ডার দেয়, বড় অর্ডার দেয়, মাঝারি অর্ডার দেয়, লট সাইজ ইজ ইম্পর্টেন্ট। রেসপন্স টাইম, কাস্টমারের রেসপন্স টাইমটা কেমন, সে কি শর্টার লিড টাইম চায় নাকি লং টাইম ওয়েট করতে চায়, ওই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সার্ভিস লেভেল, সার্ভিস লেভেলটা কেমন চায়, খুবই ভালো সার্ভিস লেভেল চায়, অ্যাগ্রেসিভ ওয়েতে চায়, নাকি একটা হইলেই হলো। প্রোডাক্ট ভ্যারাইটি কি সে চায়, নাকি গদবাদা প্রোডাক্ট দিয়ে হি ইজ হ্যাপি, হি অর শি ইজ হ্যাপি। প্রাইস কেমন, প্রাইসের ব্যাপারে কি সেন্সিটিভ এই কাস্টমার গুলি, নাকি প্রোডাক্টের কোয়ালিটির সাথে প্রাইস বাড়লেও দে আর হ্যাপি। ওকে, ভালো জিনিস পাইতে হলে ভালো প্রাইস দিতে হবে, ফাইন। আর দেখা গেল ওই জায়গার ইয়ারা খুব কনজুস টাইপের,
মিনজি টাকা খরচ করতে চায় না। ইনোভেশন, তারা কি ইনোভেশন চায়? উদ্ভাবনী কোনো জিনিস চায়? এই সমস্ত জিনিসগুলি ইমপ্লাই ডিমান্ড আনসার্টেনিটিতে প্রভাব ফেলতে পারে। প্রত্যেকটাতে হঠাৎ করে লট সাইজ বেড়ে গেছে, ইমপ্লাই ডিমান্ড আনসার্টেনিটি হবে। হঠাৎ করে রেসপন্স টাইমে আপ এন্ড ডাউন হয়েছে, হঠাৎ করে কম সময়ের ভিতরে চাচ্ছে দ্রুত দ্রুত, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। কোভিড এর কথা চিন্তা করেন, স্যানিটারি আইটেম গুলি হঠাৎ করে বেড়েছিল না? এটা কি আমরা জানতাম আগে কোনোদিন? No, sir. তাহলে এইটা ওই সময় কারা মার্কেটে সবচেয়ে ভালো পারফর্ম করেছে? ম্যারিকো, র্যাকিব ব্যাংকাইজার, মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলির কথা বলতেছি। আপনি যদি ওষুধের কথায় আসেন, ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিনকো, স্কোয়ার, আর ওই ধরনের আইটেম ওই যে বললাম ম্যারিকো এন্ড র্যাকিব ব্যাংকাইজার, দে হ্যাভ ডান এ ফ্যান্টাস্টিক বিজনেস। তাইলে কি তাদের ক্ষেত্রে কি ইমপ্লাইড ডিমান্ড আনসার্টেনিটি তৈরি হয় নাই ওই পার্টিকুলার পিরিয়ডে? হয়েছে কি হয় নাই? Yes, কারণ sir. হঠাৎ হঠাৎ করে রেসপন্স টাইম, অল্প সময় দাও, তাড়াতাড়ি দাও, লট সাইজও বেড়ে গেছে, তাড়াতাড়ি মাস্ক কিনো, খালি মাস্ক কিনো, তাই তো, স্যানিটাইজার কিনো, রাইট? এই সবগুলিরই প্রভাব আছে। এই টেবিলটাও ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখেন আপনারা, আমি তারপর একটু আলাপ করে দিচ্ছি। কাস্টমার নিড, কাস্টমারের নিড এবং ইমপ্লাইড ডিমান্ড আনসার্টেনিটির একটা কোরিলেশন এখানে বলা হয়েছে। দেখেন কাস্টমার নিড কি, কাস্টমার ইমপ্লাইড ডিমান্ড আনসার্টেনিটি। জি ভাইয়া একটা কোশ্চেন করতাম আগের স্লাইডটাতে, ওই ইনোভেশন ইমপ্লাইড ডিমান্ডের ক্ষেত্রে কাজ করে ইনোভেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনোভেশন, হঠাৎ করে ইনোভেটিভ প্রোডাক্টের প্রতি মানুষের আগ্রহ বেড়ে গেছে, হঠাৎ করে বাড়তেই পারে। মানে ইনোভেশনের পরে ডিমান্ড ক্রিয়েট হইলো, মানে ওইটা হ্যাঁ একটা ন্যাচারাল ফ্লোতে যাবে না, ওইটা ইমপ্লাইড হবে বা কোনো পোর্শনে স্পেসিফিক্যালি ডিমান্ড, এটা একটু অন্যরকম লাগতেছে আমার কাছে। হ্যাঁ, আমি আবার বলছি আপনাকে, হঠাৎ করে ইনোভেশন বেড়েছে আপনার একটা প্রোডাক্টের পার্টিকুলার একটা পোর্শন। ধরেন আপনার পোর্টফোলিওতে আপনার এসকিউ হলো আপনার বাজারে 400-500 এসকিউ, একটা প্রোডাক্টের ক্ষেত্রে ইনোভেটিভ ডিমান্ড বেড়ে গেছে, ইনোভেশন চাচ্ছে কনজিউমার, ওইটা ফুলফিল করতে যে আপনার সাপ্লাই চেনের উপরে আপনার প্রেসার পড়বে ওইটাকে কোপ আপ করার জন্য, ওইটি হচ্ছে ইমপ্লাইড ডিমান্ড আনসার্টেনিটি। ধরেন হঠাৎ করে বিএনএইচ ওকে। সুইচ যারা খায়, সুইচের ভিতরে ফিল্টারের ভিতরে একটা ক্যাপসুল আছে, ওইটা চাপ দিয়ে ভাঙতে হয়। হঠাৎ করে ওই জায়গাটা ইনোভেশন, ওখানে অনেক ফ্লেভার আছে, মেন্থল ফ্লেভার আছে, ফ্রুটি ফ্লেভার আছে, XYZ, ওই জায়গাটা হঠাৎ কনজিউমাররা একটা নতুন ইনোভেটিভ জিনিস চাওয়া শুরু করে, চাইতেছে, স্পেসিফিক বলতেছে যে আমরা এই ক্যাপসুল আর চাই না, অন্য জিনিস দেন আমাকে। তখন বিইটির ক্ষেত্রে হঠাৎ করে প্রেসার পড়বে না এটাকে ফুলফিল করতে হলে? সে তো আর বানায় না, এই ক্যাপসুল তো আনতে হয় তাকে বাইরের থেকে। এমন একটা ফ্লেভার হঠাৎ করে চাইতেছে, নাটি ফুটি, কথার কথা বলছেন, বাদামি স্মেল, বাদামের মতো নাটি ফুটি ফ্লেভার, যেটা তারা তাদের পাইপলাইনে নাই। তাহলে এইটাকে আনতে হলে তাকে তার সাপ্লাই চেনের উপর প্রেসার পড়বে না? হ্যাঁ অবশ্যই। ওইটাই বলছে আপনি, ইউ আর রাইট, যে অন্যগুলির তুলনায় এটার ইম্প্যাক্ট অনেক ছোট ছোট। লট সাইজে যত ইম্প্যাক্ট হবে, রেসপন্স টাইমে যত হবে, প্রোডাক্ট ভ্যারাইটিতে যত হবে, প্রাইস নিয়ে হঠাৎ একটা বিরাট হইচই শুরু হয়ে গেছে, ওইটার তুলনায় এটা কম হবে, কারণ ইনোভেশন করতে একটু সময় লাগে। বাট আমি এক্সট্রিম কেসে বলতেছি, অনেক উন্নত দেশে হইতে পারে যে কনজিউমার এত বেশি ইনোভেটিভ ইয়েতে সেন্সিটিভ যে 3 মাসের ভিতরে চেঞ্জ হয়ে গেছে তাদের চাওয়া পাওয়া। আমাদের মতো দেশে হয়তো একটু স্লো, বাট এই সমস্ত স্লাইড তো একটু গ্লোবাল প্ল্যাটফর্মে তৈরি করা, সো দ্যাট হ্যাঁ, সাপ্লাই চেনের পার্সপেক্টিভ। কিন্তু দেখা যায় যেরকম লোগো চেঞ্জ করে ফেলছে, ডিমান্ড কমে গেছে, তো তারা চাইতেছে আবার পুরোনো লোগো করে দাও বা নতুন, মানে ইনোভেশনের ক্ষেত্রে এটা এতখানি সেন্সিটিভ। রাইট, থ্যাংক ইউ ভাইয়া। অ্যাবসলিউটলি। ওকে, সো দেখেন এখানে কি বলছে, রেঞ্জ অফ কোয়ান্টিটি যদি ইনক্রিজ হয় কাস্টমারের ক্ষেত্রে, রেঞ্জ অফ কোয়ান্টিটি, তাহলে কি হবে, কাস্টমারের ইমপ্লাইড ডিমান্ড আনসার্টেনিটি টু ইনক্রিজ। কেন ইনক্রিজ হবে? বিকজ কারণগুলি বলছে, ওয়াইডার রেঞ্জ অফ কোয়ান্টিটি ইমপ্লয়েজ গ্রেটার ভেরিয়েন্স ডিমান্ড, যত বেশি আপনার রেঞ্জ অফ কোয়ান্টিটি হবে তত ভেরিয়েন্স ডিমান্ড আপনার হবে। লিড টাইম ডিক্রিজ, লিড টাইম কমে গেছে, সংকুচিত হয়েছে, তাহলে লেস টাইম টু রিয়াক্ট টু অর্ডার, তাহলে আরো অল্প সময় আপনি পাবেন অর্ডারটাকে রিয়াক্ট করার জন্য, তাই না? আপনি আগে 5 ঘন্টার ভিতরে আপনার প্রোডাক্ট চাইতেন, হঠাৎ করে মার্কেট প্লেস কি হলো, ভাই 5 ঘন্টায় দিলে কনজিউমাররা মারামারি করতেছে, তারা খুব অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, 2 ঘন্টার ভিতরে দিতে হবে, তার মানে লিড টাইম ডিক্রিজ হয়েছে। ডিক্রিজ হলে আপনার প্রেশার কোথায় পড়বে? লেস টাইম টু রিয়াক্ট টু অর্ডার। একটা অর্ডার এনে তাকে ফুলফিল করার জন্য যে সময়টা আগে 4 ঘন্টা পাইতেন, এখন আপনাকে 2 ঘন্টা হবে, দিস ইজ ইউর রিয়াকশন টাইম, এটি বলা হয়েছে। ভ্যারাইটি অফ প্রোডাক্টস রিকোয়ার্স increase, demand per product becomes more disintegrated.
যখন ভ্যারাইটি অফ প্রোডাক্ট রিকোয়েস্ট ইনক্রিজ, তখন ডিমান্ড পার প্রোডাক্ট বিকাম মোর ডিসইন্টিগ্রেটেড। আগে যখন আপনি এগ্রিগেটেড ওয়েতে করতেন, সেটা ভেঙে যাবে। নাম্বার অফ চ্যানেলস ইনক্রিজ, যখন ডিফারেন্ট চ্যানেল দিয়ে আপনি আপনার প্রোডাক্টটাকে যখন মার্কেটে ফ্লো করান বা কনজিউমার কাছে পৌঁছে দেন, তখন টোটাল কাস্টমার ডিমান্ড ইজ নাও ডিসএগ্রিগেটেড ওভার মোর চ্যানেল। ডিসএগ্রিগেট হয়ে যাবে মোর চ্যানেলে। আগে অল্প কয়টা চ্যানেল দিয়ে আপনি অপারেট করতেন, এখন চ্যানেল বেড়ে গেছে। এটাই বলছি, রেট অফ ইনোভেশন ইনক্রিজ। এই যে দেখেন, রেট অফ ইনোভেশন ইনক্রিজ, ইনোভেশন যখন ইনক্রিজ হয়, রেট, নিউ প্রোডাক্টস টেন্ড টু হ্যাভ মোর আনসার্টেন ডিমান্ড। তখন নিউ প্রোডাক্টের ক্ষেত্রে আনসার্টেনিটি অনেক বেড়ে যায়, কারণ ইনোভেশন বেড়ে যাচ্ছে, রেট বেড়ে যাচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না কোন ইনোভেশনটা ক্লিক করবে, কোনটা ক্লিক করবে না, হুইচ ওয়ান উইল সাস্টেন, হুইচ ওয়ান উইল নট সাস্টেন, হুইচ ওয়ান উইল ক্লিক, হুইচ ওয়ান উইল নট ক্লিক। ইনোভেশন ইজ সাচ এ থিং, এটা তো প্রুভেন না রে ভাইয়া। আমি তো মার্কেটে দিব, লোকজন খাবে, কিছুদিন যাবে, অনলি দেন আই উইল সে দিস ইজ এ কনসিস্টেন্ট। ইনোভেশন এত বেশি রেটে বাড়তেছে, আপনি বুঝতে পারতেছেন না, তখন আরো বেশি আনসার্টেনিটি তৈরি হবে। রিকোয়ার সার্ভিস লেভেল ইনক্রিজ, আপনি যেই রেটে সার্ভিস লেভেলটা দিচ্ছেন সেটা দিয়ে কনজিউমার আর নট হ্যাপি, তারা বলতেছে আরো বেশি বাড়াও এটা। ফার্ম নাও হ্যাজ টু হ্যান্ডেল আনইউজুয়াল স্টেজেস ইন ডিমান্ড। আনইউজুয়াল সার্জ, সার্জ মানে বেড়ে যাওয়া, সার্ভিস লেভেল বেড়ে যাওয়া মানে হচ্ছে আপনাকে সার্জ বেড়ে গেছে, আনইউজুয়াল সার্জ হচ্ছে ডিমান্ড, হঠাৎ করে বেড়ে গেছে, তখন ফার্মকে এটা হ্যান্ডেল করা জানতে হবে। অনলি দেন আপনি আপনার সাপ্লাই চেন বলতে পারবেন, দাবি করতে পারবেন ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনিটি তারা হ্যান্ডেল করতে পারে। দেখেন, লেভেল অফ ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনিটি, একটা উদাহরণ দিচ্ছি এখানে। প্রেডিক্টেবল সাপ্লাই এন্ড ডিমান্ড, প্রেডিক্টেবল এর উদাহরণ কি, নিচে দেখেন, সল্ট এট এ মার্কেট, সুপার মার্কেট, সল্ট, লবণ, এটার মার্কেটে আহামরি কোনো আপ ডাউন হয় না, এই জন্য এটাকে বলে প্রেডিক্টেবল সাপ্লাই এন্ড ডিমান্ড। বাজারে লবণের চাহিদা মোরলে সারা বছর একই রকমই থাকে, এই জন্য এটাকে স্টেবল বলে। Predictable supply chain and uncertain demand, or uncertain supply chain and predictable demand, or somewhat certain supply and demand. ঠিক আছে, এটার উদাহরণ কি, an existing automobile model. অটোমোবাইল মডেলে কি হয়, প্রেডিক্টেবল সাপ্লাই চেন এবং আনসার্টেন ডিমান্ড থাকে, আবার আনসার্টেন, এই যে ফ্লাকচুয়েশন গুলি থাকে, কেন, কারণ মডেলের ক্ষেত্রে অনেক চেঞ্জ আসে, অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের ভেহিকুলার চেঞ্জ আসে, ইঞ্জিনের ক্ষেত্রে আসে, ট্রেডিশনাল ইঞ্জিন, ক্রসওভার, ঠিক আছে, এই ধরনের টার্বো ইঞ্জিন, হাইব্রিডে গেছে, এখন হাইব্রিড থেকে ইভিতে যাচ্ছে, ইলেকট্রনিক ভেহিকেল ড্রিভেন। একসময় যখন তেল ফুরায় যাবে তখন পৃথিবী থেকে উঠে যাবে, কিন্তু উন্নত দেশে আগে উঠবে, আমাদের পরে হবে। হাইলি আনসার্টেন সাপ্লাই চেন এন্ড ডিমান্ডের উদাহরণ কি, আর নিউ কমিউনিকেশন ডিভাইস, মোবাইল, স্মার্টফোন, অ্যাবসলিউটলি এটাতে পড়বে, এটা ডিমান্ড এন্ড সাপ্লাইটা হাইলি আনসার্টেন। কমিউনিকেশন ডিভাইস, if you comparing with the communication device versus salt, চিনি and লবণ, অনেক স্টেবল, আমরা বুঝতে পারি যে এটার প্যাটার্নটা কেমন, রাইট? সিম্পল উদাহরণ দেওয়া হয়েছে। এটা থেকে কোনো কোশ্চেন আসবে না, জাস্ট টেবিলটা একটু বোঝার জন্য, এখান থেকে কোনো কোশ্চেন আসবে না যেটা এত পার্সেন্টেজ দেখেন, তা না, এটা জাস্ট বোঝার জন্য। দেখেন, প্রোডাক্টের মার্জিন যখন, প্রোডাক্ট মার্জিন অ্যাট্রিবিউট যখন হয়, তখন কি হয়, লো ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনিটি লো থাকে, আর প্রোডাক্টের মার্জিন যখন বেড়ে যায় তখন কি হয়, হাই ইমপ্লয়েড আনসার্টেনিটি হাই হয়। এভারেজ ফোরকাস্ট এরর, মানে ডিমান্ড ফোরকাস্টিং এরর যদি আপনার, এটার প্রভাব কি, লো ইমপ্লয়েড আনসার্টেনিটিতে 10%, আর হাই ইমপ্লয়েড আনসার্টেনিটিতে 40 to 100%। আপনার ফোরকাস্টিং এরর যত বেশি হবে তত আপনার হাই ইমপ্লয়েড আনসার্টেনিটিতে প্রভাব ফেলবে। এভারেজ স্টক রান আউট, যেই গতিতে আপনার স্টক, মানে আপনার ইনভেন্টরি রান আউট হয়ে যায়, সেটা হতে আপনার লো ইমপ্লয়েড আনসার্টেনিটিতে এটার প্রভাবটা কম, 1 to 2%, আর হাই ইমপ্লয়েড আনসার্টেনিটিতে 10 to 40%। মুখস্থ করার কিছু নেই, জাস্ট এমনি একটু টেবিল। এভারেজ পোস্ট সিজন এন্ড মার্কডাউন, যে আমরা প্রাইস যে আমরা কমাই, সেলস দেই, ডিসকাউন্টেড সেলস অফার, লো হইলে এটাতে তেমন ইম্প্যাক্ট নাই, জিরো। আর হাই ইমপ্লয়েড আনসার্টেনিটি যখন থাকে 10 to 25% বেড়ে যায়। আপনি যখন 50% সেলস অফার দেন, দেখেন কি পরিমাণ লোকজন হয়, ঢুকারি জায়গা পাবেন। সো নাও স্টেপ 2, এতক্ষণ আমরা দেখেন স্টেপ 1 এর এতগুলি স্লাইড আলাপ করলাম। স্টেপ 2 তে আসেন, আন্ডারস্ট্যান্ডিং দি সাপ্লাই চেন। প্রথমে কি বলেছি, কাস্টমারকে বোঝা এবং সাপ্লাই আনসার্টেনিটি বোঝা। এখন আসেন সাপ্লাই চেনকে বোঝা অ্যাজ এ হোল।
হাউ ডাজ দ্য ফার্ম বেস্ট মিট ডিমান্ড, কিভাবে একটা অর্গানাইজেশন বা একটা প্রতিষ্ঠান তার ডিমান্ডকে ভালোভাবে মিট করতে পারে। ডাইমেনশন ডিসক্রাইব দ্য সাপ্লাই চেইন রেসপন্সিভনেস। এখন দেখেন সাপ্লাই চেইন রেসপন্সিভনেস এর ক্রাইটেরিয়া কি বা সংজ্ঞা কি, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। সাপ্লাই চেইন রেসপন্সিভনেস বলতে আমরা কি বুঝি? অ্যাবিলিটি, তার সামর্থ্য আছে কিনা টু রেসপন্ড টু ওয়াইড রেঞ্জ অফ কোয়ান্টিটি ডিমান্ডেড। একটা ওয়াইড রেঞ্জের তার কোয়ান্টিটি ডিমান্ড বেড়ে গেছে, সেটাকে সে হ্যান্ডেল করতে পারে। এইটা করতে পারলেই আমরা বলবো সাপ্লাই চেইন ইজ রেসপন্সিভনেস। মিট শর্টার লিড টাইম, অল্প সময়ের ভিতরে প্রোডাক্ট পৌঁছে দিতে হবে। যদি মিট করতে পারে, অনলি দেন উই ক্যান সে সাপ্লাই চেইন ইজ রেসপন্সিভ অর রেসপন্সিভনেস ইজ হাই। হ্যান্ডেল এ লার্জ ভ্যারাইটি অফ প্রোডাক্ট, অনেক ধরনের প্রোডাক্ট ভ্যারাইটি মার্কেটে চাচ্ছে, পুরোটাই হ্যান্ডেল করতে পারে, পুরোটাই যোগান দিতে পারে। বিল্ড হাইলি ইনোভেটিভ প্রোডাক্ট চাচ্ছে, সেটা ডিজাইন করতে পারে, ডেভেলপ করতে পারে এবং ফ্যাক্টরিতে তৈরি করতে পারে। মিট আ ভেরি হাই সার্ভিস লেভেলটা খুব হাই কনজিউমার বা কাস্টমারের জন্য, সেটাও তারা প্রোভাইড করতে পারে। তখন আমরা বলবো সাপ্লাই চেইন রেসপন্সিভনেস আছে। তারপর দেখেন দেয়ার ইজ এ কস্ট টু অ্যাচিভিং রেসপন্সিভনেস। যে কোনো সাপ্লাই চেইন রেসপন্সিভনেস করতে গেলে কস্ট থাকবে না? কস্ট লাগবে না লাগবে না? লাগবে ভাইয়া। কারণ যখনই আমি রেসপন্সিভনেস অ্যাচিভ করতে যাব, তখন হলো দুইটা স্ট্র্যাটেজি, একটা হলো এফিসিয়েন্সি আর একটা হলো রেসপন্সিভনেস। আমাকে শর্টার লিড টাইমের ভিতরে প্রোডাক্ট পৌঁছে দিতে হবে, এটা করতে গেলে অবশ্যই আমার খরচ বাড়াইতে হবে, আমার বেশি বেশি ফ্যাসিলিটিস করতে হবে, ক্লোজ প্রক্সিমিটি অফ দি কনজিউমার বেস, আমাকে ওয়্যারহাউস বানাইতে হবে, আমাকে ফাস্টার ট্রান্সপোর্টেশন মুড নিতে হবে। তখন যদি আমি নদী পথে পাঠাই তাহলে তো বহু সময় লাগবে, তখন আমাকে স্থল পথে পাঠাইতে হবে। স্থল পথে কি আমি কিসে পাঠাইতেছি? ভ্যানে পাঠাইতেছি নাকি ট্রাকে পাঠাইতেছি? আমি যদি বিদেশ থেকে আনি, আমার শর্টার লিড টাইম মিট করতে গেলে অনেক সময় আমাকে কার্গো প্লেনে নিয়ে আসতে হবে, তখন আমাকে খরচের দিকে তাকাইলে চলবে। তখন রেসপন্সিভনেস খরচের সাথে রিলেটেড। সাপ্লাই চেইন এফিসিয়েন্সি, কস্ট অফ মেকিং এন্ড ডেলিভারিং দ্য প্রোডাক্ট টু দ্য কাস্টমার। সাপ্লাই চেইনের এফিসিয়েন্সি কি? তখন আপনি একটা এট এ কস্টে অপারেট করবেন, এনি কস্টে না, ঠিক আছে? ইনক্রিজিং রেসপন্সিভনেস রেজাল্ট ইন হায়ার কস্ট দ্যাট লোয়ার এফিসিয়েন্সি। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, প্লিজ আন্ডারলাইন দিস লাইন। ইনক্রিজিং রেসপন্সিভনেস, যখন সাপ্লাই চেইনের রেসপন্সিভনেস আপনি বাড়াবেন, তখন আপনার কস্ট বেড়ে যাবে। ইয়েস অর নো? একটু আগে উদাহরণ দিয়েছি, কস্ট বাড়লে আপনার এফিসিয়েন্সি লো হবে। তো এটা প্রপোর্শনেট না, ডিসপ্রপোর্শনেট। রেসপন্সিভনেস বাড়াইলে কস্ট বাড়বে, কস্ট বাড়লে লোয়ার এফিসিয়েন্সি হবে। লাইনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আরো দুইটা ফিগার আছে, আমরা দেখি ফিগারগুলি কি বলেছে। দেখেন এই কার্ভটা কি বলেছে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর রিলেশনশিপটা দেখি। আপনার কস্ট যখন কি হবে, কস্ট যখন হাই হবে তখন রেসপন্সিভনেস হাই, ওকে? কস্ট যখন হাই, রেসপন্সিভনেস হাই। কস্ট যখন লো, রেসপন্সিভনেস তখন লো, ঠিক আছে? রেসপন্সিভনেস তখন পড়ে যাবে। খরচ যত বাড়াবেন তত রেসপন্সিভনেস বাড়বে। খরচ যত চাপবেন, কিপটামি করবেন, কৃপণতা করবেন, কস্টের উপর প্রেসার ক্রিয়েট করবেন, তত রেসপন্সিভনেস আপনার কমে যাবে। এটাই সিম্পল। নাও স্টেপ 3, 3 নাম্বার স্টেপ, অ্যাচিভিং স্ট্র্যাটেজিক ফিট। কিভাবে আমরা অ্যাচিভ করব? স্টেপ ইজ টু এনশিওর দ্যাট what the supply chain does well is consistent with the larger customer need. দেখেন আমি ফিগারগুলি কি বলেছে। রেসপন্সিভনেস স্পেকট্রাম, এই স্পেকট্রামে কি বলেছে? হাইলি এফিশিয়েন্ট সাপ্লাই চেইনের উদাহরণ কি? ইন্টিগ্রেটেড স্টিল মিল। কারণ ইন্টিগ্রেটেড স্টিল মিল একদম সপ্তাহ ডে ধরে তারা কত প্রোডাকশন হবে এগুলো তারা হিসাব করে প্রোডাকশন করে, এই জন্য হাইলি এফিশিয়েন্ট। আর সামওয়াট এফিশিয়েন্ট হলো অ্যাপারেল ইন্ডাস্ট্রি, কারণ অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে কিছু ফ্লাকচুয়েশন হয়, ডিমান্ডে ফ্লাকচুয়েশন, এই জন্য তারা হাইলি এফিশিয়েন্ট হতে সবসময় করতে পারে না, অপারেট করতে পারে না। সামওয়াট রেসপন্সিভ। তারপরে আমরা দেখি রেসপন্সিভ, কিছুটা রেসপন্সিভ। এটার উদাহরণ হলো মোস্ট অটোমেটিভ প্রোডাকশন, কারণ তাদেরকে ডিফারেন্ট কি ডিমান্ড তাদেরকে ক্যাপচার করতে হয় এবং অল্প সময়ের ভিতরে এগুলোকে আবার ডেলিভার করতে হয় অটোমেটিভ ইন্ডাস্ট্রি। আর হাইলি রেসপন্সিভ হচ্ছে কমিউনিকেশন ডিভাইস, কম্পিউটার হতে পারে, মোবাইল, স্মার্টফোন হতে পারে। হাইলি রেসপন্সিভ, অল্প সময়ের ভিতরে চেঞ্জ হয়ে যাচ্ছে, হাই ভ্যালু এডিশন তারা চাচ্ছে অল্প সময়ে, ইনোভেটিভ প্রোডাক্ট চাচ্ছে অল্প সময়ে এবং সেটাকে তারা ডেলিভার করতে পারে। সেই জন্য হাইলি রেসপন্সিভ সাপ্লাই চেইনের উদাহরণ হচ্ছে কমিউনিকেশন ডিভাইসের সাথে যারা যুক্ত তারা, ডেল হইতে পারে, তারপরে অ্যাপেলের প্রোডাক্ট হইতে পারে, স্মার্টফোন, হোয়াটএভার, এগুলো হচ্ছে এগুলো উদাহরণ। তারপরে দেখেন স্ট্র্যাটেজিক অ্যাচিভিং স্ট্র্যাটেজিক ফিট শোন
on the uncertainty responsiveness map. কি বলেছে দেখেন, এফিশিয়েন্ট সাপ্লাই চেন, তারপরে হচ্ছে রেসপন্সিভ স্পেকট্রাম, তারপরে রেসপন্সিভ সাপ্লাই চেন। আবার এদিকে সার্টেন ডিমান্ডের সাথে হলো আবার যখন ইমপ্লাইড আনসার্টেন স্পেকট্রাম হবে তখন রেসপন্সিভনেস এর সাথে, যখন আপনার ডিমান্ডটা সার্টেন হবে, এই যে দেখেন, তখন আপনার এফিশিয়েন্ট সাপ্লাই চেন মেনটেন করাটা খুব ইজি হবে, কারণ আপনি তো ডিমান্ড সার্টেন জানেন কখন কি। আর যখনই ইমপ্লাইড হওয়া শুরু হবে তখনই আপনার এটা মুভ করবে হচ্ছে রেসপন্সিভ স্পেকট্রাম। আর যখন অ্যাবসলিউটলি আনসার্টেন ডিমান্ড করিডোর বা জোনে আপনি যাবেন তখন আপনার সাপ্লাই চেন হইতে হবে অ্যাবসলিউটলি রেসপন্সিভ, আদারওয়াইজ আপনি হ্যান্ডেল করতে হবে। এই যে মধ্যবর্তী যে জোনটা, এটাই বলা হয় জোন অফ স্ট্র্যাটেজিক ফিট। মধ্যবর্তী এই যে মাঝখানে যে জায়গাটা, এটা কি আমরা বলি জোন অফ স্ট্র্যাটেজিক ফিট। এই জায়গাটায় নাইদার সার্টেন নাইদার আনসার্টেন, এখানে একটু এফিসিয়েন্সি এবং রেসপন্সিভনেস এর একটা মিশেল থাকবে, কম্বিনেশন থাকবে, এইটাকে আমরা বলছি জোন অফ স্ট্র্যাটেজিক ফিট। ওকে, যখন আপনার এভরিথিং আপনি জানেন, সবকিছু সার্টেন নিশ্চিত, তখন আপনার এম্বিগুইটি নাই, কোন আনসার্টেনিটি নাই, কোনো ভোলাটিলিটি নাই। আমরা বলি না উই আর লিভিং ইন এ ভুকা এনভায়রনমেন্ট। হোয়াট ডাজ ইট মিন বাই ভুকা? ভোলাটিলিটি, আনসার্টেনিটি, কমপ্লেক্সিটি and ambiguity. We are living in a VUCA environment, and supply chain is also part of VUCA environment. Everywhere you see uncertainty, everywhere you see volatility, তাই না? ইউক্রেন রাশিয়া ওয়ার, ভোলাটিলিটি। এখন আবার ইসরায়েল এর সাথে যে ইসের কি বলে না, গাজা উপত্যকায় যে এটা চলতেছে, সবকিছু কিন্তু ইম্প্যাক্ট আছে। দিস আর অল ভোলাটিলিটি, আনসার্টেনিটি, কমপ্লেক্সিটি। Yeah. So all function in the value chain must support the competitive strategy to achieve the strategic fit. ওই যে একটু আগে বলেছি, স্ট্র্যাটেজিক ফিট তখনই অ্যাচিভ হবে যখন আপনি কম্পিটিটিভ স্ট্র্যাটেজির সাথে আপনার ফাংশনাল স্ট্র্যাটেজিগুলিকে কনসিস্টেন্ট করবেন, ধারাবাহিক করবেন, এবং এটাকে সমন্বয় করে যখন আপনি এগিয়ে যাবেন, সাপোর্ট করবেন, তখনই হবে। এর ভিতরে ধরেন সাপ্লাই চেন স্ট্র্যাটেজি কম্পিটিটিভ স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন, কিন্তু ফাইন্যান্স অ্যালাইন না, তাইলেও কিন্তু strategic fit achieve হবে না। Two example, efficiency supply chain and responsiveness supply chain, ডেল ধরুন efficient supply chain and responsive supply chain দুইটা সমন্বয় আছে কার কাছে? ডেল। আপনি ওয়ালমার্টের ক্ষেত্রে পাবেন ভেরি এফিশিয়েন্ট সাপ্লাই চেন, ওয়ালমার্ট। টু কি পয়েন্ট, দুইটা কি পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট। দেয়ার ইজ নো রাইট সাপ্লাই চেন স্ট্র্যাটেজি, ইন্ডিপেন্ডেন্ট অর কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। কোনটা কি আপনি একদম রাইট বলতে পারবেন, আপনার সার্কামস্টেন্সেস কম্পিটিটিভ স্ট্র্যাটেজির সাথে মিলে আপনি এটাকে করবেন। বিইটির ক্ষেত্রে যেটা রাইট সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি মে নট বি দ্য রাইট স্ট্র্যাটেজি ফর স্কয়ার ফুড এন্ড বেভারেজ। এটা ভ্যারি করবে তার প্রোডাক্ট, তার বিজনেস মডেল, তার কম্পিটিশনের সাথে তার কিভাবে অপারেট করতেছে সেটার সাথে। সো দেয়ার ইজ নো রাইট সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি ফর এ গিভেন কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। একটা গিভেন কম্পিটিটিভ স্ট্র্যাটেজির ক্ষেত্রে রাইট সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি দেয়ার ইজ এ, প্রথমটা হচ্ছে নো, বা একটা গিভেন কম্পিটিটিভ স্ট্র্যাটেজির ক্ষেত্রে একটা রাইট স্ট্র্যাটেজি কি করা যায়, আমরা ড্র করতে পারি। গিভেন আমি জানি, গিভেন দ্যাট, গিভেন দ্য ফ্যাক্ট, আপনাকে সিনারিও বলে দিচ্ছে, তাইলে আপনি রাইট স্ট্র্যাটেজিটা ডিপেন্ড একদম টু টাইপ করতে পারবেন। যখন আপনার কম্পিটিটিভ স্ট্র্যাটেজি ইন্ডিপেন্ডেন্ট থাকবে, আপনি সার্টেন না, তখন আপনার সাপ্লাই চেনটা আপনি বলতে পারবেন না যে এটি রাইট স্ট্র্যাটেজি। মেবি সিচুয়েশনের কারণে এটা রাইট, এই সিচুয়েশনের কারণে মে নট বি রাইট, ওই কথাটাই বলা হচ্ছে। সাপ্লাই চেন স্ট্র্যাটেজি, রেসপন্সিভনেস ভার্সেস এফিসিয়েন্সি, ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। সাপ্লাই চেনের রেসপন্সিভনেস কি, দ্য এবিলিটি, একটু আগে বলেছি আমরা, ওইটাই আবার রিপিট করেছে। ওয়াইডার রেঞ্জ করতে পারে কিনা, শর্টার লিড টাইম ম্যানেজ করতে পারে কিনা, হ্যান্ডেলিং ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে কিন্তু এটা। হ্যান্ডেল আ লার্জ ভ্যারাইটি অফ প্রোডাক্টস, বিল্ড হাইলি ইনোভেটিভ প্রোডাক্টস, মিট এ ভেরি হাই সার্ভিস লেভেল। অ্যাজ অপোজ টু, বিপরীতে কি বলছে, সাপ্লাই চেন এফিসিয়েন্সি ইনভার্স রিলেশনশিপ, একদম বিপরীত রিলেশনশিপ উইথ রেসপন্সিভনেস। ইনক্রিজিং রেসপন্সিভনেস, লোয়ার এফিসিয়েন্সি, একটু আগে আমরা দেখেছি। সাপ্লাই চেনে যখন রেসপন্সিভনেস বেড়ে যায় তখন কস্ট বেড়ে যায়, কস্ট বাড়লে এফিসিয়েন্সি লোয়ার হয়, এই কথাটাই বলছে। বিকজ দেয়ার ইজ এ কস্ট টু অ্যাচিভিং রেসপন্সিভনেস। আপনাকে রেসপন্সিভনেস অ্যাচিভ করতে হলে ইউ হ্যাভ টু ইনকার মানি। আপনি কিপটামি করে রেসপন্সিভনেস অ্যাচিভ করতে পারবেন না, ইউ হ্যাভ টু মানি, আপনাকে টাকা খরচ করতে হবে। টাকা খরচ না করলে আপনি রেসপন্সিভনেস অ্যাচিভ করতে পারবেন। আপনাকে ওয়্যারহাউস বানাইতে হবে বেশি করে, আপনাকে ফাস্টার ট্রান্সপোর্টেশন মুড নিতে হবে, তাইলে আপনাকে বেশি পে করতে হবে। অনলি দেন ইউ উইল অ্যাচিভ রেসপন্সিভনেস, হুইচ ইজ কন্ট্রা টু এফিসিয়েন্সি। আন্ডারস্ট্যান্ড? এই জন্যই বলছে ইনভার্স রিলেশনশিপ। সাপ্লাই চেন স্ট্র্যাটেজি, কয়েকটা উদাহরণ কি কি বলছে, মেক অর বাই, দুই ধরনের স্ট্র্যাটেজি হতে পারে। আপনি কি নিজে বানাবেন না বাই করবেন, কিনবেন?
অনেকে কিন্তু প্রোডাক্ট বাই করতে পারে, জানেন, নিজে বানাবে না। তার স্ট্র্যাটেজিটাই এরকম, আমি ফ্যাক্টরিও দিব না, আমি অন্যের কাছে কিনে আমি করবো। ভার্সেস ল্যাক অফ কন্ট্রোল, নিজে যখন বানাবেন তখন আপনার কন্ট্রোল অনেক বেশি থাকবে। কম্পারেটিভ অ্যাডভান্টেজ ভার্সেস ল্যাক অফ কন্ট্রোল। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবেন নাকি ল্যাক অফ কন্ট্রোল, দুইটা জিনিস আপনাকে করতে হবে। নিজে বানাবেন নাকি আপনি বাই করবেন। অ্যাডাপ্টেবল, অ্যাডাপ্ট করা, মাল্টিপল প্রোডাক্টস, প্রোডাক্ট লাইফ সাইকেল, আনসার্টেনিটি, সাস্টেইনেবিলিটি, এই সবগুলোর সাথে আপনি অ্যাডাপ্ট করছেন আপনার স্ট্র্যাটেজি। অ্যাডাপ্ট, সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে ইউ আর অ্যাডাপ্টিং ইউর স্ট্র্যাটেজি। দ্যাটস কল, এটা কোনো যে কোনো স্ট্র্যাটেজি কিন্তু লাইফ প্রসেস, নট রিজিড। সিঙ্গেল অর মাল্টিপল সোর্সেস, আপনি কি একটা সোর্স থেকে র মেটেরিয়াল প্রকিউর করেন নাকি মাল্টিপল সোর্স আপনি প্রকিউর করেন? এখানে এথিক্যাল ইস্যুগুলি আপনাকে খেয়াল করতে হয়। আপনি এমন একটা সোর্স থেকে প্রকিউর করতেছেন যেখানে চাইল্ড লেবার ইউজ হচ্ছে, দ্যাটস এথিক্যাল সোর্সেস, এথনিক ভায়োলেশন আছে। আপনি আফ্রিকার একটা জায়গা থেকে আপনি একটা জিনিস সোর্স করে আনতেছেন যেখানে হিউম্যান ট্রাফিকিং আছে, ওখানে চাইল্ড লেবার ইউজ করা হইতেছে, দ্যাটস কল এথিক্যাল ইস্যুস। বা এমন একটা জিনিসই করা হইতেছে যে রেগুলেটরি অ্যাসপেক্টে এটার একটা বাইন্ডিংস আছে, নিষেধাজ্ঞা আছে, জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করি তারা এটা করতেছে, তারপরও আপনি জেনে শুনে আনতেছেন, দ্যাটস কল এথিক্যাল ইস্যুস। পুশ ভার্সেস পুল, পুশ মানে হচ্ছে সাপ্লাই চেইনকে পুশ করা, ক্রিয়েটিং দ্য ডিমান্ড, দ্যাটস পুশ মডেল। আর পুল মডেল হলো যেটা সার্টেন ওইটি আপনি প্রোডাকশন করতেছেন। আপনাকে অর্ডার দেওয়া হয়েছে 500 পিস এই এই জিনিস বানাবেন, ব্লেজার 5000 পিস, ওইটি আপনি বানাচ্ছেন, দ্যাটস কল পুল মডেল। আর পুশ হচ্ছে আপনি আরেকটু বায়ারদের সাথে নেগোশিয়েট করে, ক্রিয়েট করে, নেটওয়ার্কিং করে 5000 পিসকে আপনি 10,000 পিসে নিয়ে গেলেন, দ্যাটস কল পুশ। পুশ, স্ট্রেচ ইউরসেলফ। আর একটা হলো যা দরকার তাই নিয়ে আসি। অনেকে বলে না কমফোর্ট জোন থেকে বেরোয় আসেন। কমফোর্ট জোন থেকে যখন মানুষ বেরোয় আসে, যখন পিপল আর চ্যালেঞ্জিং and coming out from comfort zone, only then real growth is happening. Otherwise আমি যদি আমার গন্ডির ভিতরে বসে থাকি, কোনো স্ট্রেস না দেই, চ্যালেঞ্জ না নেই, তাহলে আমার গ্রোথ সেই লেভেলে হবে না। পুশ ইজ অলওয়েজ ক্রিয়েটিং মোর ডিমান্ড। ওকে, মার্কেটকে পুশ করা। আপনার বলা হয়েছে আজকে এই বছর 50 বিলিয়ন অফ স্টিক সিগারেট বিক্রি হবে। যদি কোম্পানি 52 বিলিয়ন বিক্রি করে থাকে, তখন দেখবেন যে ওখানে পুশ মডেলের প্রভাব আছে। তারা আরো বেশি মার্কেটে প্রোপাগান্ডা অ্যাক্টিভিটিস ড্রাইভ করে আরো 2 বিলিয়ন বেচা বিক্রি বাড়ায় ফেলছে, জাস্ট কল পুশ। আরেকটা লোক ফোরকাস্টিং দিছে ভাই 50, এর বেশি 100 টাকা বানাবো। যদি তাই হয় তাহলে মার্কেটে যে 2 বিলিয়নের যে অপরচুনিটি ছিল সেটা মিস করলো। আর পুশ হলে পরে সে ওইটা ফোর্সি করবে যে ঠিক আছে মার্কেটিং তোমরা আরোই করো, আমরা 52 বিলিয়ন প্রোডাকশন করতেছি, পুরোটাই বিক্রি করতে হবে। সো পুশ ইজ প্রোঅ্যাক্টিভ, পুল ইজ রিলেটিভলি রিঅ্যাক্টিভ। পুশ এন্ড পুল ভিউ অফ সাপ্লাই চেন, সাপ্লাই চেনের যে আছে সেটার একটা পুশ ভিউ আছে, আর পুশ প্রসেস আছে, আর পুল প্রসেস আছে। দেখেন পুল প্রসেস কি, কাস্টমার অর্ডার সাইকেল, যখন কাস্টমার অর্ডার অ্যারাইভ করে তখনই পুল প্রসেস শুরু হয়। আপনি সার্টেন অর্ডার যখন পাইলেন তখনই আপনার পুল প্রসেস শুরু হবে, পুল। আর পুশ হলো প্রকিউরমেন্ট, ম্যানুফ্যাকচারিং, রেপ্লিনিশ সাইকেল, এভরিথিং আপনি পুশ করতেছেন। আপনি ধরে নিয়েছেন যে এইবার সিগারেট বিক্রি অরিজিনাল প্ল্যানের থেকে 3 বিলিয়ন বিক্রি বেশি করবে এবার মার্কেটিং, ইউ ফোরসি দ্যাট, ওই অনুযায়ী আপনি আপনার সাপ্লায়ারকে অ্যালাইন করতেছেন। আপনি টোবাকো ফার্মারকে বলতেছেন আমরা এবার বেশি তামাক কিনবো, বেশি তামাক প্রকিউর করতে হবে, টোবাকো বাইং করতে হবে। আপনি আপনার সাপ্লায়ার যারা আছে, সিগারেটের বোর্ড মেটেরিয়াল দেয়, সিগারেটের পেপার দেয়, যারা টো দেয়, সবাইকে আপনি অ্যালাইন করে ফেলেন, দ্যাটস কল পুশ। ম্যানুফ্যাকচারিং, প্রকিউরমেন্ট, রিপ্লেনিশমেন্ট, এভরিথিং আপনি পুশ ওয়েতে আপনি করলেন। আর পুল প্রসেস হলো কাস্টমার অর্ডার যখন অ্যারাইভ করলো তখন আপনি পুল প্রসেসে গেলেন, বা তার আগে যাবতীয় আয়োজন আপনি করে রাখলেন পুশ প্রসেসে। ওইটা যদি করে রাখেন অনলি দেন আপনার কাস্টমারের অর্ডার যখন রিয়েল অর্ডার আসলো তখন আপনি ইউ ক্যান অপারেট, ইউ ক্যান প্লে। আদারওয়াইজ টু টাইপ 2 বলছে 2 এর বাইরে আর আমি কিচ্ছু বুঝি না, তাইলে কিন্তু আপনি ওই পুশ প্রসেসের বাইরে যদি অপারেট করেন তাহলে মার্কেটের অনেক অপরচুনিটি আপনি মিস করে ফেলবেন, রাইট? ক্লিয়ার? সো এখন আমরা একটু বিরতি নেই, 10 মিনিট, এক নাগারে কথা বলছি তো 1.5 ঘন্টা হয়ে গেছে। তারপরে হলো আমাদের আরেকটা টপিকস আছে, ফ্রেমওয়ার্ক ফর ডিসকাশন। আমরা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক নিয়ে ডিসকাশন করব, হুইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, রাইট? তো সোফার যতটুকু ডিসকাশন হয়েছে কি ক্লিয়ার? ভালো লাগতেছে? মজা পাচ্ছেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, জি জি বলেন। পুশ এন্ড পুল মডেলে র্যামিফিকেশন নামে একটা জিনিস ছিল, এটা মানে র্যামিফিকেশন হলো করা, প্রতিকার করা, মানে এদিক ওদিক করা, সরানো। অনেক সময় হয় না বাউন্ডারিটা এখানে আছে, এদিকে নিলেন একটু ওদিকে নিলেন, অ্যাডজাস্ট করা, এটা কি র্যামিফিকেশন বলে। পলিটিক্যাল র্যামিফিকেশন আছে না, সংস্কার, এটা টু টাইপ বাংলা হচ্ছে সংস্কার।
সাপ্লাই চেনে তো আর সংস্কার বলে না, জাস্ট লিটল বিট অফ অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, মানে এই পুশ থেকে একটু সরাইলেন, পুল থেকে আনলেন, ইটস এ লাইফ প্রসেস, একটু অ্যাডজাস্ট করে দিন। একটা বছরের আপনি ফিক্স করে রাখছেন 6 মাস পর্যন্ত আমি পুশ যাবো, 6 মাস নাও হইতে পারে, মেবি 4 মাস পরই আপনাকে পুলে যেতে হইতে পারে। দ্যাটস কল্ড রেমিফিকেশন, লিটল বিট অফ অ্যাডজাস্টমেন্ট। আন্ডারস্ট্যান্ড? স্যার থ্যাংক পুশ ইউ। পুল ব্যাপারটাকে কি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাবে তাহলে? হ্যাঁ, বোঝানো যাবে। পুশ পুল যদি আপনারা বুঝতে চাচ্ছেন, রেডিমেড গার্মেন্টস এর মনে করেন আপনার ফার্ম অর্ডার আছে। হ্যাঁ, আপনি একটা বড় গার্মেন্টস এর মালিক, 2 লক্ষ পিস আপনি ব্লেজার দিবেন ইউরোপিয়ান এক বায়ার, ঠিক আছে? সেই 2 জি লক্ষ স্যার। পিস ফিক্সড আপনার অর্ডার। সেই অর্ডারটা আপনার অ্যারাইভ করলো, আপনি ফুল প্রসেস অনুযায়ী সেগুলোকে আপনি বানানো শুরু করলেন, ক্লথ কিনলেন, সুতা কিনলেন, কাটিং করলেন, রেডিমেড ইয়েতে বানাইলেন, দ্যাটস কল্ড পুল। আর এইটার সাথে ব্লেজার আপনি যদি মনে করেন ওর সারাউন্ডিং আরো কয়েকটা বায়ার ওখানে আছে ইউরোপিয়ান মার্কেটে, তাদের সাথে আপনি কথাবার্তা বলে নেগোশিয়েট করে স্যাম্পল পাঠায় দিয়ে এক্সট্রা পুশ করে আপনি আরো কিছু অর্ডার নিয়ে নিলেন আগের থেকেই, তাহলে 2 লক্ষের সাথে আরো 50,000 যোগ হবে। সেই অনুযায়ী আপনি তখন আপনার প্রোডাক্টটাকে তৈরি করলেন, ইভেন দো ওই সময় পর্যন্ত এটা সার্টেনই না, অর্ডার না, কিন্তু আপনি কনফিডেন্ট যে আপনি মার্কেটে একটা পজিটিভ ইমপ্রেস ক্রিয়েট করে এটা বিক্রি করতে পারবেন, তাইলে এটা হলো পুশ। আচ্ছা বুঝতে আচ্ছা স্যার, পারছেন? মানে পুল পুল ব্যাপারটা আসতেছে স্যার কাস্টমার ডিমান্ড থেকে। আর কাস্টমারের অর্ডারটা যখন ফার্ম হবে, অর্ডার যখন অ্যারাইভ করবে, তখন পুল প্রসেস শুরু হয়। আর পুশ প্রসেস শুরু হয় আরো অনেক আগের থেকে, আরো অনেক ব্যাকওয়ার্ড ইয়ের থেকে, যে আমি ধরে নিচ্ছি আমার এই প্রোডাক্ট আমার এত বিক্রি হবে, এটা হলো ফার্ম, এটার সাথে আমি যদি এই অ্যাক্টিভিটিস গুলি করি, পুশ একটু ধাক্কাই, তাহলে আমার আরো বেশি বিক্রি হবে। সেই অনুযায়ী আমি এই প্রসেসগুলিকে অ্যালাইন করে জিনিসকে রেডি রাখতেছি, সো দ্যাট যখন দরকার হবে তখন আমি করে দেবো। আর আমি যদি পুল প্রসেসে বিশ্বাস করি, আমার ফার্ম অর্ডার না আসা পর্যন্ত আমি 1 ছটা প্রোডাকশন বেশি করবো। তখন যদি আপনার কিছুর এডিশনাল কিছু আসে, আপনি পারবেন, আপনার সময় থাকবে হাতে, না স্যার, দ্যাটস কল্ড প্রোঅ্যাক্টিভ এন্ড রিঅ্যাক্টিভ। পুশের প্রিপারেশনটা আরো আগের থেকে শুরু হবে। জি জি, ওকে, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। সো থ্যাংক ইট ইউ। ইজ অলমোস্ট 11 o'clock, আমরা 11টা 10-এ আবার উইল রিগ্রুপ। Sir. Okay. So before going to the break, this was the slide framework for discussion, and পুল এন্ড পুশ নিয়ে যদি আরো কোশ্চেন থাকে আমি আবার একটু তাহলে অ্যাড করে দিই আপনাদেরকে, তাহলে আবার একটু বুঝতে সুবিধা হবে, মনে হচ্ছে অনেকেরই আছে। সিম্পল ভাবে একটু মাথায় রাখেন যে আমি একটু আগে যেটা বললাম, পুল হচ্ছে আপনার সার্টেন ডিমান্ডের পরিপ্রেক্ষিতে আপনি আপনার স্টক বা প্রোডাকশনটা করেন, আর পুশটা হচ্ছে আপনি এন্টিসিপেট করেন যে আর একটু বেশি আমার বিক্রি হইতে পারে, কাস্টমারের ডিমান্ডটা এন্টিসিপেট করেন প্রোঅ্যাক্টিভলি। ওইটা করে আপনার সার্টেন ডিমান্ডের সাথে উপরেও আপনি আরো কিছু এন্টিসিপেটেড ডিমান্ড অনুযায়ী স্টকটাকে রেডি করেন। বুঝা গেছে? এইভাবে মাথায় রেখে প্রোঅ্যাক্টিভ, আর একটা হচ্ছে যা আসছে তাই। আর এটা প্রোঅ্যাক্টিভলি আপনি এন্টিসিপেট করতেছেন যে আমার 50 বিলিয়ন স্টিক সিগারেট বিক্রি হবে, মার্কেটিং যদি আরেকটু এফোর্ট দেয় তাহলে আরো 2 বিলিয়ন স্টিক্স তারা নিয়ে যেতে পারবে। ওইটা মাথায় রেখে আপনি আপনার সাপ্লাই চেনের সমস্ত কিছু অ্যালাইন করে 52 বিলিয়ন সিগারেট প্রোডাকশন করলেন ফ্যাক্টরিতে, দ্যাটস কল্ড পুশ। আর যদি পুল হইতো 52 মানে 52, একটাও বেশি করা যাবে, 1 মিলিয়ন স্টিক্সও বেশি বানাবো। যেভাবে আমি আরএমজির উদাহরণ দিন, আপনি এন্টিসিপেট করছেন যে ওই বায়ার যেহেতু 2 লক্ষ পিস নিয়েছে, আমার ধারণা আরো 2-1টা পুরনো বায়ার আছে যাদের সাথে যদি আমরা এখন নেটওয়ার্কিং করতে পারি, একটু নাড়াচাড়া করতে পারি, তাদেরকে একটু যদি নক করতে পারি, স্যাম্পল যদি পাঠিয়ে দিতে পারি, এন্টিসিপেট করতে পারি, আরো 50,000 পিস বেশি বিক্রি হবে। দ্যাটস কল পুশ মডেল। এখন ক্লিয়ার হয়েছে? একই জিনিসই কিন্তু বললাম, আবার রিপিট করলাম। সো নাও ফ্রেমওয়ার্ক ফর ডিসকাশন, আমরা ফ্রেমওয়ার্ক ফর ডিসকাশনটা একটু আলাপ করি, ফ্রেমওয়ার্কটা নিয়ে আলাপ করবো আমরা, ফ্রেমওয়ার্কটা কিভাবে হয়। রাইট, প্রফিট। আমরা জানি যে যে কোনো অর্গানাইজেশনের প্রফিট, তাই তো? প্রফিট ছাড়া তো কেউ বিজনেস করবে না। প্রফিটের
সিম্পল ফর্মুলা কি, ডেফিনেশন কি? রেভিনিউ যা বিক্রি হবে তার থেকে, বা সেলস বা রেভিনিউ যা হবে তার থেকে আপনি কস্টটাকে মাইনাস করে যা থাকবে সেটাই তো প্রফিট নাকি? 100 টাকা দিয়ে বিজনেসে নামলেন, বিক্রি করলেন 80 টাকা, ঠিক আছে? 100 টাকা খরচ করে ফেলছেন, আপনি 100 টাকাই খরচ করছেন, বিক্রি করছেন হলো 80 টাকা, তারপর প্রফিট কি হবে? মাইনাস হবে, প্রফিট হবে না, লস হবে। আর 100 টাকা খরচ করে 115 টাকা আপনি আর্ন করছেন, তাহলে আর্ন মানে ইউর রেভিনিউ, 115 মাইনাস ইউর কস্ট 115 টাকা ইজ ইউর প্রফিট। সিম্পল। সো প্রায়ার টু সাপ্লাই চেইন ফোকাস, আমাদের সাপ্লাই চেইনে আমরা কি কি ফোকাস করব? রেভিনিউ জেনারেটেড ফ্রম কাস্টমার। রেভিনিউটা কোত্থেকে জেনারেট হয়? কাস্টমারের কাছ থেকে। কাস্টমার যতক্ষণ পর্যন্ত না কিনে ততক্ষণ পর্যন্ত কি রেভিনিউ আসে আপনার বিজনেসে? হোয়াট এভার বিজনেস, যে বিজনেসই আপনি করেন, কাস্টমার বা কনজিউমার না কেনা পর্যন্ত আপনার রেভিনিউ জেনারেট হয় না। কস্ট অফ ট্রানজাকশন উইদিন দি অর্গানাইজেশন। তারপরে আপনার এই ট্রানজাকশন করতে গেলে আপনার কস্টটা, এই ট্রানজাকশনটা হয় হলো উইদিন অর্গানাইজেশনের ভিতরে। সাপ্লাই চেইন ফোকাস, সাপ্লাই চেইন কি ফোকাস করে এখন? রেভিনিউ জেনারেটেড ফ্রম কাস্টমার ইজ ওকে, কস্ট অফ ট্রানজাকশন অ্যাক্রস দ্য সাপ্লাই চেইন। এখন সাপ্লাই চেইন ফোকাস করে তার যে কস্ট রিলেটেড অ্যাক্রস দ্য সাপ্লাই চেইন, সাপ্লায়ার স্টেজ থেকে একদম কাস্টমার স্টেজ পর্যন্ত যে জায়গায় সাপ্লাই চেইন ভ্যালু এড করে, সেই জায়গাটা সাপ্লাই চেইন এখন ফোকাস করে। ওকে, আগে যেটা হতো অর্গানাইজেশন অনুযায়ী ফোকাস হতো, এখন সাপ্লাই চেইন তার অ্যাক্রস দ্য সাপ্লাই চেইনে সে কস্ট ট্রানজাকশনটাকে ফোকাস করার চেষ্টা করে। হোয়াট আর দ্য সোর্সেস অফ কস্ট অ্যাক্রস দ্য সাপ্লাই চেইন, দেখি এখন কস্টের সোর্স কি, হোয়াট আর দ্য সোর্সেস অফ কস্ট অ্যাক্রস দ্য সাপ্লাই চেইন। এখন দেখি দ্য মুভমেন্ট অফ ইনফরমেশন, ফান্ডস এন্ড প্রোডাক্ট অ্যাক্রস দ্য সাপ্লাই চেইন। 3 ধরনের ফ্লো আছে সাপ্লাই চেইনে, মনে রাখবেন। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইজ অল অ্যাবাউট ম্যানেজিং 3 ফ্লোস। 3টা ফ্লো হয় সাপ্লাই চেইনের ভিতরে, খুবই বেসিক জিনিস, একদম ব্রেনে গেঁথে নিতে হবে সারা জীবনের জন্য। সাপ্লাই চেইনে 5টা স্টেজ আছে, সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, রিটেইলার আর কনজিউমার আর কাস্টমার, 5টা স্টেজ। আর 3টা ফ্লো আছে, একদম ব্রেনে গেঁথে ফেলতে হবে। ইনফরমেশন ফ্লো, প্রোডাক্ট ফ্লো এন্ড ফান্ডস ফ্লো। ওকে, সবগুলি দেখেন দুই মুখী দেখাইছে, কারণ কি ইনফরমেশন দুই দিকেই মুভ করে, সাপ্লায়ার থেকে কাস্টমারের কাছে মুভ করে, কাস্টমারের থেকে সাপ্লায়ারে মুভ করে, এই জন্য দুই মুখী। প্রোডাক্ট, এটা কি বলতে পারেন? প্রোডাক্ট তো সাপ্লায়ারের কাছ থেকে কাস্টমারের কাছে যাওয়ার কথা, ফরওয়ার্ড ফ্লো হওয়ার কথা, আপওয়ার্ড সাপ্লাই চেইন থেকে ডাউনওয়ার্ড সাপ্লাই চেইনে যাওয়ার কথা। এটা আবার দুই মুখী হয় কিভাবে? হু ক্যান এক্সপ্লেইন? কেউ কি বলতে পারবেন কেন এটা দুইটা অ্যারো দিচ্ছি, মানে দুই মুখী, টু ওয়ে কেন? রিভার্স লজিস্টিক্সের জন্য। সার্ভিসের ক্ষেত্রে কি? রিভার্স লজিস্টিক, কারেক্ট অ্যান্সার ইজ রিভার্স লজিস্টিক। কারণ আপনি যা প্রোডাকশন করেন আপনার সাপ্লাই চেনে বা ফ্যাক্টরিতে 100% কিন্তু পারফেক্ট হয় না। 1%, 2%, 0.5%, 3%, 4% কিন্তু ফল্টি প্রোডাক্ট মার্কেটে চলে যায়। আবার অনেক সময় শেলফ লাইফ ওভার হয়ে যায়, সেগুলোকে ফিরিয়ে আনতে হয়। দ্যাটস কল রিভার্সাল লজিস্টিক। ব্যাকওয়ার্ড আবার ফিরিয়ে আনা, ডাউনওয়ার্ড থেকে আবার আপওয়ার্ডে, সেটাকে আমরা রিভার্সাল লজিস্টিক বলি। ফান্ডস ফ্লো, ঠিক আছে? তাহলে এই 3টা ফ্লো যখন আমাদের সাপ্লাই চেনে যখন আমাদের হবে এফিসিয়েন্টলি, তখনই আমরা বলবো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সঠিকভাবে হচ্ছে। ওকে, হোয়াট আর দ্য ড্রাইভার্স? এখন আমরা দেখবো যে 6টা ড্রাইভার আছে সাপ্লাই চেইন, ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। হোয়াট আর দ্য ড্রাইভার্স অফ ইনফরমেশন, প্রোডাক্ট এন্ড ফান্ডস মুভমেন্ট। এই যে 3টা মুভমেন্টের কথা বলছি আমরা, ফ্লো, 3টা ফ্লোকে মুভ করাতে গেলে সাপ্লাই চেইনের 6টা ড্রাইভার আছে। এই ড্রাইভার গুলি এই ফ্লো গুলিকে এফিসিয়েন্টলি মুভ করায়। প্রথমটা হচ্ছে ফ্যাসিলিটিস, তারপর একটা সোর্সিং, তারপর একটা ইনভেন্টরি, তারপর একটা ইনফরমেশন, তারপর একটা ট্রান্সপোর্টেশন, তারপর হচ্ছে প্রাইসিং। এই 6টা ড্রাইভার আছে। ফ্যাসিলিটিস হলো দি প্লেসেস ওয়্যার প্রোডাক্ট ইজ স্টোরড, অ্যাসেম্বলড অর ফেব্রিকেটেড। সিম্পল ডেফিনেশন, অনেক সময় পরীক্ষা আসতে পারে। ফ্যাসিলিটিস এর ডেফিনেশন কি? এটা এরকম একটা জায়গা যেখানে আমরা প্রোডাক্টটাকে, পণ্যটাকে স্টোর করি, অ্যাসেম্বল করি, জোড়া লাগাই অথবা ফেব্রিকেট করি। হ্যাঁ। সোর্সিং, দ্য সেট অফ বিজনেস প্রসেসেস রিকোয়ার্ড টু পারচেজ গুডস অর সার্ভিসেস। আমরা সোর্সিং কখন করি? যখন আমরা র মেটেরিয়াল, তারপরে কম্পোনেন্টস এগুলি করি, কি জন্য করি? আমরা প্রোডাক্টটাকে বানানোর জন্য, ঠিক আছে? প্রোডাক্টটাকে পারচেস করি, আমরা সার্ভিসটাকে পারচেস করি, সোর্সিং করতে হয়, তাই তো? ইনভেন্টরি, হোয়াট আর দ্য এক্সাম্পল অফ ইনভেন্টরি? এখানে দেখেন ইনভেন্টরির উদাহরণ আছে। র মেটেরিয়াল ইজ ইনভেন্টরি, ফিনিশ গুডস ইউর ইনভেন্টরি, ওয়ার্ক ইন প্রোগ্রেস ইন ইউর ইনভেন্টরি,
এখানে লেখা নাই, বাট তারপরে একটু লিখে নিতে পারেন। কম্পোনেন্টস এন্ড মেশিনারি পার্টস ইজ অলসো ইউর ইনভেন্টরি। কম্পোনেন্টস পার্টস অফ মেশিনারি আইটেম ইজ অলসো ইউর ইনভেন্টরি। সেমি ফিনিশ গুডস, সেমি ফিনিশ গুডস বা সেমি ফিনিশ গুডস ইজ অলসো ইউর ইনভেন্টরি। কে বলতে পারবেন ওয়ার্ক ইন প্রোগ্রেস বলতে বা প্রসেস বলতে কি বুঝাচ্ছি আমি? এটা কি একটু ক্লিয়ার হতে হবে এই শব্দটা। র মেটেরিয়াল তো বুঝেন, ফিনিশ গুডও বুঝেন। হোয়াট ইজ র ওয়ার্ক ইন মেটেরিয়াল প্রোগ্রেস? মাঝামাঝি একটা অবস্থা। যেরকম আমি যদি উদাহরণ দেই, আমার হচ্ছে ফাইবার থেকে ইয়ার্ন হওয়ার মধ্যে এখানে আমাকে একটা জার্নি করতে হয়, স্লাইভার বানাইতে হয়। ওইটা ইয়ার্নও না আবার ফাইবারও না, ওই স্ট্যাক অফ ফাইবার আর কি। তো আমার ওই ওই স্টেজটা হচ্ছে আমার ওয়ার্ক ইন প্রসেস, যেটা আমার একটা মিড মিড প্রসেস আর কি। অ্যাবসলিউটলি ইউ আর রাইট। আপনি ভাইয়া কোথায় পড়াশোনা করছেন না চাকরি করছেন কোথাও? আমি স্টুডেন্ট আহসানুল্লাহ ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ওকে, বাট আপনি বোধহয় ফাইনাল ইন্টার্নি ইয়ার। করেছেন কোনো ফ্যাক্টরিতে? এখনো হয়নি আমার ইন্টার্নশিপ। আচ্ছা, ওকে, এক্সেলেন্ট। আইডিয়া। সো থ্যাংক ইউ। কোনো যখন প্রসেসের মধ্যবর্তী জায়গায় থাকে, বিভিন্ন কারণে থাকতে পারে। হ্যাঁ, আপনি যেটা বললেন দ্যাটস অলসো কারেক্ট। আবার অনেক সময় ডাব্লিউআইপি কোনো কারণে প্রসেসটা কমপ্লিট হয়নি, মাঝখানে প্রোডাক্ট এন্ড কোয়ালিটি এসুরেন্স ডিপার্টমেন্ট এসে আটকে দিচ্ছে, কোয়ারেন্টাইন করছে, যে একটু স্পেক মিলতেছে না, আপনারা একটু হোল্ড করে রাখেন, আমরা একটু দেখি, একটু চেক টেক করে তারপর আমরা ছেড়ে দিব। দ্যাটস অলসো ডাব্লিউআইপি, ওয়ার্ক ইন প্রসেস। মানে আপনার ফিনিশ গুডে পুরোপুরি রূপান্তর হয়নি, মধ্যবর্তী কোনো একটা জায়গায় এটা বসে আছে প্রসেস লাইনে। দ্যাটস ইউ ডাব্লিউআইপি, ঠিক আছে? It's not only raw material but also WIP, finished goods, হ্যাঁ, র মেটেরিয়ালস এর সাথে আরো আসবে আপনার কম্পোনেন্টস এন্ড মেশিনারি পার্টস, স্পেয়ার পার্টস এবং সেমি ফিনিশ গুডস। হোয়াট ইজ সেমি ফিনিশ গুডস? যেমন সিগারেটের ক্ষেত্রে সেমি ফিনিশ গুডস হচ্ছে ফিল্টার, ফিল্টারকে টো বলা হয়, টো বা ফিল্টার ইজ এ সেমি ফিনিশ গুড। কি কারণে সেমি ফিনিশ গুড? কারণ ওইটা সিগারেট রডের সাথে জোড়া লাগার আগ পর্যন্ত কিন্তু এটার কোনো ইউজ নেই। এই মার্কেটে কেউ খাবে আলাদা ফিল্টার? বিক্রি হবে? হবে না। যতক্ষণ পর্যন্ত সিগারেটের সাথে এটা জোড়া না লাগবে রডের সাথে, ততক্ষণ পর্যন্ত এটার কোনো ইউটিলিটি নাই। আরেকটা ভেরি সিম্পল উদাহরণ দিই, চাইনিজ রেস্টুরেন্টে আমরা সবাই খেতে যাই বা আমরা ভালো রেস্টুরেন্ট গুলিতে খেতে যাই, এরা চিকেনের আইটেম, বিফের আইটেম মেরিনেট করে রাখে। ওই মেরিনেশনের পরে ওরা কোনোটা ফ্রাইতে যায়, কোনোটা সিজলিং এ যায়, কোনোটা কারিতে যায়, কোনোটা বিভিন্ন ইয়েতে যায়। তার আগে মেরিনেট করে রাখে। মেরিনেট করে কি এটা আপনি কাস্টমারে খাওয়াইতে পারবেন মেরিনেট অবস্থায়? তাহলে এটা ফিনিশ গুডে রূপান্তর হইতে হবে। মিনস এটাকে আপনি ম্যারিনেট করার পর হয় ফ্রাইতে যাবেন, তাহলে একটা ফিনিশ গুড হইলো, অথবা সিজনিং আইটেমে যাবেন, একটা ফিনিশ গুডস হলো। ওইটাও কিন্তু এক ধরনের আপনি ইনভেন্টরি। কেন? কারণ আপনি মুরগি কিনেছেন র মেটেরিয়াল হিসেবে, ওইটাতে মশলা টসলা দিয়ে ওইটাকে আপনি একটা ফর্মে করে রাখছেন, এটার কোনো ইউটিলিটি নাই। দ্যাট মিনস আপনি টাকা ব্লক করে রাখছেন। যতক্ষণ পর্যন্ত ফ্রাইতে নিয়ে অর্ডার করে কাস্টমার কাছে বিক্রি না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ইট হ্যাজ নো ভ্যালু। র মেটেরিয়াল এনে ফেলে রাখছেন, বাট এটা সিগারেটে উৎপন্ন হয়নি, তামাক পাতা বাজারে কেউ কিনবে এইভাবে আলাদা? টোবাকো লিপ বড় বড় এইভাবে কিনবে না, এটা প্রসেস হইতে হবে। সো ইনফরমেশন, দি ডেটা এন্ড অ্যানালাইসিস কনসার্নিং ফ্যাসিলিটিস ইনভেন্টরি, এটা সোজা জিনিস। ইনফরমেশন সিস্টেম, ট্রান্সপোর্টেশন, মুভিং ইনভেন্টরি ফ্রম পয়েন্ট টু পয়েন্ট, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিয়ে যাওয়া। প্রাইসিং, দ্য প্রসেস বাই হুইচ এ কোম্পানি ডিসাইডেড হাউ মাচ টু চার্জ ফর ইস প্রোডাক্ট অর সার্ভিসেস। কত টাকা আপনি চার্জ করবেন আপনার প্রোডাক্ট এবং সার্ভিসেস এর জন্য টু ইউর কাস্টমার, দ্যাট ইজ ইউর প্রাইসিং। নাও সি ওয়ান বাই ওয়ান। এখন দেখেন এই স্লাইডটি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। দেখেন কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। প্রথমে হলো একটা অর্গানাইজেশনের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, এই জন্য এটাকে বেসিক মডেল বলে। তাকে সাপোর্ট করবে কে? সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি, রাইট? কারণ সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি সাপোর্ট না করলে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি আগাইতে পারবে। তো সাপ্লাই চেইন স্ট্রাকচারে দুইটা জিনিস, এক পাশে হলো এফিসিয়েন্সি অ্যাজ অপোজ টু রেসপন্সিভনেস। এক জায়গায় খরচকে কন্ট্রোল করা, আরেক জায়গায় হচ্ছে শর্টার লিড টাইম ম্যানেজ করা, হুইচ ইজ নোন অ্যাজ এ রেসপন্সিভনেস। এখন দেখেন ড্রাইভার, লজিস্টিক ড্রাইভার, ঠিক আছে? কি কি লজিস্টিক ড্রাইভার আছে? ফ্যাসিলিটিস, ইনভেন্টরি, ট্রান্সপোর্টেশন, এই তিনটাকে বলে লজিস্টিক ড্রাইভার, রাইট? মনে রাখেন পরীক্ষা আসতে পারে। 6টার ভিতরে 3টা হচ্ছে লজিস্টিক ড্রাইভার, একটা ফ্যাসিলিটিস, একটা ইনভেন্টরি, একটা ট্রান্সপোর্টেশন। আর একদম বটমে দেখেন ক্রস ফাংশনাল ড্রাইভার বলছে, একটা হচ্ছে ইনফরমেশন, একটা হলো সোর্সিং, একটা হচ্ছে প্রাইসিং। কেন এটা ক্রস ফাংশনাল? কারণ প্রাইসিং আপনি একা ডিটারমাইন করতে পারবেন না, এখানে মার্কেটিং এবং সাপ্লাই চেইন মিলেমিশে এটাকে ডিটারমাইন করে, এই জন্য এটা ক্রস ফাংশনাল। সোর্সিংও তাই, ঠিক আছে? সোর্সিং এর ক্ষেত্রেও মার্কেটিং এর একটা রোল আছে, মার্কেটিং বলে দেয় এইভাবে আপনি সোর্স করবেন, এই জন্য এটা ক্রস ফাংশনাল, ঠিক আছে? আর ইনফরমেশনের ফ্লোটা সবার ক্ষেত্রে, অ্যাবসলিউটলি সবার সবার ক্ষেত্রে ইনফরমেশন ফ্লোটা হয়। ট্রান্সপোর্টেশন ম্যানেজ বাই লজিস্টিক, এটা কখনোই মার্কেটিং ম্যানেজ করে না, এই জন্য এটা পিওরলি লজিস্টিক ড্রাইভার বলছে। ইনভেন্টরিও ম্যানেজ করে হইলো সাপ্লাই চেইনের লোকদের।
মার্কেটিং এর লোকজন ইনভেন্টরি ম্যানেজ করে না। ফ্যাসিলিটিস, ফ্যাক্টরি ফ্যাসিলিটিস বলেন, ওয়্যারহাউস বলেন, এগুলি কিন্তু অপারেশনের লোকজনই ম্যানেজ করে, এই জন্য এটা লজিস্টিক ড্রাইভার। তাহলে দেখেন এগুলো একটা একটার সাথে ওতপ্রোত ভাবে জড়িত, দেখেন ক্রস কানেকশন আছে। এই সবগুলি যখন এক সাপোর্ট দেয় আপনাকে, তখনই আপনি সাপ্লাই চেইন স্ট্রাকচার বা স্ট্র্যাটেজি আপনি অ্যাচিভ করতে পারেন। The moment you achieve supply chain strategy, then supply chain strategy will support the competitive strategy. ক্লিয়ার হয়েছে? এই ফ্রেমওয়ার্কটা খুব সিম্পল, খুবই সিম্পল, মাথায় রাখতে হবে। এই যে তিনটা ফ্লো বললাম, ইনফরমেশন, ফান্ড এন্ড প্রোডাক্ট ফ্লো বা ম্যাটেরিয়াল ফ্লো বা গুডস ফ্লো, এই তিনটাকে আপনাকে সঠিকভাবে ফ্লোটাকে ম্যানেজ করতে গেলে এই 6টা ড্রাইভার লাগবে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা এখন আলাপ করব। স্যার আই হ্যাভ এ কোশ্চেন। ডিসিশন ইস্যু। জি, সো লেটস সে আমার প্রোডাক্টের মার্কেটে রাইট নাও কোনো কম্পিটিটর নাই। এটা হইতে পারে আইদার আমার প্রোডাক্ট হচ্ছে ইনোভেটিভ, অথবা এই প্রোডাক্টটা ইন্টারন্যাশনাল মার্কেটে চলে বাট আমাদের দেশে চলে না। সো আমি এই প্রোডাক্টটা লঞ্চ করতেছি, আই নো দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট আমার কিরকম পড়ছে, বাট সিন্স আমার কোনো কম্পিটিটর নাই, আমি আসলে প্রাইসিংটা ডিটারমাইন করি কিভাবে? তখন আপনি করবেন হলো আপনি সার্ভে করবেন, ইন্টারন্যাশনাল মার্কেট সার্ভে করবেন, সেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেখবেন কিরকম পড়ে, এবং মার্কেটে নামানোর আগে আপনি মার্কেটে একটা সার্ভে করবেন পটেনশিয়াল কাস্টমার কেউ আছে পালস বোঝার জন্য। বাট মনোপলি যদি হয়, আপনার প্রোডাক্ট ছাড়া কারো নাই, তখন তো সবাই একটু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টাই করে। তখন যদি মনে করে যে এই প্রোডাক্ট আর কেউ নাই, কেউ দেওয়ার মতো ক্ষমতা রাখে না, তখন সে লিটল বিট প্রাইসিং তো একটু বেশি রাখবে। এই হচ্ছে মোটা দাগে রাইট স্যার, থ্যাংক ইউ। ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইস অবশ্যই আপনি কনভার্ট করবেন, কারণ এখন মানুষ এত বোকা না, ডাফান না। সো পিপল হ্যাভ অল ইনফরমেশন, তারা গুগলে সার্চ করলেই যাই না ফেলবে কোথায় কি ইয়েতে বিক্রি হয়, ওইটাকে কনভার্ট করবে লোকাল টাকায়, কারেন্সিতে কনভার্ট করে বোঝার চেষ্টা করবে, এবং বাইরে কনভার্ট করে একেবারে সুইটেবল দিয়ে দিবেন তা না, আপনি তো আপনার কস্টিং এর সাথে উঠে আনার চেষ্টা করবেন। আপনার কস্টিং এর সাথে যখন আপনি মার্জিন অ্যাড করেন, তখনই কিন্তু এটা আপনার হয়, প্রাইস হয়। হ্যাঁ, প্রথমে হলো কস্ট, একটা জিনিস বানাইলেন 5 টাকা, যখন ওইটার সাথে আপনি 2 টাকা অ্যাড করেন, তখন কিন্তু দ্যাট ইজ কস্ট, তখন কিন্তু এটা আপনার প্রাইসিং হয়। বুঝা গেছে? কস্টের সাথে যখন আপনি মার্জিন অ্যাড করেন, তার আগ পর্যন্ত কিন্তু এটা কস্ট থাকে, মার্জিন যতক্ষণ অ্যাড না হবে ততক্ষণ এটা প্রাইস বলা যায়। ঠিক আছে, যেমন প্রোডাক্ট এন্ড ব্র্যান্ডের ভিতরে পার্থক্য কি? সাবান, সব সাবান প্রোডাক্ট, যখনই এটা লাক্স সাবান হইলো, মোরক, লোগো, আদার ফিচার, তখনই এটা ব্র্যান্ড হইলো। কমিউনিকেশন যখন আপনি প্রোডাক্টে অ্যাড করলেন, তখনই দ্যাট প্রোডাক্ট বিকামস টু ব্র্যান্ড। তো ওরকম ভাবে কস্টের সাথে যখন আপনি মার্জিন অ্যাড করবেন, তখনই এটা প্রাইসিং হবে, তার আগ পর্যন্ত এটা কস্ট থাকবে। সো এগুলো কিন্তু বেসিক জিনিস। সো ফ্যাসিলিটিস হচ্ছে, আমরা দেখি ফ্যাসিলিটিস মানে একটু আগে বললাম ফিজিক্যাল ফ্যাসিলিটিস, যেখানে প্রোডাক্ট স্টোর করা হয়, অ্যাসেম্বলি করা হয় এবং ফ্যাব্রিকেট করা হয়। লোকেশন, সেন্ট্রালাইজেশন করবেন না ডিসেন্ট্রালাইজেশন, এখানে আমরা প্রতিনিয়ত সাপ্লাই চেইনে ট্রেড অফ করব, একটা ডিসিশন আরেকটা ডিসিশনের সাথে প্লাস মাইনাস করে আমরা এগিয়ে নিয়ে যাই আমাদের ব্যবসাকে। সো এই ডিসিশনগুলি নিতে গেলে এই জিনিসগুলিকে মাথায় রাখতে হবে, হ্যাঁ, প্রিন্সিপালগুলি বা ফ্রেমওয়ার্ক। এভরি টাইম ইউ হ্যাভ টু টেক এ ট্রেড অফ। আপনি সেন্ট্রালাইজেশন করবেন, একত্রে রাখবেন, নাকি ডিসেন্ট্রালাইজ করবেন ভেঙে ভেঙে। আদার ফ্যাক্টর টু কনসিডার, প্রক্সিমিটি টু কাস্টমার। ডিসেন্ট্রালাইজ যদি করেন, তাহলে কাস্টমারের প্রক্সিমিটিতে যেতে হবে, ক্লোজ প্রক্সিমিটিতে, কাছে, বেজের কাছে যাইতে হবে। সো দ্যাট শর্টার লিড টাইম অ্যাচিভ করতে হলে অবশ্যই আপনাকে ক্লোজ থাকতে হবে। আজকে ঢাকা থেকে সিলেটে সিগারেট পাঠানো, সিলেট মার্কেটকে সিগারেট পাঠানো ভার্সেস শায়েস্তাগঞ্জে একটা এফজি ওয়্যারহাউস আছে বিএটি, যেটা 8 থেকে 10 বছর আগে এস্টাবলিশ করেছে। তো দুইটার ডিস্টেন্স কি এক হবে? আপনারা যারা সিলেটে ট্রাভেল করছেন, ইউ নো হুইচ পয়েন্ট আই এম অ্যাকচুয়ালি রেফারিং। শায়েস্তাগঞ্জ ইজ এ প্লেস যেখান থেকে হবিগঞ্জ, ওই মোড় থেকে হবিগঞ্জেও যাওয়া যায়, সিলেটেও যাওয়া যায়, মৌলভীবাজারেও যাওয়া যায়। ওই জায়গায় হলো বিইটির একটা ওয়্যারহাউস। তাহলে ওখান থেকে 3টা ডিভিশনকে সে ক্যাপচার করতে পারে বা পৌঁছে দিতে পারে 2 ঘন্টার ভিতরে। আর 10 বছর আগে যখন ডাইরেক্ট পাঠাইতো, তখন কত সময় লাগতো চিন্তা করেন। দ্যাটস দ্য ডিসিশন, আপনি কি সেন্ট্রালি রাখবেন নাকি ডিসেন্ট্রাল করবেন। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে এটা কিভাবে ডিটারমাইন করবে হলো ওই সিলেট মার্কেটে যদি আপনার প্রচুর বেচা বিক্রি হয়, ওটা যদি আপনার গ্রিন মার্কেট হয়, মার্কেট শেয়ার যদি 60, 70, 80, 90% হয়, এখন বিএটি মার্কেট শেয়ার 90+, 95, ওইটা এস্টাবলিশ করার আগে ছিল 60। এটা তাদের মনোপলি মার্কেট, গ্রিন মার্কেট, এই জন্যই তারা ওই সিদ্ধান্তটা নিয়েছে। দে আর অ্যাবসলিউটলি শিওর যে ওইটা নিলে আমরা এমন ভাবে এটা ক্যাপচার করে ফেলবো যে কম্পিটিশন জিরো হয়ে যাবে। রাইট? ক্যাপাসিটি, ফ্যাসিলিটিস এর ক্যাপাসিটি, ফ্যাক্টরি ক্যাপাসিটি কিরকম হবে? একটা ফ্যাক্টরি হবে না 2টা, 5টা ওয়্যারহাউস হবে না 3টা হবে? হইলো কি হবে? সবগুলি কি 50,000 স্কোয়ার ফিট দিবেন, নাকি কোনোটা 30,000 দিবেন, কোনোটা 20,000 দিবেন, না কোনোটা 10,000 দিবেন? কি মনে হয়, ক্যাপাসিটি কি গড়ে হরিবল বাবার সম্পত্তি 3 ছেলেকে সমান দেওয়ার মতন হবে, না এটা ভ্যারি করবে? অবশ্যই ভ্যারি করবে। এটা ভ্যারি করবে হলো ডিমান্ডের উপর, ওই মার্কেটের ডিমান্ড কিরকম।
সেই অনুযায়ী আপনি ভ্যারি করবেন। ম্যানুফ্যাকচারিং মেথোডোলজি কিরকম হবে, ওয়্যার হাউজিং মেথোডোলজি কিরকম হবে, ওয়্যার হাউজিংটা কি ইন হাউস হবে না আউটসোর্সিং হবে, অ্যাডভান্স মেথোডোলজি হবে নাকি নর্মাল হবে, ওখানে কি ইআরপির ব্যবহার হবে, ইআরপি সিস্টেম হবে না মামদাদের আমলে আমি স্টক রিসিভ করব, কাউন্ট করব, বের করে দিব। ওভারঅল ট্রেড অফ রেসপন্সিভনেস ভার্সেস এফিসিয়েন্সি। আপনি কি রেসপন্সিভনেসে যাবেন? একটু আগে যে উদাহরণটা দিলাম বিএটি, ওইটা রেসপন্সিভনেসের উদাহরণ। আর যদি আপনি এফিসিয়েন্সি হন তাহলে শাস্তাগঞ্জে ওয়্যারহাউস করবেন না, আপনি ঢাকা থেকে পাঠাবেন, কারণ আপনার এত টাকা পয়সা নাই খরচ করার, আপনি লিমিটেড ওয়্যারহাউস দিয়ে চালাবেন। ইনভেন্টরি, এখানে কি কি ডিসিশন দেখেন, টাইপ অফ ইনভেন্টরি আলাপ হয়ে গেছে, এটার আলাপ না করি। অ্যামাউন্ট, মোর ইনভেন্টরি, যত বেশি ইনভেন্টরি গ্রেটার রেসপন্সিভনেস বাট গ্রেটার কস্ট। বেশি ইনভেন্টরি যখন আপনি বিল করবেন তখন আপনার খরচ বাড়বে না কমবে? সিম্পল কোশ্চেন। বাড়বে। কস্টটা বাড়বে। ইনভেন্টরি বানাইতে কস্ট আসবে, ইনভেন্টরি রাখতে কষ্ট হবে, কারণ ওয়্যারহাউস লাগবে, তাই তো? আপনি ইনভেন্টরি যতগুলি বেশি করবেন সেটা রাখার জায়গায় দিতে হবে, তো আপনাকে ফ্যাক্টরিতে সব ফালায় রাখতে হবে, মিনস ইউ নিড মোর ফ্যাসিলিটিস। এবং যখন এগুলি বেশি করবেন তখন আপনার গ্রেটার রেসপন্সিভনেস আসবে। লেস ইনভেন্টরি মানে লোয়ার কস্ট, লোয়ার কস্ট হলে লোয়ার রেসপন্সিভনেস, সম্পর্কটা হলো রিভার্সাল। রেসপন্সিভনেস বাড়াইলে খরচ বাড়বে, খরচ বাড়লে এফিসিয়েন্সি কমবে, এফিসিয়েন্সি কমলে রেসপন্সিভনেসও কমে যাবে, আবার খরচ কমবে, আবার এফিসিয়েন্সি বাড়াইলে রেসপন্সিভনেস কমবে, খরচ কমবে, এরকম রিলেশনশিপ। অ্যাপ্রোচ, কস্ট অফ ক্যারিং এডিশনাল ইনভেন্টরি ভার্সেস কস্ট অফ ফ্লেক্সিবল প্রোডাকশন। আপনি কি এডিশনাল ইনভেন্টরি নিয়ে মুভ করবেন সবসময় নাকি ফ্লেক্সিবল প্রোডাকশন থাকবে? হোয়াট ইজ ফ্লেক্সিবল প্রোডাকশন? যদি হঠাৎ করে মার্কেটে ডিমান্ড আছে, যাই ডিমান্ড আছে আপনাকে প্রোডাকশন করতে হবে, এটাকে বলে ফ্লেক্সিবিলিটি। আর যদি রিজিট হয়, না আমি ভাই পারবো না, বিএনএচ আপনি এসে হঠাৎ বলতেছেন ফুল ফ্লেভার বেশি লাগবে, আমি বানাইতে পারবো, দ্যাটস কল ইনফ্লেক্সিবল প্রোডাকশন। হঠাৎ করে লাইফ বয় সাবানের ডিমান্ড বেড়ে গেছে, এখন লাখ সাবান চলতেছে, এখন করা যাবে না, দ্যাটস কল ইনফ্লেক্সিবল প্রোডাকশন। ওভারঅল ট্রেড অফ একই কথা, রেসপন্সিভনেস ভার্সেস এফিসিয়েন্সি। নাও ট্রান্সপোর্টেশন, মোড অফ ট্রান্সপোর্টেশন। ইয়ারে আকাশপথে পাঠাবেন, ট্রাকে পাঠাবেন, রেলে পাঠাবেন, জাহাজে পাঠাবেন, পাইপলাইনে পাঠাবেন, ইলেকট্রনিক ট্রান্সপোর্টেশনে পাঠাবেন, আপনাকে ডিসাইড করতে হবে। পাইপলাইনের উদাহরণ দেন তো কেউ দেখি, পাইপলাইন ট্রান্সপোর্টেশন কি? হু ক্যান গিভ দ্য এক্সাম্পল? কারো কোনো ধারণা আছে? Oil. ওয়েল, ইয়েস, তেল, গ্যাস, gas supply, রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট, ক্রুড ওয়েল, এগুলো। আর বাসা বাড়ির এক্সাম্পল দেন তো, পাইপলাইনে ট্রান্সপোর্টেশন একদম আমাদের প্রত্যেকের বাসায় আছে। পানি, পানি, water, তারপরে গ্যাস, এগুলো হচ্ছে সিম্পল পাইপলাইনের উদাহরণ। সো পাইপলাইন ট্রান্সপোর্টেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ফার এজ জিওপলিটিক্স ইজ কনসার্ন। পৃথিবীর বহু দেশে যুদ্ধ টুদ্ধ লাগছে টুকটাক বিকজ অফ পাইপলাইন সেট আপ করার জন্য, টু টেক দ্য অ্যাডভান্টেজ। সো পাইপলাইন জিওপলিটিক্স এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ভ্যারি ইন কস্ট, ট্রান্সপোর্টেশনের কস্টটা ভ্যারি করবে কোথায়? স্পিড, সাইজ অফ শিপমেন্ট, ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, ট্রান্সপোর্টেশন মোড আপনি সিলেকশন করতে গেলে আপনার কস্টের সাথে ভ্যারি করবে, স্পিডের সাথে ভ্যারি করবে, সাইজ অফ শিপমেন্টের সাথে ভ্যারি করবে, ফ্লেক্সিবিলিটির সাথে ভ্যারি করবে। রুট এন্ড নেটওয়ার্ক, যে কোনো রুটে তো আপনি পাঠাতে পারবেন না, আপনাকে একটা নির্দিষ্ট রুটে পাঠাতে হবে, তাই তো? আমার মনে চাইলো আজকে কুষ্টিয়াতে আমি পাঠিয়ে দিব ঢাকার থেকে টোবাকো বিএটি ফ্যাক্টরি থেকে পাটুরিয়া ঘাট হয়ে, আবার কালকে পাঠিয়ে দিব যমুনা হয়ে, তাহলে তো এটা এনি রুট হয়ে গেল, তাহলে তো এটা নির্দিষ্ট রুট হলো না। যমুনা দিয়ে গেলে আপনাকে 75 থেকে 80 কিলোমিটার বেশি রান করতে হবে ট্রাভেল পার, কম্পেয়ার টু মানিকগঞ্জের সাটুরিয়া দিয়ে গেলে। তাহলে আপনি কি সকালে একটা বিকেল একটা, এটা তো হলো না, রুট থাকতে হবে। কোনো কারণে যদি সাটুরিয়া ঘাট বন্ধ হয়ে যায়, ঝড় বৃষ্টি হয়েছে, সাইক্লোন হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, দেন দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, তখন ইমার্জেন্সি হিসেবে আপনি উঠে যান। বাট ইউ হ্যাভ টু বি ডেজিগনেটেড রুট পাথ। আমার মনে চাইলো আমি এক দিন এক জায়গা দিয়ে যাবো, এটা তো রুট হইতে পারে। নেটওয়ার্ক কানেকশন, একটা লোকেশন, রুট, এগুলো কানেকশনকে নেটওয়ার্কের মাধ্যমে করতে হবে। ইন হাউস অর আউটসোর্সিং, আপনি কি নিজে ট্রান্সপোর্টেশন ভেন্ডরগিরি করবেন নাকি 3PL ভেন্ডরের মাধ্যমে করবেন? এখন মোস্ট অফ দ্য কোম্পানি আর রিলাইং অন 3PL ভেন্ডর। কোনো অর্গানাইজেশনে এত টাকাও নাই, এত সময়ও নাই যে নিজেরা ট্রাক কিনা তার প্রোডাক্ট সে পরিবহন করবে, এদের সংখ্যা অনেক কম। এখন মেজরিটি লায়ন শেয়ার অর্গানাইজেশন আর ডিপেন্ডিং অন 3PL ভেন্ডর, সেই তার হয়ে ট্রাক কিনে অথবা ভাড়া এনে আপনার প্রোডাক্টটাকে পৌঁছে দিবে। এটি হচ্ছে আউটসোর্সিং। সোর্সিং, ইন হাউস ভার্সেস আউটসোর্সিং। আপনি কি নিজে সোর্স করবেন নাকি আউটসোর্স করবেন? সোর্সিং বিভিন্ন রকম হইতে পারে। আপনার এই যে ট্রান্সপোর্টেশনের সার্ভিসটা কি আপনি নিজে করবেন নাকি আউটসোর্স করবেন? দ্যাটস অলসো ইন সোর্সিং। আপনি কি ওয়্যারহাউসটা নিজে করবেন নাকি 3PL ভেন্ডরের মাধ্যমে ভাড়া নেবে? দ্যাটস অলসো কল ইন হাউস সোর্সিং, আউটসোর্সিং। বুঝা গেছে?
কম্পারেটিভ অ্যাডভান্টেজ, সেটা আপনি বিবেচনা করবেন কম্পারেটিভ অ্যাডভান্টেজ আপনি নিতে পারবেন কিনা। আপনার র মেটেরিয়াল সোর্সিং, আপনি কি দেশে সোর্স করবেন না বিদেশ থেকে আনবেন? দ্যাটস অলসো এ টু টাইপস অফ সোর্সিং। ইম্পোর্ট করে আনবেন না লোকালি অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে আপনি ম্যানেজ করবেন। যদি লোকালি অ্যাভেলেবেল না থাকে তখন তো আপনি বাধ্য আনতেই হবে। সাপ্লায়ার ইভ্যালুয়েশন এন্ড সিলেকশন, আপনাকে সাপ্লায়ার ইভ্যালুয়েশন করতে হবে, সিলেকশন করতে হবে। প্রকিউরমেন্ট প্রসেস, টাইপ অফ কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, কি ধরনের কন্ট্রাক্ট করবেন, শর্ট টার্ম, মিড টার্ম না লং টার্ম, লিজ এগ্রিমেন্ট নাকি লং টার্ম এগ্রিমেন্ট। ওভারঅল ট্রেড অফ, ইনক্রিজ ইন সাপ্লাই চেইন প্রফিট ভার্সেস দ্য রিস্ক অফ থার্ড পার্টি ইনভলভমেন্ট। আপনি সাপ্লাই চেইনের প্রফিট ইনক্রিজ করবেন নাকি থার্ড পার্টিকে দিয়ে রিস্ক ইনভলভমেন্ট করার পরও আপনি এই সার্ভিসটা নেবেন, এই কোশ্চেনটা আপনাকে মোকাবেলা করতে হবে বা ডিসাইড করতে হবে। ইনফরমেশন, পুশ ভার্সেস পুল, কোঅর্ডিনেটিং অ্যান্ড ইনফরমেশন শেয়ারিং। কোঅর্ডিনেশন এখানে ইম্পর্টেন্ট এবং শেয়ারিং ইনফরমেশন। একটা সময় ছিল যখন সাপ্লায়ারদেরকে আমরা ইনফরমেশন শেয়ার করতাম না। এখন সাপ্লায়ারকে আপনার ফ্যাক্টরিতে কি পরিমাণ প্রোডাকশন হবে, ইউ হ্যাভ টু শেয়ার ইট। আদারওয়াইজ সে কিভাবে র মেটেরিয়াল দিবে আপনাকে অ্যাজ পার এমপিএস। একসময় এটা বলা হইতো, ওরে না গোপন, এটা বলে দিলে সে কম্পিটিশনকে শেয়ার করে দিবে, এই করবে সেই করবে। নাও দ্যাট ডেজ ইজ গন ওভার। এখন আপনাকে ট্রান্সপারেন্ট ওয়েতে সবার সাথে ইনফরমেশন শেয়ার করতে হবে, অনলি দেন ইউল হ্যাভ এ রিয়েলি গুড পারফরমেন্স। আপনি এক পক্ষকে ইনফরমেশন দিবেন, আরেকজনকে দিবেন না, লুকোচুরি গেম খেলবেন, হাইড এন্ড সিক, ইউ ক্যানট পারফর্ম ওয়েল। ফোরকাস্টিং, ফোরকাস্টিং করতে গেলে ইনফরমেশন টেকনোলজির অনেক বেশি ব্যবহার লাগে। ইউটিলাইজেশন অফ এনাবলিং টেকনোলজি, টেকনোলজির প্রচুর সুযোগ আছে, আপনি ব্যবহার করবেন কি করবেন না, দিস আপ টু ইউ। ইন্টারনেট, ইআরপি সিস্টেম, হ্যাঁ, আরএফআইডি, একটা ইআরপি সিস্টেম হলো খুবই কমন হচ্ছে এসএপি, স্যাপ বলে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি স্যাপ ব্যবহার করে। স্যাপ ব্যবহার করে আপনি প্রোডাক্ট রিসিভ করতে পারেন, প্রোডাকশন করতে পারেন, ফ্যাক্টরি দিয়ে বের করে দিতে পারেন। আর নাকি মামদাদার আমলের রেজিস্টার খাতা দিয়ে করবেন, দিস অল ইজ আপ টু ইউ। আরএফআইডি, রাইট, আরএফআইডি দিয়েও আপনি আমরা এনাবেল করতে পারি, ঠিক আছে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফায়ার বা আইডেন্টিফিকেশন। সো আরএফআইডি কার্ড হইতে পারে, সেটি স্টুডেন্টের আইডি কার্ড হইতে পারে, ম্যানেজমেন্টের আইডি কার্ড হইতে পারে, বারকোড হইতে পারে। আরএফআইডি কার্ড দিয়ে আপনি ইভেন আমাদের লাইব্রেরিতে বইগুলি যে নিয়ে যায় স্টুডেন্ট, আরএফআইডি এনাবেল সম্বলিত, এরকম। সো একইভাবে ওভারঅল ট্রেড অফ হচ্ছে রেসপন্সিভনেস ভার্সেস এফিসিয়েন্সি। নাও প্রাইসিং, লাস্ট ওয়ান প্রবাবলি, কনসিডারেশন অফ ইকোনমিক স্কেল। ইকোনমিজ অফ স্কেল ই করে আপনাকে প্রাইসিং ডিসিশন নিতে হবে। এভরিডে লো প্রাইসিং ভার্সেস হাই লো প্রাইসিং। প্রতিদিনই কি লো প্রাইসিং রাখবেন না একদিন হাই দিবেন পরের দিন লো দিবেন? এরকম যদি ফ্লাকচুয়েট করেন তাহলে আপনার ডিমান্ড কি আপনি কন্ট্রোল করতে পারবেন। এভরিডে লো প্রাইসিং ওয়ালমার্ট ফলো করে, প্রতিদিন লো প্রাইসিং হলে আপনার একটা কনসিস্টেন্সি থাকবে ইন টার্মস অফ ইউর ডিমান্ড। আর যদি আপনি সকালে হাই বিকালে লো, আবার পরের দিন হাই লো হাই লো হাই লো, এই ধরনের কম্বিনেশন করে চালান, ইউ ক্যানট কন্ট্রোল দ্য ডিমান্ড, ঠিক আছে। যখন একটা কনসিস্টেন্সি থাকবে, প্যাটার্নটা হলো লো প্রাইস, তাহলে একটা কনসিস্টেন্সি থাকে। এটা ওয়েলমার্ট ফলো করে, পৃথিবী বিখ্যাত, ওরা একটা এই স্ট্র্যাটেজিটা ফলো করে। ফিক্সড প্রাইস ভার্সেস মেনু প্রাইস, আপনি কি ফিক্সড প্রাইসে যাবেন নাকি মেনু কার্ডে যে প্রাইস থাকে সেইভাবে যাবেন? তো আপনাকে মেনু প্রাইস হলে আপনাকে ফ্লেক্সিবিলিটি দিবে, ফিক্সড প্রাইস হলে আপনাকে দিবে না, ফ্লেক্সিবিলিটি দিবে না। ওভারঅল ট্রেড অফ, ইনক্রিজ দ্য কোম্পানি প্রফিট, এটা হচ্ছে ট্রেড অফ, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট, থ্যাংক ইউ ভেরি মাচ। We are almost end of our lecture. There is no slide pending. So তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, I'm here to give your answer, no problem. স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে মেনু প্রাইসিং আর ফিক্সড প্রাইসিং, মানে মেনু প্রাইসিংটা আমাদেরকে কিভাবে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে? একটা মেনুতে বিভিন্ন ধরনের ফ্লেক্সিবিলিটি থাকে না আপনার। আপনি একই আইটেম দুই তিন ভাবে প্রেজেন্ট করা হয়েছে, এটা নিলে এই প্রাইস, ওটা নিলে এই প্রাইস, এটা নিলে এই প্রাইস, দ্যাটস কল্ড ফ্লেক্সিবিলিটি। একই আইটেম রেস্টুরেন্টে মেনু প্রাইসিং এ ফ্লেক্সিবিলিটি আছে না? আপনি চিকেনের ভিতরে কয় ধরনের প্রাইসিং দেখতেছেন, আর যদি বলা হয়তো যে না এটা দিজ আর অল ফিক্সড, তাইলে আপনার ফ্লেক্সিবিলিটি থাকতো না। যে সমস্ত দোকানে, ব্র্যান্ডের দোকানগুলিতে ফিক্স থাকে, ঠিক আছে, সেটা এক ধরনের প্রাইসিং। আবার আপনি যেখানে নেগোশিয়েট করে বিক্রি করতে পারেন সেখানে আরেক ধরনের আপনার প্রাইসিং ফ্লেক্সিবিলিটি থাকার কারণে আপনি কনজিউমারকে একটু বেশি পরিমাণে অ্যাট্রাক্ট করতে পারেন। এখন আপনি কোশ্চেন করতে পারেন যেগুলো এস্টাবলিশ ব্র্যান্ড, সেগুলোর তো নির্দিষ্ট কাস্টমার আছে, ইয়েস, নির্দিষ্ট কাস্টমার তো আছে। ব্র্যান্ড ভ্যালু এস্টাবলিশ করতে তার সময় লাগছে না, বছরের পর বছর, সেটা সময় লেগেছে বলেই তো তারা যাচ্ছে ওইটা নেওয়ার জন্য। বাট কিছু কিছু দোকান আছে তারা ফিক্সড প্রাইসও রাখে, আবার কিছু ফ্লেক্সিবল প্রাইসও লাগে, ওই জন্য ফ্লেক্সিবিলিটিটা আপনার তখন একটু বেশি থাকে। এটি হচ্ছে মেনু প্রাইসিং আর ফিক্সড প্রাইসিং এর পার্থক্য। থ্যাংক ইউ স্যার। এনি মোর কোশ্চেন? ভাইয়া রিস্ক অফ ইনভলভমেন্টটা কি বলে সেখানে?
আবার একটু বলেন, বলছিলাম ভেঙে যে আসছে। রিস্ক অফ থার্ড পার্টি ইনভলভমেন্ট। ও ইয়েস, যেমন হচ্ছে আপনি টোল ম্যানুফ্যাকচারিং এর নাম শুনেছেন কিনা, আপনি নিজের ফ্যাক্টরিতে আপনার ক্যাপাসিটি কনস্ট্রেইন আছে, আপনার ক্যাপাসিটি যা আছে তা দিয়ে আপনি ডিমান্ড ফুলফিল করতে পারছেন না, সো ইউ নিড মোর ক্যাপাসিটি। আপনি তো হঠাৎ করে পয়সাও নাই যে ফ্যাক্টরিতে আবার ক্যাপাসিটি বাড়াবেন আর একটা ফ্যাক্টরি বানাবেন, ইন দি মিনটাইম কিভাবে ম্যানেজ করবেন? তখন একটা পদ্ধতি হচ্ছে টোল ম্যানুফ্যাকচারিং, থার্ড পার্টি অন্য একটা কোম্পানির মাধ্যমে আপনি ম্যানুফ্যাকচারিং করে আনতে পারেন, দ্যাটস কল্ড থার্ড পার্টি ইনভলভ। সেটা করতে গেলে রিস্ক থাকে। কিভাবে রিস্ক থাকে? আপনি তো আপনার ফ্যাক্টরিতে যে কন্ট্রোলটা থাকে সেই কন্ট্রোলটা তো অন্যের ফ্যাক্টরিতে যখন করবেন তখন আপনি পুরো নিতে পারবেন, দ্যাটস কল্ড রিস্ক। আবার 3PL ভেন্ডরের ক্ষেত্রে কি হয়, কন্ট্রোলটা তার হাতে থাকে। হ্যাঁ, কোনো কারণে যদি ও না দেয় তাহলে আপনি ধরা খেতে পারেন। বাট এখন রিলেশনশিপটা এমন ভাবে বিল্ড হয়েছে সো দ্যাট আপনি কনফিডেন্ট যে আমি এই রিস্কটাকে ম্যানেজ করি, আমি 3PL ভেন্ডরের সার্ভিসটা নিতে পারি, দেন ইউ টেক দিস রেট অফ কল। আর আপনি যদি ভয়ে থাকেন যে ওর কাছে গেলে আমার অনেক ঝামেলা হবে, কন্ট্রোল লুজ হয়ে যাবে, দেন ইউ ক্যানট গো ফর ইউ। ওকে, সেম গোজ ফর ওয়্যারহাউস। নিজের হাতে ওয়্যারহাউস রাখা, আবার অন্যের ওয়্যারহাউস, আবার অনেকে শেয়ারিং ওয়্যারহাউস করে, একটা ওয়্যারহাউসের ভিতরে দুইটা কোম্পানির প্রোডাক্ট, সেখানেও কিন্তু একটু কন্ট্রোল লুজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যতই আপনার পোর্শনটা আপনি আলাদা করে পার্টিশন করে করছেন, পাশের কোম্পানি যে প্রোডাক্ট আছে সেখানে রাতে চুরি হয়েছে, তো ওইটা হইলে পরে আপনিও তো বিপদগ্রস্ত হইতে পারে, দ্যাটস কল কন্ট্রোল লুজ। ইয়া, আবার টোল ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আপনার স্পেসিফিকেশন সে জেনে ফেলতে পারে, হ্যাঁ, জানতে পারে না আপনার প্রোডাক্ট যখন চলতেছে কি প্রোডাক্ট, কি ইনগ্রেডিয়েন্ট, কি ব্যবহার হচ্ছে, কি কোয়ালিটি স্পেক্স মেনটেন হচ্ছে, দে ক্যান ফাইন্ড আউট অল দ্য ইনফরমেশন। ওগুলি হচ্ছে রিস্ক। তো আপনাকে সেই রিস্কটাকে মাথায় নিয়ে মিটিগেশন প্ল্যান নিয়েই আপনাকে যেতে হবে। যখন আপনার ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন, তখন আপনি কি করবেন? কিছু করার নেই, 10% আমাকে প্রোডাকশন করতে হবে, 20% প্রোডাকশন করতে হবে, যদি না করি মার্কেট থেকে এই মার্কেট শেয়ার আমি হারাই ফেলি। রাদার ওই রিস্কটা মেনে নিয়ে আমি প্রোডাকশন করি, করলেও তো ইনভেন্টরিটা আমার হাতে থাকবে, আমি বেচা বিক্রির সময় মার্কেটে দিতে পারবো। আর যদি তাও না করি, হ্যাঁ, কাস্টমারকে আমি ফুলফিল করতে হবে, তা যদি না পারি 20% আমার ডিমান্ড গন। আমার ডিমান্ড গন হলে আরেকজন তো বসে থাকবে না, আমার কম্পিটিশন নিয়ে নিবে, বিকজ দ্য কম্পিটিশন ইজ ভেরি রুথলেস, কাট থ্রট। এখানে তো কেউ কাউরে ছাড় দিবে না। ওয়ান্স ইউর শেয়ার গন গন, আপনি রিগেইন করতে পারেন, বাট এত ইজি না। দিস ইজ এ ভেরি টাফ কম্পিটিশন, এত সোজা না কিন্তু। ওকে, থ্যাংক ইউ। সো হাউ ইজ দ্য ক্লাস টুডে? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, ভালো সাবজেক্ট আলাপ হয়েছে আজকে, এবং খুবই ইম্পর্টেন্ট বেসিক জিনিস সাপ্লাই চেনের, যেগুলো বুঝলে অনেক সুবিধা হবে আপনাদের পরবর্তী ক্লাসগুলি অ্যাটেন্ড করতে। So the class was very fun. It was very interactive in a sense. The informations were very pragmatic, so it was fun. Learned a lot. ওকে, ফাইন। এনি মোর কোশ্চেন? যদি না থাকে দেন অল দ্য বেস্ট উইশেস। আমরা তো সিএসসি তে একটা ক্লাসই করাই সব ফ্যাসিলিটেটররা, সেকেন্ড টাইম আর দেখাবার সুযোগ নাই। যদি না হয় নো প্রবলেম, দ্য ওয়ার্ল্ড ইজ স্মল, উই ক্যান ক্রস আওয়ার পাথ ইন এনি প্লেসেস। সো আই উইশ ভেরি গুড প্রফেশনাল ক্যারিয়ার এহেড অফ অল অফ ইউ, সো দ্যাট আপনারা ভালো করতে পারেন। সাপ্লাই চেনকে যারা মনস্থির করছেন বা করবেন, সাপ্লাই চেন প্রফেশনাল হবেন, আমি মনে করি ইউ হ্যাভ টেকেন এ ভেরি কারেজিয়াস ডিসিশন টু বি ইনভলভ ইন দিস সিএসসিএ, রাইট? এগুলো আপনাদেরকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে। ওই যে স্ট্যান্ড আউট বলে না ইন্টারভিউতে, কেন আপনি বেটার, আমি একটা স্লাইডে বলতেছিলাম না, আপনার প্রোডাক্ট বেটার কেন? আপনি যখন কোনো একটা অর্গানাইজেশন ইন্টারভিউ দিবেন, ইউ আর অ্যাকচুয়ালি সেলিং ইউরসেলফ অ্যাজ এ প্রোডাক্ট টু দেম, তাই না? এমপ্লয়ার নিবে কেন? আপনি তো সেই জায়গায় তাদের চোখে একটা প্রোডাক্ট। 10 জন আপনারা গেছেন ইন্টারভিউ দিতে, 10টা প্রোডাক্টকে তো তারা জাজ করবে। সো আপনারা ধরেন এই ধরনের টার্মিনোলজি, জার্গন, এই ধরনের সাপ্লাই চেনের ভাষা মিলিয়ে আপনাদের অ্যান্সার গুলি দিতে পারবেন, দে উইল বি ডেফিনেটলি দে উইল বি ইমপ্রেস যে তাহলে আগানো এহেড অফ। তার মানে হচ্ছে স্টুডেন্ট লাইফে সে এগুলো কোর্স করেছে, তার হাঙ্গার আছে নিজের গ্রোথকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে, এবং দিস পিপল আর ভেরি কনসিয়াস টু মেক দেমসেলফ প্রিপেয়ার। আমরা যখন, আমি 2001 সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়েছি, কত সালে আগের কথা, তাই না? সেই সময় তো এগুলো ছিল না ভাইয়া, তখন তো আমরা যা কিছু শিখেছি নিজেরা কাজ করতে করতে শিখেছি, তো তখন এই ধরনের প্ল্যাটফর্ম ছিল না। তো এখন প্ল্যাটফর্ম থাকার পরে যারা ইউটিলাইজ করবে তাদেরকে একটু ডিফারেন্ট ভাবে দেখবে। আবার আপনি করলেন, মুখে বললেন আমি সিএসসি করছি, আপনার সিভিতে দেয়ার আর রিফ্লেকশন, বাট ওয়ান্স ইউ টক, আপনার ইন্টারভিউ কোশ্চেনের ভিতরে কোনো রিফ্লেকশন, তাহলে মনে হবে যে ওই যে গেছে আর কি, কোনো মানে অ্যাকুয়ার করতে পারে, নলেজটাকে অ্যাকুয়ার করে যে ট্রান্সলেট করে সেটাকে সে
ইন্টারভিউ বোর্ডে যে প্রেজেন্ট করবে তার বক্তব্যের সাথে, সেটা সে পারে না। তার মানে সে মুখস্থ করে বমি করে দিয়ে আসছে, পরীক্ষা পাস করছে, ব্রেনে নিতে পারে। তো এটাও কিন্তু আবার ক্ষতিকারক। আমি সিভিতে লিখলাম সিএসসিএ করছি, ওই করছি, পিজিডিএসসিএম করছি, there is no reflection in my answer. So then the interview যারা থাকবে, যারা ইন্টারভিউ করবে তারা তো আমাদের মতনই সাপ্লাই চেইন প্রফেশনালি তো বসবে আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। তখন দে উইল নট বি হ্যাপি যে আপনি কি শিখলেন, কোনো আপনার ডেলিভারি অফ এক্সপ্লেনেশন স্পিচে এটা কোনো রিফ্লেকশন, রাইট? So I would again congratulate all of you that all of you have taken a very right decision. Utilize this CSCA platform. I'm sure that will bring a lot of benefit for you guys. Yeah. Professional life যেহেতু অনেকেই থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে আছেন, so all the best wishes to all of you for rest of the classes of CSCA and your future embarkment once you start your embarkment on the professional life, right? So thank you very much. Yeah, ভালো থাকেন Thank সবাই। Thank you Thank you, so much sir. for your time, sir. Thank you. Thank you, sir. Assalamu alaikum.